জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, বাইরে ঝড় বৃষ্টি, আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে আমরা সুপারফিশিয়াল পেরিনাল ফাসা পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা পেলভিক ফাসা দেখবো। আপনাদের যাদের কাছে সামনে বই আছে, আপনারা 18 নম্বর পেজ ওপেন করেন, দেখবেন যেখানে পেলভিক ফাসা নামে একটা টপিক আছে। পেলভিক ফাসা কিছু না, আমাদের পেলভিসের যে মাসেল গুলো থাকবে সেই মাসেলগুলোর মধ্যে ফাসা থাকবে। সেই ফাসাটা কিভাবে থাকে? এটা হচ্ছে দুই দিকে আমার ল্যাটারাল পেলভিক ওয়াল। ল্যাটারাল পেলভিক ওয়ালে থাকে হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেল। এখানে থাকবে হচ্ছে আমার পেলভিক ফ্লোর। পেলভিক ফ্লোরে থাকে লিভেটর অ্যানাই মাসেল, কক্সিয়াস মাসেল। পেলভিক ফ্লোরের উপরে আমার হচ্ছে পেলভিক ভিসেরা থাকে। সামনে হচ্ছে ইউরিনারি ব্লাডার, মাঝখানে আমার সামনে হচ্ছে ইউরিনারি ব্লাডার, মাঝখানে হচ্ছে আমার ইউট্রাস, পিছনে হচ্ছে রেকটাম। এখন এই জায়গাগুলোতে আমার ফাসা থাকবে। ফাসা কিভাবে থাকবে? ফাসা এখানে দুই ভাবে থাকবে, একটা হচ্ছে প্যারাইটাল ফাসা, একটা হচ্ছে ভিসারাল ফাসা। তাহলে পেলভিক ফাসা আমার দুই ভাবে থাকবে, একটা প্যারাইটাল, একটা হচ্ছে ভিসেরাল। প্যারাইটাল মানে যেটা ভিসেরার মধ্যে নাই, যেটা ভিসেরার চারপাশে আছে। তাহলে ভিসেরার চারপাশে কি আছে? ভিসেরার চারপাশে আছে হচ্ছে আমার ল্যাটারাল পেলভিক ওয়ালের মাসল, মানে অবটুরেটর ইন্টারনাসের মাসল। এখানে থাকবে ফাসা। আর হচ্ছে লিভেটর অ্যানাই মাসল বা পেলভিক ফ্লোরে ফাসা থাকবে। তাহলে যেই ফাসাটা আমার ল্যাটারাল পেলভিক ওয়ালের মাসল এবং পেলভিক ফ্লোরের মাসলের সাথে থাকবে, সেই ফাসাটাকে আমি বলবো হচ্ছে প্যারাইটাল ফাসা। তাহলে প্যারাইটাল ফাসার মধ্যে আবার দুইটা পার্ট হবে। প্যারাইটাল ফাসার মধ্যে হবে হচ্ছে পেলভিক ওয়ালের ফাসা এবং পেলভিক ফ্লোরের ফাসা। তাহলে যদি আমরা দেখি যে আমার পেলভিক যে ফাসা, পেলভিক ফাসা, এটা প্রথমে হচ্ছে প্যারাইটাল, আর হচ্ছে ভিসেরাল। ভিসেরাল মানে যেই ফাসাটা আমার পেলভিক ভিসেরার উপর দিয়ে থাকবে, মানে ব্লাডার, ইউটেরাস এবং রেকটামের উপর দিয়ে থাকবে, সেটা হচ্ছে ভিসেরাল ফাসা। আর যেই ভাষাটা ভিসেরাতে থাকবে না, ভিসেরার চারপাশে থাকবে, সেটা প্যারাটাল ভাষা। এখন প্যারাটাল ভাষার আবার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে পেলভিক ওয়ালের ল্যাটারাল পেলভিক ওয়ালের ভাষা, পেলভিক ওয়াল, আর একটা হচ্ছে পেলভিক ফ্লোর। ঠিক আছে? তাহলে যেটা আমার পেলভিক ওয়ালের ভাষা, সেটা কোন মাসেলের উপর দিয়ে থাকবে? অবটুরেটর ইন্টারনাস মাসেলের উপর দিয়ে থাকবে। যেটা পেলভিক ফ্লোরের ভাষা, সেটা থাকবে হচ্ছে লিভার টার্নাই মাসেলের এবং বকেজিয়াস মাসেলের উপর দিয়ে। আর যেটা ভিসেরাল ভাষা, সেটা থাকবে হচ্ছে ব্লাডার, ইউট্রাস এবং রেকটামের উপর দিয়ে। ঠিক আছে? এই হচ্ছে পেলভিক ভাষা। তাহলে বইয়ে কি লিখছে আপনারা যদি খেয়াল করেন, বইয়ে বলছে যে আমাদের ফাসা অফ পেলভিক ওয়াল, যেটা ল্যাটারাল পেলভিক ওয়ালের যে ফাসাটা থাকবে, সেটা থাকবে ভেরি টাফ এবং মেমব্রেনাস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এই যে ফাসাগুলো আমি বললাম, এর মধ্যে যেই ফাসাটা আমার ল্যাটারাল পেলভিক ওয়ালের অবটুরেটর ইন্টারনাস মাসেলের উপর দিয়ে থাকবে, সেই ফাসাটা কেমন থাকবে? টাফ এবং মেমব্রেনাস। ঠিক আছে? কিন্তু যেই ফাসাটা আমার পেলভিক ফ্লোরের উপরে থাকবে, সেই ফাসাটা থাকবে লুজ দিয়ে থাকবে, সেই ফাসাটা থাকবে লুজ। তাহলে কোন ফাসাটা টাফ এবং মেমব্রেনাস? ল্যাটারাল পেলভিক ওয়ালের, মানে অবটুরেটর ইন্টারনাসের উপরে যে ফাসা, সেটা হচ্ছে টাফ এবং মেমব্রেনাস। এবং এখানে আমরা আরেকটা দেখেছি হোয়াইট লাইন। অবটুরেটর ইন্টারনাস মাসেলের উপরে যে ফাসা, এটা টাফ এবং মেমব্রেনাস থাকার কারণে অবটুরেটর ইন্টারনাস মাসেল যেখানে শেষ হচ্ছে, সেখানে এই ফাসাটা একটা কনডেন্স, মানে অনেক ঘন হয়ে যায়। ঘন হয়ে সেখানে সাদা কালারের একটা লাইন ফর্ম করে, যেটাকে বলে হচ্ছে হোয়াইট লাইন। এটা আসলে কিছুই না, এটা ল্যাটারাল পেলভিক ওয়ালের ফাসা কনডেন্স হয়ে বা ঘন হয়ে সেখানে সাদা কালারের একটা লাইন ফর্ম করে। ঠিক আছে? এটাই হচ্ছে হোয়াইট লাইন। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমার ল্যাটারাল পেলভিক ওয়ালের ফাসাটা লুজ? পেলভিক ফ্লোর এবং ভিসেরা, যেটা এই দুটো ফাসা লুজ হওয়ার কারণ হচ্ছে আমার এই জায়গাটা দিয়ে বেবি ডেলিভারি হতে হবে। আমার বেবি কি ল্যাটারাল পেলভিক ওয়াল দিয়ে বের হবে, নাকি হচ্ছে উপর থেকে নিচের দিকে পেলভিক ফ্লোরের ভিতর দিয়ে বের হবে? আমার বেবি পেলভিক কিন্তু, ফ্লোর। হ্যাঁ, পেলভিক ফ্লোরের ভিতর দিয়ে বের হবে। কারণ কি? পেলভিক ফ্লোরের মধ্যে আছে ভ্যাজাইনাল ওপেনিং, সেখান দিয়ে বেবি বের হবে। এখন আমার বেবি বের হওয়ার জায়গাটাকে লুজ থাকতে হবে। তাহলে আমি যদি ভিসেরাল ফাসাকে টাইট করে দেই, পেলভিক ফ্লোরের ফাসাকে টাইট করে দেই, ভিসেরাল ফাসা মানে যেটা ইউটেরাসের চারপাশে আছে, সেটা টাইট থাকলে, পেলভিক ফ্লোর টাইট থাকলে সেখান থেকে বেবি নামতে পারবে না। এই কারণে ভিসেরাল এবং পেলভিক ফ্লোরের ফাসা লুজ, এবং হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়ালের ফাসাটা টাফ এবং মেমব্রেনাস। বই দেখবেন ল্যাটারাল পেলভিক ওয়ালের মধ্যে অবটুরেটর ইন্টারনাস মাসল, তার সাথে পাইরিফর্মিস মাসল, পেলভিক ওয়ালের ফাসাটা থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন হচ্ছে খুবই খুব ইম্পর্টেন্ট অংশ, পেলভিক সেলুলার টিস্যু। আমি একটু ছবিতে যাই। এই ছবিতে খেয়াল করেন, পেলভিক সেলুলার টিস্যু বলতে কি বুঝেছে? এখানে বুঝেছে কিছু লুজ অ্যারিওলার টিস্যু এবং কানেকটিভ টিস্যু, মানে সেখানে ফ্যাটি টিস্যু থাকবে এবং কানেকটিভ টিস্যু মানে স্মুথ মাসেলের কিছু লেয়ার থাকবে। তাহলে ফ্যাটি টিস্যু এবং কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেলের কিছু লেয়ার থাকবে। কোথায় থাকবে? যেখান থেকে আমার পেলভিক পেরিটোনিয়াম শেষ হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার পেলভিক পেরিটোনিয়াম। ঠিক আছে? এই হচ্ছে আমার পেলভিক পেরিটোনিয়াম, এখানে শেষ হচ্ছে। পেলভিক পেরিটোনিয়াম থেকে নিচে লিভেটর অ্যানাই মাসেল পর্যন্ত যে জায়গাটা থাকবে, সেখানে আমার লুজ অ্যারিওলার টিস্যু এবং কানেকটিভ টিস্যু থাকবে। তাহলে পেলভিক পেরিটোনিয়াম থেকে নিচে লিভেটর অ্যানাই মাসেল পর্যন্ত মাঝখানের যে জায়গা, এই জায়গাটাতে লুজ অ্যারিওলার টিস্যু এবং কানেকটিভ টিস্যু থাকবে, টিস্যু। তাহলে পেলভিক সেলুলার টিস্যু কিছুই না, এটা হচ্ছে ইউটেরাস এবং সার্ভিক্সের দুই দিকে কিছু ফাঁকা জায়গা থাকে, সেখানে আমার অ্যাডিপোস টিস্যু এবং কানেকটিভ টিস্যু দিয়ে ফাঁকা জায়গাটা ফিল আপ করা থাকে, সেটাই হচ্ছে পেলভিক সেলুলার টিস্যু। তাহলে কোন জায়গাটাতে ফাঁকা জায়গা থাকে? পেলভিক পেরিটোনিয়ামে উপরে থাকবে পেলভিক পেরিটোনিয়ামের পার্ট এবং নিচে থাকবে লিভার অ্যানাই। এই দুইটা স্ট্রাকচারের মাঝখানে কিছু ফাঁকা জায়গা থাকবে, সেখানে আমার থাকবে হচ্ছে পেলভিক সেলুলার টিস্যু। পেলভিক সেলুলার টিস্যু মানে হচ্ছে
লুজ অ্যারিওলার টিস্যু এবং কানেক্টিভ টিস্যুর স্মুথ মাসল। তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার থাকবে। কি থাকবে? প্রথম কথা হচ্ছে এই যে লুজ অ্যারিওলার টিস্যু এবং কানেক্টিভ টিস্যু, এই জায়গাটা জায়গায় জায়গায় মোটা হয়ে যাবে। জায়গায় জায়গায় মোটা হয়ে সেখানে কিছু লিগামেন্ট ফর্ম করবে। ঠিক আছে? তাহলে এই টোটাল অংশটাকে বলবে হচ্ছে টোটাল লুজ অ্যারিওলার টিস্যুর অংশটাকে বলে হচ্ছে এন্ডোপেলভিক এন্ডোপেলভিক ফাসা। ঠিক আছে? তাহলে দেখেন আপনাদের বই কি লেখা আছে? বই লেখা আছে সেলুলার টিস্যু লাইস বিটুইন পেলভিক পেরিটোনিয়াম এবং পেলভিক ফ্লোর। তাহলে উপরে আমার পেলভিক পেরিটোনিয়াম, নিচে হচ্ছে পেলভিক ফ্লোর। এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকবে সেখানে যে লুজারিলার টিস্যু কানেকটিভ টিস্যু থাকবে সেগুলোকে একত্রে বলবে হচ্ছে এন্ডোপেলভিক ফাসা। সেটাকে একত্রে বলবে হচ্ছে এন্ডোপেলভিক ফাসা। এইটারই আরেকটা নাম হচ্ছে পেলভিক সেলুলার টিস্যু। এটারই আরেকটা নাম হচ্ছে পেলভিক সেলুলার টিস্যু। ঠিক আছে? এখন এই পেলভিক সেলুলার টিস্যুর মধ্যে যে অংশটা আমার ব্রড লিগামেন্টের মধ্যে ছিল, ব্রড লিগামেন্ট কি বলেছিলাম যে এই হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের ল্যাটারাল বর্ডার থেকে শুরু করে দুই সাইডে যে পেরিটোনিয়ামের ফোল্ড থাকবে, সে সেলুলার টিস্যুর মধ্যে যে অংশটা ব্রড লিগামেন্টের মধ্যে থাকবে, যে এখানে দেখা যাচ্ছে এই যে এখানে এই অংশটা ব্রড লিগামেন্টের ভিতরে আছে। ঠিক আছে? এই অংশটা ব্রড লিগামেন্টের ভিতরে আছে। তাহলে পেলভিক সেলুলার টিস্যুর মধ্যে যেই অংশটা ব্রড লিগামেন্টের ভিতরে থাকবে সেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিয়াম। এরকম কিছু কথাবার্তা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমার ইউটেরাসের দুই সাইডে লুজ অ্যারিওলার টিস্যু থাকে, সেটাকে প্যারামেট্রিয়াম বলে। প্যারামেট্রিয়ামকে ঘিরে যে ব্রড লিগামেন্টের অংশটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে মেজোমেট্রিয়াম। মেজোমেট্রিয়াম। তাহলে এখানে আমরা কি দেখলাম? পেলভিক সেলুলার টিস্যুর যে অংশটা ব্রড লিগামেন্টের মধ্যে থাকবে সেটাকে বলে কি? সেটাকে বলে প্যারামেট্রিয়াম। এবং এই যে দেখা যাচ্ছে ইউটেরাসের দুই পাশে হলুদ অংশটা ব্রড লিগামেন্টের মধ্যে আছে, এটা হচ্ছে প্যারামেট্রিয়াম। এই প্যারামেট্রিয়াম কথাটা আমরা বিভিন্ন জায়গায় পাবো। আমরা যখন পার্ট 1 এর পরে যখন মিডটার্ম দিব, তারপরে যখন পার্ট 2 দিব, বিভিন্ন জায়গায় আমরা যখন নিওপ্লাসিয়া পড়বো, নিওপ্লাসিয়ার যখন আমরা চারপাশে মেটাস্টেসিস পড়বো, এই প্যারামিটার কথাটা বারবার আসবে। তাহলে এই ছবিটাতে আজকে দেখে নেন, এইটাই আপনার বারবার জীবনে কাজে লাগবে। ইউটেরাসের দুই সাইডে যে লুজার অ্যারিওলার টিস্যু এবং কানেক্টিভ টিস্যু থাকে ইউটেরাসের দুই সাইডে ব্রড লিগামেন্টের ভিতরে, সেটা হচ্ছে আমার প্যারামিট্রিয়াম। সো কোনো একটা ক্যান্সার, কোনো একটা কার্সিনোমা যদি আপনার সার্ভিক্সে অথবা এন্ডোমেট্রিয়ামে থাকে, সেটা ইজিলি হচ্ছে ইউটেরাসের দুই সাইডে প্যারামিট্রিয়ামে ছড়ায় যেতে পারে। ঠিক আছে? এখন এই উপরের অংশটা গেল প্যারামেট্রিয়াম। এখান থেকে প্যারামেট্রিয়ামের নিচের অংশটা থেকে জায়গায় জায়গায় আমার বিভিন্ন লিগামেন্ট ফর্ম হবে। ঠিক আছে? তাহলে আমার সার্ভিক্সের চারপাশে অ্যারাউন্ড সার্ভিক্স আমার বিভিন্ন জায়গায় লিগামেন্ট ফর্ম হবে। সেখানে কিভাবে লিগামেন্ট ফর্ম হবে? আমাদের যে এন্ডোপেলভিক ফাসা, তাহলে এন্ডোপেলভিক ফাসা এইটার মধ্যে কি কি স্ট্রাকচার আছে? ফ্যাটি লেয়ার আছে, আর হচ্ছে কানেক্টিভ টিস্যুর স্মুথ মাসল আছে। এই যে কানেক্টিভ টিস্যুর স্মুথ মাসল আছে, এগুলো জায়গায় জায়গায় ঘন হয়ে যাবে, কনডেনসেশন হবে। তাহলে এন্ডোপেলভিক ফাসা কনডেনসেশন হয়ে আমার বিভিন্ন লিগামেন্ট ফর্ম হবে। কিন্তু এই কনডেনসেশনটা হবে কোথায়? এই কনডেনসেশনটা কি আমার প্যারামেট্রিয়ামের ভিতরে হবে নাকি প্যারামেট্রিয়ামের নিচ থেকে হবে? এই কনডেনসেশনটা হবে প্যারামেট্রিয়ামের নিচ থেকে। প্যারামেট্রিয়ামের নিচে কি থাকবে? প্যারামেট্রিয়ামের নিচ মানে হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে? সার্ভিক্স। তাহলে সার্ভিক্সের চারপাশে আমার এন্ডোপেলভিক ফাসার কনডেনসেশন হয়ে বিভিন্ন লিগামেন্ট উৎপন্ন হবে। কি কি লিগামেন্ট উৎপন্ন হবে? অনেক লিগামেন্ট হবে। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, কার্ডিনাল লিগামেন্ট, পিউবো সার্ভাইকাল লিগামেন্ট, রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম, পিউবো ভেসিকাল ফাসা, এগুলো আমরা একটা একটা করে দেখব। তাহলে এখানে কি দাঁড়ালো? শর্ট করে যদি আমি বলি, এখানে দাঁড়ালো যে আমার উপরে পেলভিক পেরিটোনিয়াম এবং নিচে লিবেট্রাইনার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে লুজারিওলার টিস্যু, কানেক্টিভ টিস্যু মিলে পেলভিক সেলুলার টিস্যু ফর্ম হবে। এই পেলভিক সেলুলার টিস্যুগুলোকে একত্রে বলে এন্ডোপেলভিক ফাসা। এন্ডোপেলভিক ফাসার যে অংশটা আমার ইউটেরাসের দুই সাইডে ব্রড লিগামেন্টের ভিতরে থাকবে সেটাকে আমি বলবো প্যারামেট্রিয়াম। তাহলে উপরে চলে গেল আমার প্যারামেট্রিয়াম। প্যারামেট্রিয়ামের নিচ থেকে যেখানে আমার সার্ভিক্স থাকবে, সার্ভিক্সের দুই সাইডে এন্ডোপেলভিক ফাসা কনডেনসেশন হয়ে বিভিন্ন লিগামেন্ট তৈরি করবে। সেই লিগামেন্টগুলো কি কি? ইউট্রোস্যাক্রাল, কার্ডিনাল, পিউবোসার্ভাইকাল, রেক্টোভ্যাজাইনাল, পিউবোভেসিকাল। এর মধ্যে কিন্তু কোন লিগামেন্টটা নাই? এর মধ্যে একটা লিগামেন্ট নাই, সেটা হচ্ছে পিউবো ইউরেথ্রাল। এটা আমরা প্রোলাপসে দেখবো, এটা আমরা গাইনি 25-এ দেখবো, এরকম একটা লিগামেন্ট আছে, নাম হচ্ছে পিউবো ইউরেথ্রাল। তাহলে পিউবো ইউরেথ্রাল লিগামেন্টটা আমার এন্ডোপেলভিক ফাসা থেকে উৎপন্ন হয় না। ঠিক আছে? উৎপন্ন হয় না। এটা কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানান। এই ফিগারটা কি সবাই বুঝতে পারছেন কিনা আমাকে জানান। জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আমরা একটা একটা করে লিগামেন্ট দেখি। ফার্স্ট হচ্ছে ম্যাকেনরড লিগামেন্ট। এখানে খুব সুন্দর ম্যাকেনরড লিগামেন্ট দেখা যাচ্ছে। ম্যাকেনরড লিগামেন্টের একটা নাম হচ্ছে কার্ডিনাল লিগামেন্ট, আরেকটা নাম হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট। এটার অরিজিন হয় হচ্ছে অবটিউটার ইন্টারনাস থেকে। এটার অরিজিন হবে হচ্ছে এই যে অবটিউটার ইন্টারনাস, ফ্যান শেপে আসবে কিসের দিকে? সার্ভিক্সের দিকে। তাহলে ফ্যান শেপে চলে আসবে, সার্ভিক্সে দেবে, ইনসারশন হবে হচ্ছে সুপ্রাভ্যাজানাল সার্ভিক্সে। সোজা কথা ইনসারশন হবে সার্ভিক্সে। ঠিক আছে? এইটার মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট যে লিগামেন্টের মধ্যে এখানে কি কি থাকবে। এই লিগামেন্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে সেই স্ট্রাকচারটা।
এখানে লাল কালারের যে ভেসেলটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে ইউটেরাইন ভেসেল। এই যে ইউটেরাইন ভেসেল এদিক থেকে এসে এই যে উপরে ইউটেরাসের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে, ইউটেরাসের দিকে উঠে যাচ্ছে। এবং ইউটেরাইন ভেসেলের নিচে মানে ইউটেরাইন আর্টারির নিচে এখানে আছে, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউরেটার। তাহলে উপরে ইউটেরাইন আর্টারির নিচে ইউরেটার, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। এটাকে কি বলে? ওয়াটার আন্ডার ব্রিজ। ব্রিজ বলা হয় হচ্ছে ইউটেরাইন আর্টারিকে, নিচে ইউরেটারের মধ্যে পানি, তাহলে ওয়াটার আন্ডার ব্রিজ। তাহলে এই রিলেশনটা কোথায় থাকে? এই রিলেশনটা থাকে হচ্ছে ইন্টারনাল অসেল ল্যাটারালি, ল্যাটারাল ফর্নিক্সেল ল্যাটারালি। এবং কোন লিগামেন্টের ভিতর দিয়ে এই রিলেশনটা যায়? কার্ডিনাল লিগামেন্টের ভিতর দিয়ে এই রিলেশনটা যায়। খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু মাথায় থাকবে না যে এই রিলেশনে ইউটেরাইন আর্টারি এবং ইউরেটারের রিলেশন আবার কোনো লিগামেন্টের ভিতর দিয়েও যেতে পারে, কিন্তু এখানে যায়, ঠিক আছে। কার্ডিনাল লিগামেন্ট এটার ভিতর দিয়ে আমার এই ইউটেরাইন আর্টারি এবং ইউরেটার চলে যাচ্ছে, ঠিক আছে। সেখানে কিভাবে চলে যাচ্ছে? উপরে কোনটা আছে? উপরে আছে হচ্ছে ইউটেরাইন আর্টারি, নিচে কি আছে? নিচে আছে হচ্ছে ইউরেটার। ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে, ডিস্টাল পার্ট অফ ইউরেটার পাসেস আন্ডার দ্য কার্ডিনাল লিগামেন্ট। তাহলে কার্ডিনাল লিগামেন্টের মধ্যে এই রিলেশনটা আছে, যেখানে উপরে থাকবে ইউটেরাইন আর্টারি, নিচে থাকবে ইউরেটার, ঠিক আছে। আচ্ছা, এই কার্ডিনাল লিগামেন্ট আমরা একটু পরে দেখবো। ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট এবং কার্ডিনাল লিগামেন্ট মোটামুটি একই জায়গায় থাকে, কিন্তু এটা একটু উপর নিচ আছে। কার্ডিনাল লিগামেন্টের ফাংশন কি? এইটা আমার যে সার্ভিক্স সেটাকে নিজস্ব জায়গায় ধরে রাখে। সার্ভিক্সকে কোথায় রাখতে হবে? সার্ভিক্সকে রাখতে হবে ইস্টিয়াল স্পাইন বরাবর। ইস্টিয়াল স্পাইন থেকে সার্ভিক্স নিচে নেমে গেলেই সেটাকে বলবো প্রোলাপস, ঠিক আছে। তাহলে সার্ভিক্সকে যে ইস্টিয়াল স্পাইন বরাবর ধরে রাখছে, কে ধরে রাখছে? এই কার্ডিনাল লিগামেন্ট ধরে রাখছে। এবং এটাকে বলা হচ্ছে ভাস্কুলার কন্ডুট। ভাস্কুলার কন্ডুট মানে হচ্ছে যেটার ভিতরে ভেসেল রয়েছে। তাহলে আমরা মাত্রই দেখলাম যে ইউটেরাইন ভেসেল এবং ইউরেটারের যে রিলেশন, এটা এই লিগামেন্টের ভিতর আছে। সো এটাকে আমরা বলছি ভাস্কুলার কন্ডুট, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। তাহলে এই হচ্ছে আমার ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, খুবই সহজ। অরিজিন হবে কোথায় থেকে? আমার স্যাক্রামের 2, 3, 4 ভার্টেব্রা থেকে অরিজিন হবে। ইনসারশন হবে সার্ভিক্সে, ইন্টারনাল অস লেভেলে এসে। তাহলে আমি একটু আগে দেখলাম আমার কার্ডিনাল লিগামেন্টও সার্ভিক্সে এসে ইনসারশন নিল, ইউটেরোস্যাক্রালও সার্ভিক্সে এসে ইনসারশন নিল, দুইটাই সার্ভিক্সে এসে নিচ্ছে। তাহলে আবার চিনবো কিভাবে? আমি চিনবো ইউটেরোস্যাক্রাল লিগামেন্টটা এটা হচ্ছে উপরের দিকে থাকবে, আর কার্ডিনাল লিগামেন্টটা এটা হচ্ছে নিচের দিকে থাকবে। এই ছবিতে যেমন আমরা দেখতে পাচ্ছি, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট উপরের দিকে থাকবে, কার্ডিনাল লিগামেন্টটা সার্ভিক্সে নিচের দিকে থাকবে। এই কারণে আপনার কার্ডিনাল লিগামেন্টের কথা এক জায়গায় লেখা আছে যে কার্ডিনাল লিগামেন্ট সিচুয়েটেড ইনফিরিয়র টু ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে কার্ডিনাল লিগামেন্ট সিচুয়েটেড ইনফিরিয়র টু ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, তার মানে ইউটেরোস্যাক্রাল উপরে থাকে, কার্ডিনাল লিগামেন্ট নিচে থাকে, ঠিক আছে। এর মধ্যে ইউটেরোস্যাক্রালের মধ্যে কি থাকবে? ইউটেরোস্যাক্রাল প্লেক্সাস থাকবে, মানে কিছু নার্ভ প্লেক্সাস থাকবে। ফাংশন কি থাকবে? প্রাইমারি প্রক্সিমাল সাসপেন্সরি লিগামেন্ট অফ ইউটেরোভ্যাজিনাল প্রোলাপস। আমরা যখন প্রোলাপস পড়বো তখন দেখবো যে এই ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের অনেক ভূমিকা আছে প্রোলাপসের পিছনে। তাহলে আমাদের ইউটেরাস এবং ভ্যাজানাকে একটা নির্দিষ্ট জায়গায়, ইউটেরাস এবং ভ্যাজানাকে ওদের নর্মাল পজিশনে ধরে রাখার জন্য ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের অনেক বড় ভূমিকা আছে, ঠিক আছে। দে হোল্ড দ্য সার্ভিক্স পোস্টেরিয়রলি অ্যাট দ্য লেভেল অফ ইস্টাল স্পাইন। তাহলে এটাও আমার সার্ভিক্স ইস্টাল স্পাইন বরাবর ধরে রাখছে। এবং আমার ইউটেরাসকে অ্যান্টিফ্লেক্স, আমরা একটু পরে অ্যান্টিফ্লেকশন দেখবো, ইউটেরাসকে তার নর্মাল পজিশনে ধরে রাখছে। সো এই সবগুলো আমরা যে কার্ডিনাল লিগামেন্ট পড়লাম সেটারও আমার হচ্ছে ইউটেরাসের নর্মাল পজিশনে রাখতে ভূমিকা আছে, ইউটেরোস্যাক্রালেরও ইউটেরাসকে নর্মাল পজিশনে রাখতে ভূমিকা আছে। এই প্রশ্নগুলো আপনার প্রোলাপসে কিভাবে আসে আমরা যখন প্রোলাপসের চ্যাপ্টার পড়বো তখন দেখবো, তখন আমি কার্ডিনাল ক্যান্সার ফাংশন দেখে যাবো, ঠিক আছে। এরপর সেটা হচ্ছে পিউবো সার্ভাইকাল ফাসা অথবা ব্লাডার পিলার অথবা পিউবো সার্ভাইকাল লিগামেন্ট। এই যে, ঠিক আছে। এখন এটা বোঝা যাচ্ছে নাম দেখে যেটা পিউবিক বোন থেকে সার্ভিক্স পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা অরিজিন হবে পিউবিক বোন থেকে, পিউবিক বোন এবং আর্কাস টেন্ডিনাস। আর্কাস টেন্ডিনাস মানে হোয়াইট লাইন, আর্কাস টেন্ডিনাস মানে হোয়াইট লাইন, যে ল্যাটারাল পেলভিক ওয়ালের যে হোয়াইট লাইনটা থাকে সেটা। তাহলে পিউবিক বোন এবং আর্কাস টেন্ডিনাস থেকে অরিজিন হয়ে সেটা আমার সার্ভিক্স পর্যন্ত আসবে। এটা হচ্ছে পিউবো সার্ভাইকাল ফাসা বা লিগামেন্ট অথবা ব্লাডার পিলার। এইটা যদি উইক হয়, পিউবো সার্ভাইকাল ফাসা অথবা লিগামেন্ট অথবা ব্লাডার পিলার যদি উইক হয়, তাহলে এখানে আমার সিস্টোসিল হবে। এটা আমরা প্রোলাপসে দেখবো। তাহলে এখানে আমার সিস্টোসিল হবে। এই প্রশ্নটা একবার আসছিল যে কোন লিগামেন্ট উইকনেস হলে সিস্টোসিল হবে। এরপরে এখানে হচ্ছে আমার আর্টারি ভেইন থাকে যেগুলো আমার ব্লাডারকে সাপ্লাই দিতে পারবে। এরপরে আসেন হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল সেপ্টাম। খুবই নাম শুনেই বোঝা যাচ্ছে, খুবই সহজ। ভেসিকো মানে ব্লাডার, ভ্যাজাইনা মানে ভ্যাজাইনা। তাহলে ব্লাডার সামনে, সামনে ব্লাডার, এখানে ভ্যাজাইনা, এই দুইটার মাঝখানে যে সেপ্টাম থাকবে সেটাকে বলা হচ্ছে ভেসিকো ভ্যাজাইনাল সেপ্টাম, ঠিক আছে। এই সেপ্টামের উইকনেসের জন্য আমার হচ্ছে সিস্টোসিল ডেভেলপ করবে। তাহলে পিউবো সার্ভাইকাল লিগামেন্টের উইকনেসের জন্য সিস্টোসিল হলো, ভেসিকো ভ্যাজাইনাল সেপ্টামের উইকনেসের জন্য আমার সিস্টোসিল হলো। এরপর হচ্ছে রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম, এটা বেশি ইম্পর্টেন্ট। রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম মানে পিছনে হচ্ছে রেক্টাম, ভ্যাজাইনা, এই দুইটার মাঝখানে যে সেপ্টাম, এটার নাম হচ্ছে ফাসা অফ ডেনন ভিলিয়ার্স। এগুলো সব বই আছে, ফাসা অফ ডেনন ভিলিয়ার্স, ঠিক আছে। এই সেপ্টামের উইকনেসের জন্য আমার রেক্টোসিল হবে। তাহলে কোন কিসের উইকনেসের জন্য বা কোন ফাসার উইকনেসের জন্য আমার রেক্টোসিল হবে? ফাসা অফ ডেনন ভিলিয়ার অথবা রেক্টোভ্যাজিনাল সেপ্টামের উইকনেসের জন্য আমার রেক্টোসিল হবে, ঠিক আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে পিউবো সার্ভাইকাল পেরি সার্ভাইকাল রিং। পেরি সার্ভাইকাল রিং মানে এই যে সবগুলা লিগামেন্ট সার্ভিক্সের চারপাশে এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, এর ফলে সার্ভিক্সের চারপাশে একটা লিগামেন্টের রিং ফর্ম হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পেরি সার্ভাইকাল রিং। ঠিক আছে, এই সবগুলো মিলে আমার সার্ভিসকে তার নিজস্ব জায়গায় থাকতে হেল্প করছে। এখন এইটা পেরিসার্ভাইকাল রিং এর এক্সটেনশন আপনাদের খুব একটা দরকার নাই, একটু দেখে রাখবেন এটার সামনে কি থাকবে। পেরিসার্ভাইকাল মানে সার্ভিক্সের সামনে যা থাকবে পেরিসার্ভাইকাল রিং এর সামনেও তাই থাকবে। সার্ভিক্সের সামনে ব্লাডার থাকে, এখানে পেরিসার্ভাইকাল রিং এর সামনেও ব্লাডার থাকবে। ল্যাটারালি কি থাকবে, কোন লিগামেন্ট, এটা হচ্ছে ম্যাকেনরড লিগামেন্ট। পোস্টেরিয়রলি কি থাকবে, পোস্টেরিয়রলি থাকবে রেকটাম, এবং কোন লিগামেন্ট থাকবে পিছনের দিকে, ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। ঠিক আছে, আমার হচ্ছে সার্ভিক্স থেকে আমার পিছনে স্যাক্রাম পর্যন্ত যে লিগামেন্ট সেটা হচ্ছে ইউট্রোস্যাক্রাল লিগামেন্ট। আর এই পেরিসার্ভাইকাল রিং মানে সবগুলো আমার লিগামেন্ট যে সার্ভিক্সে এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, এটার কাজ কি, আমার সার্ভিসকে ইসচিয়াল স্পাইন বরাবর স্টেবিলাইজ করে রাখা। আচ্ছা, এরপরে আমাদের রাউন্ড লিগামেন্ট এবং ওভারিয়ান লিগামেন্ট। এই ছবিটাতে এই যে আমার একটা লিগামেন্ট, এটা হচ্ছে ইউট্রাসের কর্ণ দুই সাইডে। ঠিক আছে, কর্ণ থেকে ওভারিয়ান লিগামেন্ট থাকবে পিছনের দিকে, ওভারির সাথে অ্যাটাচ থাকবে, রাউন্ড লিগামেন্ট থাকবে সামনের দিকে। এখানে খেয়াল করেন এই যে রাউন্ড লিগামেন্টটা, এটা ইউট্রাসের কর্ণ থেকে সামনের দিকে চলে আসছে কোন পর্যন্ত, ল্যাবিয়া ম্যাজরার আপার 1/3 পর্যন্ত। তাহলে ইউট্রাসের কর্ণ থেকে ল্যাবিয়া ম্যাজরার আপার 1/3 পর্যন্ত কোন লিগামেন্ট থাকবে, রাউন্ড লিগামেন্ট। এই যে ইউট্রাস থেকে মানে পেটের ভিতর পেলভিসের ভিতর থেকে ল্যাবিয়া ম্যাজরা মানে একদম বাইরের দিকে চলে আসছে, কোন রাস্তা দিয়ে আসবে, আমার ইঙ্গুইনাল ক্যানেলের রাস্তা দিয়ে আসবে। ঠিক আছে, আমাকে একজন বলেন যারা লং ব্যাচে ক্লাস করেছেন, এই রাউন্ড লিগামেন্ট এবং ওভারিয়ান লিগামেন্ট এই দুইটা স্ট্রাকচার কোথায় থেকে ডেভেলপ হয়, কোন স্ট্রাকচার থেকে ডেভেলপ হয়, গুবার্নাকুলাম, তাই না? এই দুইটা ডেভেলপ হয় হচ্ছে গুবার্নাকুলাম থেকে, মনে আছে, গুবার্নাকুলাম থেকে। তাহলে গুবার্নাকুলাম হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা আমার ওভারিকে নিচের দিকে নিয়ে আসে। ওভারি ডেভেলপ হয় কোথায়, ওভারি ডেভেলপ হয় হচ্ছে পেটে, অ্যাবডোমেনে, সেখান থেকে ওভারিকে নিচের দিকে নিয়ে আসে গুবার্নাকুলাম। ঠিক আছে, সেখান থেকে আমার দুইটা লিগামেন্ট ফর্ম হয়, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট এবং একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট। তাহলে পেট থেকে যখন ওভারিকে নিচের দিকে নিয়ে আসে তখন অ্যাবডোমিনাল পেরিটোনিয়ামের কিছু অংশ নিচের দিকে চলে আসে। তাহলে রাউন্ড লিগামেন্ট যখন আমার ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে ল্যাবিয়া ম্যাজরা বরাবর আসে, তখন সেখানে আমার অ্যাবডোমিনালের পেরিটোনিয়ামের কিছু অংশ ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে ল্যাবিয়া ম্যাজরা পর্যন্ত চলে আসে। এই অ্যাবডোমিনাল পেরিটোনিয়ামের কিছু অংশ যে নিচের দিকে নেমে আসছে রাউন্ড লিগামেন্ট দিয়ে, এটাকে বলে হচ্ছে ক্যানেল অফ নাক। বুঝা গেছে, এটাকে বলে হচ্ছে ক্যানেল অফ নাক। তাহলে আমার রাউন্ড লিগামেন্টের সাথে পেরিটোনিয়ামের যে অংশটা নিচের দিকে চলে আসে ল্যাবিয়া ম্যাজরা পর্যন্ত, সেটাকে বলে হচ্ছে ক্যানেল অফ নাক। তাহলে ক্যানেল অফ নাকটা কি আমার ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যেও থাকবে না, যেহেতু ওই রাস্তা দিয়েই নামছে, ক্যানেল অফ নাক আমার ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যেও থাকবে। এখানে প্রশ্ন আসে যে ক্যানেল অফ নাক কোথায় থাকে, সেটা ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যেও থাকে, ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যেও থাকে, আবার হচ্ছে সেটা ল্যাবিয়া ম্যাজরার আপার 1/3-এও থাকে। কিন্তু এসবি এর অ্যান্সার কোনটা দিবেন, ক্যানেল অফ নাক কোথায় থাকে যদি এটা বলে এবং অপশনে এই দুইটাই থাকে ল্যাবিয়া ম্যাজরা এবং ইঙ্গুইনাল ক্যানেল, তাহলে আপনি অ্যান্সার দিবেন হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল এসবি। এসবি এর অ্যান্সার হবে হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। ঠিক আছে, এখন আসেন আমরা একটু বইয়ে দেখি, কি লিখেছেন। ফার্স্টে হচ্ছে যে আমরা যে বিভিন্ন লিগামেন্ট পড়লাম, এটার ইম্পর্টেন্স কি, লিগামেন্ট গুলো হচ্ছে পেলভিক অর্গানকে যার যার জায়গায় ধরে রাখবে, সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং বিভিন্ন লিগামেন্টের ভিতর দিয়ে বিভিন্ন ভেসেল যাচ্ছে সেগুলোর প্রোটেকশন দিবে। ঠিক আছে, আমার প্রেগন্যান্সির সময় এই লিগামেন্ট গুলো হাইপারট্রফি হয় যাতে আমার বাচ্চার নিচে নামার জন্য জায়গা পায়। রাউন্ড লিগামেন্ট কি, এটা এক জোড়া থাকবে, ইউটারাসের দুই সাইডে এক একটা 10 থেকে 12 সেন্টিমিটার হবে। রাউন্ড লিগামেন্ট মানে যেটা ইউটারাসের কর্ণ থেকে সামনের দিকে থাকবে, ল্যাবিয়া ম্যাজরা বরাবর। ঠিক আছে, তাহলে ইউটারাসের কর্ণ থেকে থাকবে, আমাদের ইউটারাসের কর্ণতে তিনটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট থাকে, এই হচ্ছে ইউটারাস, এই হচ্ছে ইউটারাসের কর্ণ, সামনে থাকবে হচ্ছে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে থাকবে হচ্ছে ফেলোপিয়ান টিউব, পিছনে থাকবে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। সামনে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে ফেলোপিয়ান টিউব, পিছনে ওভারিয়ান লিগামেন্ট। ঠিক আছে, এভাবে করে স্ট্রাকচার গুলো থাকবে। তাহলে আমার রাউন্ড লিগামেন্টটা কর্ণতে অ্যাটাচমেন্ট থাকবে ইন ফ্রন্ট অফ ফেলোপিয়ান টিউব। তাহলে আমাকে একজন বলেন এই যদি আমার হচ্ছে রিলেশন হয় যে সামনে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে ফেলোপিয়ান টিউব, পিছনে হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, তাহলে আমাকে বলেন রাউন্ড লিগামেন্ট ফেলোপিয়ান টিউবের সামনে নাকি পিছনে, রাউন্ড লিগামেন্ট ফেলোপিয়ান টিউবের সামনে নাকি পিছনে, রাউন্ড সামনে, লিগামেন্ট সামনে, আমার হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট ফেলোপিয়ান টিউবের সামনে নাকি পিছনে, পিছন। পিছনে। ঠিক আছে, তো এইভাবে করে স্টেমের মধ্যে রিলেশন গুলো থাকে। আপু আসসালামু জি আলাইকুম, আমি জি জি নিউ অ্যাড হয়েছি। জি আপু জি এই বইটা কি দত্তের কত এডিশন? 9th, গাইনি 9th আর অপস 11 এখন যেটা চলছে, এটা হচ্ছে গাইনি 9। ঠিক আছে, ও, এই বইটা আমাদের লাগবে তাই তো, মানে হ্যাঁ দুটোটাই হ্যাঁ লাগবে, হ্যাঁ 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 গাইনি হ্যাঁ 9th আর অবস 11। জি জি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রাউন্ড লিগামেন্টের যে রাস্তা দিয়ে ল্যাবিয়া ম্যাজরার আপার 1/3 বরাবর আসবে সেটা কি, ইঙ্গুইনাল ক্যানেলের রাস্তা। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের যে রাস্তা সেখানে ভিতরে ডিপ রিং থাকবে, তাহলে ডিপ রিং এর ভিতর দিয়ে ইঙ্গুইনাল ক্যানেল হয়ে আমার ল্যাবিয়া ম্যাজরা পর্যন্ত রাউন্ড লিগামেন্ট চলে আসবে। ঠিক আছে, আসবে কোন পর্যন্ত, ল্যাবিয়া ম্যাজরা আপার 1/3 পর্যন্ত, অ্যান্টেরিয়র 1/3 পর্যন্ত।
এর কোর্সের সাথে ইট রানস অ্যান্টেরিয়র টু অবটুরেটর আর্টারি ল্যাটারাল টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এই যে রাউন্ড লিগামেন্ট ইউট্রাসের কর্ণ থেকে ইঙ্গুইনাল ক্যানেল হয়ে ল্যাবিয়া ম্যাজরা পর্যন্ত আসবে, ওর এই যাত্রাপথে অবটুরেটর আর্টারির সামনে থাকবে এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারির ল্যাটারালি থাকবে। ঠিক আছে, তাহলে রাউন্ড লিগামেন্টের যাত্রাপথে ও কিসের সামনে থাকবে? অবটুরেটর আর্টারির সামনে থাকবে এবং ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি ল্যাটারালি থাকবে। এটা একটু মনে রাখবেন। এরপরে যেটা বললাম, আমাদের সব লিগামেন্ট প্রেগন্যান্সির সময় হাইপারট্রফি হবে, ডেভেলপমেন্ট হবে হচ্ছে গুবার্নাকুলাম থেকে, এবং মরফোলজিক্যালি কন্টিনিউয়াস থাকবে ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্ট এবং রাউন্ড লিগামেন্ট দুইটা একই স্ট্রাকচার থেকে ডেভেলপ হয়, সেটা হচ্ছে গুবার্নাকুলাম। কিভাবে হয় যারা লং ব্যাচে ক্লাস করেছেন তারা জানেন, আর হচ্ছে সামনে যারা নতুন শুরু করেছেন তারা সামনে আমাদের ক্লাস হবে গাড়ি 3-4, সেখানে আমরা জানবো যে ওভারিয়ান লিগামেন্ট এবং রাউন্ড লিগামেন্ট কিভাবে ফর্ম হয় গুবার্নাকুলাম থেকে। দুইটা একই স্ট্রাকচার থেকে ফর্ম হয়। ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টালি আমার রাউন্ড লিগামেন্ট কন্টিনিউয়াস উইথ ওভারিয়ান লিগামেন্ট। ব্লাড সাপ্লাই পাবে হচ্ছে ইউটেরোভারিয়ান অ্যানাস্টোমোসিস। ইউটেরোভারিয়ান অ্যানাস্টোমোসিসটা কোথায় থাকে? যারা ফার্স্ট ক্লাস করেছেন আমাকে একজন বলেন তো, ইউটেরাইন আর্টারি এবং ওভারিয়ান আর্টারি অ্যানাস্টোমোসিসটা কোথায় থাকে? কোথায় থাকে? এটা কি মেজোভারিয়ামে থাকে নাকি এটা মেজোসালপিংসে থাকে? কোথায় থাকে? ইউটেরাইন আর্টারি ওভারিয়ান আর্টারি অ্যানাস্টোমোসিস কোথায় থাকে? মেজোসালপিংস। ঠিক আছে। আচ্ছা, এরপরে লিম্ফেটিক্স ফ্রম বডি অফ ইউটেরাস। তাহলে আমার যে রাউন্ড লিগামেন্ট, এটা আমরা গানি চ্যাপ্টার 2 তে পড়বো যে রাউন্ড লিগামেন্টের কোথায় থেকে আসতেছে, লিম্ফেটিক্স কোথা থেকে আসতেছে। লিম্ফেটিক্সটা আসবে হচ্ছে ইউটেরাসের বডির যে লিম্ফেটিক্স সেখান থেকে আমার সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোডের লিম্ফেটিক্স সে পাবে। তাহলে রাউন্ড লিগামেন্ট যেহেতু ইউটেরাস থেকে, রাউন্ড লিগামেন্ট এটা আমরা অবশ্য গানি চ্যাপ্টার 2 তে দেখবো। রাউন্ড লিগামেন্ট যেহেতু ইউটেরাস থেকে বাইরের দিকে আসে, বাইরের দিকে চলে আসে, এই কারণে ওর লিম্ফেটিক্সের সাপ্লাইটা হবে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে রাউন্ড লিগামেন্ট, এইটা আমার সরাসরি ইউট্রাসের যে নর্মাল পজিশন সেইটা মেনটেন করে না, কিন্তু বিভিন্ন অপারেশনে এই রাউন্ড লিগামেন্টকে কাজে লাগায়ে ইউট্রাসকে নর্মাল পজিশনে রাখা হয়। এটা হচ্ছে এখানে বলেছে যে ও হচ্ছে নর্মাল ইউট্রাসকে নর্মাল পজিশনে রাখতে হেল্প করে না, কিন্তু আমার ইউট্রাসের বিভিন্ন অপারেশনে এই রাউন্ড লিগামেন্টকে কাজে লাগায়ে ইউট্রাসকে নর্মাল পজিশনে রাখা হয়। এখন এই কথাটাই সহজভাবে আমাদের আসে। সহজভাবে আসে হচ্ছে ইউটেরাসের অ্যান্টিভার্টেড পজিশনকে মেনটেন করে কোন লিগামেন্ট? অ্যান্সার হচ্ছে রাউন্ড লিগামেন্ট। ঠিক আছে, তাহলে ইউটেরাসের অ্যান্টিভার্টেড পজিশনকে মেনটেন করে কোন লিগামেন্ট? অ্যান্সার হচ্ছে রাউন্ড লিগামেন্ট। কিন্তু আসলে নর্মালি ওই পজিশন মেনটেনের কাজ তেমন করে না, কিন্তু বিভিন্ন অপারেশনে, মনে করেন প্রোলাপস ইউট্রাস নিচের দিকে নেমে গেছে, রেট্রোভার্টেড ইউট্রাস পিছনের দিকে চলে গেছে, এরকম বিভিন্ন অপারেশনে আমার এই লিগামেন্টকে কাজে লাগায় ইউট্রাসকে অ্যান্টিভার্টেড পজিশনে রাখা হয়। সেখান থেকে একটা সহজ প্রশ্ন আসে যে ইউট্রাসকে অ্যান্টিভার্টেড পজিশনে রাখতে হেল্প করে কোন লিগামেন্ট? অ্যান্সার হচ্ছে রাউন্ড লিগামেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এমব্রায়োলজিক্যালি এটা গুবার্নাকুলাম থেকে ডেভেলপ হয়। ঠিক আছে, এরপরে ওর যে ডেভেলপমেন্টের প্রসেস, অ্যাবডোমেন থেকে ওভারিকে নিচের দিকে নিয়ে আসে গুবার্নাকুলাম, সেই সময়ে আমাদের পেরিটোনিয়ামের কিছু অংশ রাউন্ড লিগামেন্টের সাথে চলে আসে, সেটা ইঙ্গুইনাল রিজন হয়ে নিচের দিকে নামে রাউন্ড লিগামেন্টের সাথে, সেটাকে বলা হচ্ছে ক্যানাল অফ নাক। এই ক্যানাল অফ নাকটা, এইটা প্রসেসাস ভ্যাজিনালিস, টেস্টিসের প্রসেসাস ভ্যাজিনালিসের সাথে হোমোলোগাস। মানে টেস্টিসের যেটা প্রসেসাস ভ্যাজিনালিস, সেটাই হচ্ছে ফিমেলের ক্যানাল অফ নাক। কোথায় থাকে ক্যানাল অফ নাক? ইঙ্গুইনাল ক্যানেল এবং ল্যাবিয়া ম্যাজরার অ্যান্টেরিয়র আপার 1/3। ঠিক আছে, এসবের অ্যান্সার কোনটা বললাম? এসবের অ্যান্সার বললাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। এরপর হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। মাত্রই বললাম যে রাউন্ড লিগামেন্ট ওভারিয়ান লিগামেন্ট দুইটাই ডেভেলপ হয় হচ্ছে গুবার্নাকুলাম থেকে। ওভারিয়ান লিগামেন্ট এক জোড়া থাকবে, ইউটেরাসের পিছনের দিকে থাকবে, ইউটেরাসের কর্ণ থেকে ওভারি পর্যন্ত থাকবে। ঠিক আছে, আমাকে একজন বলেন ওভারি ব্রড লিগামেন্টের কোন লেয়ারে থাকে, অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র? ওভারি ব্রড লিগামেন্টের কোন লেয়ারে থাকবে, অ্যান্টেরিয়র লেয়ার নাকি পোস্টেরিয়র লেয়ারে? পোস্টেরিয়র লেয়ারে। তাহলে ওভারিয়ান লিগামেন্টও থাকবে হচ্ছে পোস্টেরিয়র লেয়ারে। তাহলে ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লিফে থাকে 2.5 সেন্টিমিটার লেন্থ। মরফোলজিক্যালি এটা রাউন্ড লিগামেন্টের সাথে কন্টিনিউয়াস, কারণ দুইটাই গুবার্নাকুলাম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্ট 1 এর যে পড়ালেখা একটু বাকি ছিল সেটা। ঠিক আছে, আমরা যদি একটু শুরু থেকে দেখি যে আমরা কতটুকু পড়েছিলাম। আমরা পেলভিক ফ্লোর পড়েছিলাম, যেটা একটা নাম ছিল পেলভিক ডায়াফ্রাম। ঠিক আছে, এটা একটা মাসকুলার পার্টিশন, যেটা হচ্ছে আমার উপরে থাকবে পেলভিক ক্যাভিটি, আর পেলভিক ফ্লোরের নিচে কি থাকবে? পেলভিক ফ্লোরের উপরে থাকবে পেলভিক ক্যাভিটি, আর নিচে কি থাকবে? পেরিনিয়াম। তাহলে পেলভিস এবং পেরিনিয়ামকে পৃথক করার জন্য কোন ডায়াফ্রাম? পেলভিক ডায়াফ্রাম অথবা পেলভিক ফ্লোর। পেলভিক ফ্লোরের মধ্যে মাসল থাকে কি কি? লিভেটার্নে এবং ককেজিয়াস। লিভেটার্নের দুইটা পার্ট, পিভোককেজিয়াস, ইলোককেজিয়াস। শুধু যে ককেজিয়াস সেটার নাম হচ্ছে ইস্টিওককেজিয়াস, সেটা আলাদা মাসল। ঠিক আছে, বইয়ে যে লিখেছি লিভেটার্নের 3টা পার্ট, এটা আমরা মনে রাখবো না। আমরা মনে রাখবো লিভেটার্নের 2টা পার্ট আর ককেজিয়াস হচ্ছে আলাদা মাসল। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু পজ দিচ্ছি 1 মিনিট।
আচ্ছা, তারপর কি বলেছে দেখেন, লিভার এটা হচ্ছে স্ট্রং একটা মাসেল এবং এটা স্ট্রাটেড মাসেল। আমরা বলেছিলাম যে লিভার মাসেল হচ্ছে স্কেলেটাল মাসেল, এটার নাম হচ্ছে স্ট্রাটেড মাসেল। এখানে আমার ভলেন্টারি মুভমেন্টের ভূমিকা আছে। আমরা ইচ্ছা করলে যদি পোস্ট চাপায় রাখতে চাই তাহলে আমরা লিভার মাসেলে কন্ট্যাক্ট করে পোস্ট চাপায় রাখতে পারি। এই কারণে লিভার সাপ্লাই আসে হচ্ছে সোমাটিক নার্ভ থেকে, যেটা হচ্ছে পোডেন্টাল নার্ভ। এটা হচ্ছে হ্যামক শেপের একটা মাসেল, যেমন আমাদের বিভিন্ন জায়গায় দেখি যে এরকম হচ্ছে বিভিন্ন দোলনা থাকে দুটা গাছের সাথে লাগানো, ওটাকে বলা হচ্ছে হ্যামক শেপ। তাহলে এরকম হ্যামক শেপের মাসেল, ঠিক আছে। এরপরে পিউবোককেজিয়াস, এটা হচ্ছে লিভার মাসেলের মেইন বাল্ক, ঠিক আছে। এর মধ্যে দিয়ে কি কি যায়, পিউবোককেজিয়াসের মধ্যে দিয়ে কি কি যায়, ইউরেথ্রা পাস করে, ভ্যাজাইনা পাস করে, রেকটাম, অ্যানাল ক্যানাল পাস করে। তাহলে রেকটামের চারপাশে পিউবোককেজিয়াসের যে মাসেল থাকবে ইউ শেপের, কেমন থাকবে, ইউ শেপের, এই হচ্ছে আপনার রেকটাম। এর চারপাশে এরকম ইউ শেপের স্লিং মাসেল থাকবে, যেটাকে বলে ইউ স্লিং, সেই অংশটাকে বলবে হচ্ছে পিউবোরেক্টালিস। এরপরে অ্যানাল ক্যানালের চারপাশে যে মাসেল লেয়ারটা থাকবে সেটাকে বলে পিউবো অ্যানালিস। ভ্যাজাইনার চারপাশে যে মাসেল লেয়ার থাকবে সেটাকে বলা হচ্ছে পিউবো ভ্যাজানালিস। কিন্তু পিউবো রেক্টালিস বলেন, পিউবো অ্যানালিস বলেন, পিউবো ভ্যাজানালিস বলেন, সবই কোন মাসেলের পার্ট, সবই হচ্ছে পিউবোককেজিয়াসের পার্ট। পিউবোককেজিয়াস কোন মাসেলের পার্ট, পিউবোককেজিয়াস কোন মাসেলের পার্ট, লিভেটরানার পার্ট। লিভেটরানাই কোন ফ্লোরের পার্ট, পেলভিক ফ্লোরের অথবা পেলভিক ডায়াফ্রামের পার্ট, ঠিক আছে। তাহলে আমরা বলেছিলাম যে পেলভিক ফ্লোরের মেইন বাল্ক হচ্ছে লিভেটরানাই, লিভেটরানাইয়ের মেইন বাল্ক পিউবোককেজিয়াস। পিউবোককেজিয়াসের মেইন অংশ কোনটা, পিউবোককেজিয়াসের মেইন অংশ হচ্ছে পিউবোরেক্টালিস, যেটা হচ্ছে রেক্টামের চারপাশে ইউ শেপের মাসেল দিয়ে ফর্ম হয়, ঠিক আছে। তাহলে পিউবোরেক্টালিস এটারও অনেক ভূমিকা আছে, আমরা সামনের বিভিন্ন চ্যাপ্টারে দেখবো, সেটা একটু মনে রাখেন। এরপরে হচ্ছে ককেজিয়াস, যেটা হচ্ছে ইস্টিওককেজিয়াস, এটা ট্রায়াঙ্গুলার শেপের মাসেল। অ্যানোককেজিয়াল র্যাফে আমরা দেখেছিলাম যে আমাদের পেলভিক ফ্লোরের সবগুলো মাসেল যেখানে পিছনের দিকে অ্যাটাচমেন্ট হচ্ছে সেখানে সাদা কালারের একটা র্যাফে ফর্ম হচ্ছে, যেটাকে বলে মিডিয়ান র্যাফে অথবা অ্যানোককেজিয়াল র্যাফে অথবা লিভেটার প্লেট, ঠিক আছে। এখন এইটা এক্সটেন্ড করবে অ্যানোরেক্টাল জাংশন থেকে টিপ অফ কক্সিস পর্যন্ত, ঠিক আছে। তাহলে রেকটাম এবং অ্যানাল ক্যানালের যে জাংশনটা থাকবে সেখান থেকে কক্সিস পর্যন্ত এই হোয়াইট কালারের র্যাফেটা থাকবে, সেখানে পেলভিক ফ্লোরে সব মাসেল এসে অ্যাটাচমেন্ট হবে। ইট কম্প্রাইসেস ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড, উপর থেকে নিচের দিকে। এখানে কোন কোন মাসেল অ্যাটাচমেন্ট থাকবে, কোন কোন ফাশা অ্যাটাচমেন্ট থাকবে, এখানে কিসের কিসের অ্যাটাচমেন্টের জন্য এখানে সাদা কালার হয়ে গেল, সেটা হচ্ছে প্রিস্যাক্রাল ফাশা, টেন্ডিনাস প্লেট অফ পিউবোককেজিয়াস, মাস্কুলার র্যাফে অফ ইলোককেজিয়াস, তার মানে প্রিস্যাক্রাল ফাশা অ্যাটাচমেন্ট, পিউবোককেজিয়াস অ্যাটাচমেন্ট, ইলোককেজিয়াস অ্যাটাচমেন্ট এবং এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের বিভিন্ন ফাইবারের অ্যাটাচমেন্ট র্যাফেতে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে পেলভিক ফ্লোরের মধ্যে আমার দুইটা গ্যাপ থাকবে, পেলভিক ফ্লোরের মধ্যে দুইটা গ্যাপ থাকবে, একটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস, একটা হচ্ছে হায়াটাস রেক্টালিস। খুব সহজ, আমরা যদি এটা পুরো পেলভিক ফ্লোর, ঠিক আছে, এর মধ্যে দুইটা গ্যাপ থাকে, একটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস, একটা হচ্ছে হায়াটাস রেক্টালিস। ইউরোজেনিটালিস মানে সেখান থেকে আমার ইউরেথ্রা এবং ভ্যাজানা নিচে নামবে, আর রেক্টালিস দিয়ে রেক্টামিনাল ক্যানাল নিচে নামবে। এরপরে হচ্ছে আমার পেলভিক ফ্লোরের ইম্পর্টেন্স কি, রিলেশন কি। পেলভিক ফ্লোর মানে হচ্ছে লিভার মাসেল, এইটার ভিতর দিয়েই হচ্ছে আমার ব্লাডার, ইউরেথ্রা, ভ্যাজাইনাম, রেকটাম সব নামতেছে পেলভিক ফ্লোর দিয়ে। সো এই সবগুলোকে তার নিজস্ব জায়গায় ধরে রাখার জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে হচ্ছে পেলভিক ফ্লোর। এরপরে ইউরেটার লাইস অন দ্য ফ্লোর ইন রিলেশন টু ল্যাটারাল ভ্যাজাইনাল ফর্মিংস, এই যে একটু আগে যেটা দেখে আসলাম যে ইউট্রাইন আর্টারির সাথে ইউরেটারের একটা রিলেশন আছে, সেই রিলেশনটাও এখানে থাকবে। ইউট্রাইন আর্টারি লাইস অ্যাবাভ দ্য ভ্যাজাইনাল আর্টারি বিলো ইট। তার মানে কি, একটু আগে একটা ছবি দেখলাম, তো উপরে ছিল হচ্ছে ইউট্রাইন আর্টারি, তার নিচে ছিল হচ্ছে ইউরেটার, তার নিচে কি থাকবে, তার নিচে থাকবে হচ্ছে ভ্যাজাইনাল আর্টারি, ঠিক আছে। এইভাবে রিলেশন করা থাকবে, উপরে থাকবে হচ্ছে ইউট্রাইন আর্টারি, তার নিচে থাকবে ইউরেটার, তার নিচে থাকবে হচ্ছে ভ্যাজাইনাল আর্টারি। এরপর হচ্ছে ফাংশন কি, এটা মেইন সাপোর্ট, সব পেলভিক অর্গানের মেইন সাপোর্ট দিবে। তারপর হচ্ছে আমার যদি কোনো কারণে হাঁচি কাশি হয়, আমার যদি পেটের প্রেশার বাড়ে, তাহলে তখন পেলভিক ফ্লোরের উপরে প্রেশারটা পড়বে। এরপরে হচ্ছে আমার বাচ্চা যখন নিচে নামবে, আমরা হচ্ছে 8, 9, 24 দেখেছিলাম, বাচ্চার মাথা যখন নিচে নামে তখন এই পেলভিক ফ্লোরের মাসেলে এসে তার ইন্টারনাল রোটেশন হয়, কারণ এই মাসেলে এসে সে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে বাচ্চার মাথা ঘুরে যায়, ঠিক আছে। এরপরে লিভার মাসেলের কিছু অংশ আমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার ফর্মেশনে ভূমিকা রাখে। এরপর আমাদের যে স্যাক্রোইলিয়াক এবং স্যাক্রোককেজিয়াল জয়েন্ট আছে সেগুলো স্ট্যাবিলাইজ করে রাখতে ইস্টিওককেজিয়াস মানে কক্সিজিয়াস মাসেলটার ভূমিকা আছে। সর্বোপরি পেরিনিয়াল বডি, যেটা হচ্ছে আমার একটা শক্ত স্ট্রাকচার ফর্ম করে, সামনে হচ্ছে থাকবে ইউরেথ্রা, ভ্যাজাইনা, পিছনে থাকবে হচ্ছে অ্যানাল ক্যানাল, মাঝখানে থাকবে হচ্ছে পেরিনিয়াল বডি। এই পেরিনিয়াল বডিটাকে নর্মাল পজিশনে ধরে রাখার জন্য পেলভিক ফ্লোর আমাকে হেল্প করে, ঠিক আছে। পেরিনিয়াল বডির একটা কথা আমি বলেছিলাম, পেরিনিয়াল বডির যে নর্মাল পরিমাপ 4 সেন্টিমিটার, সেইটা যদি অনেক কমে যায় তাহলে আমার অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করবে, এটা আমরা হচ্ছে অ্যানাল ইনকন্টিনেন্সের চ্যাপ্টারে দেখবো। সো এইটাকে পেরিনিয়াল বডিটা যাতে ঠিক জায়গায় থাকে, ঠিক পরিমাপে থাকে, এইটার জন্য আমার পেলভিক ফ্লোরের ভূমিকা আছে। এই ছকটা টেবিল 1.2, এটা আমরা হচ্ছে প্রোলাপসের চ্যাপ্টারে পড়বো, এখানে না, ঠিক আছে। আচ্ছা, পেরিনিয়াম দেখেন আমরা সব পড়ে ফেলছি এখান থেকে। পেরিনিয়াম হচ্ছে বাউন্ডেড above বা inferior surface of pelvic floor below the skin, যে আমার পেরিনিয়ামের যে বাউন্ডারিটা ছিল, উপরে কি থাকে পেলভিক ফ্লোর, নিচে থাকে স্কিন, ঠিক আছে। ল্যাটারালি কি থাকে ইস্টিওপিউবিক রামাই, ইস্টাল টিউবারাসিটি, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, পোস্টুলে থাকে হচ্ছে কক্সিস। এগুলো সব আমাদের পড়া শেষ, এখান থেকে রিডিং দিবেন।
ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল মানে পেরিনিয়ামের সামনে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পিছনে হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল, মাঝখানে হচ্ছে একটা ইমাজিনারি লাইন, ইসচিয়াল টিউবারসিটি বরাবর ইমাজিনারি লাইন। ঠিক আছে, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে আমার দুইটা পাউচ থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল এবং ডিপ পেরিনাল পাউচ। সুপারফিশিয়াল পেরিনাল আপু এই পাউচটা সবগুলো কি শীটে আছে নাকি আমাদের এটার জন্য বই কিনতে হবে? না, আমাদের তো ডিসি দত্ত বই থেকে আমরা পড়াচ্ছি, আমাদের যে শীট সেটা ও শুধু বেসিকের শীট। ঠিক আছে, ডিসি দত্ত ও, ক্লাস হচ্ছে বই আচ্ছা থেকে আচ্ছা, হবে। গাইনি তাহলে শুধু দিচ্ছি হ্যাঁ, দশটা দিতে হবে। হ্যাঁ, ডিসি দত্ত গাইনি এবং অবস দুটো। ঠিক আছে, আর জ্যাক কোড বা অন্য কিছু লাগবে না? না জেফ কোড লাগবে না, না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, না আপনার নতুন কিছু হয়েছে তো, হ্যাঁ, মানে আমি ঠিক আছে, কি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার, আচ্ছা এরপরে দেখেন আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা ফর্ম হয় কিভাবে। সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ উপরে কি একজন বলেন তো? উপরে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, নিচে হচ্ছে কোলিস ফাসা। কোলিস ফাসাকে আমাদের একটা নামে বলেছিলাম, সেটা কি? ডিপ লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা, গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে ফর্ম হবে নিচে যে কোলিস ফাসা, সেটা আর একটা নাম আপনাকে দিয়ে দিবে পরীক্ষা, সেটা হচ্ছে ডিপ লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা। আর উপরে থাকবে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, সেটা আরেকটা নাম কি? ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, এগুলো সব আমাদের পড়া শেষ, কোনটা কি হবে হলো। এরপরে কোনটার মধ্যে কি মাসল থাকে, কিভাবে থাকে, এগুলো হচ্ছে আমাদের পড়া শেষ, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে পেরিনাল বডি, অবস্ট্যাটিক্যাল পেরিনাম, সেন্ট্রাল পয়েন্ট অফ পেরিনাম, এটা হচ্ছে পিরামিডাল শেপের। এখানে আমার মেজারমেন্ট থাকবে 4 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার। এবং এখানে আমার কি মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে সেটা আমরা দেখেছি। কি ফাসার অ্যাটাচমেন্ট থাকবে সেটা এখান থেকে একটু দেখেন। আমরা ফাসা কি দেখেছিলাম? সুপারফিশিয়াল পেরিনাল ফাসা আমরা দেখেছিলাম। সুপারফিশিয়াল পেরিনাল ফাসার মধ্যে দুইটা লেয়ার, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, একটা হচ্ছে ডিপ লেয়ার। ডিপ লেয়ারটা হচ্ছে কোলিস ফাসা। এই দুইটা লেয়ারের হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে পেরিনাল বডির সাথে। আর ইউরোজেন্টাল ডায়াফ্রামের দুইটা ফাসা উপরে এবং নিচে, ইউরোজেন্টাল ডায়াফ্রামের দুইটা ফাসা অ্যাটাচমেন্ট থাকবে এখানে। আমাকে একজন বলেন সুপেরিয়র এবং ইনফিরিয়র লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম দুইটা মিলে কোন লিগামেন্ট ফর্ম করে? ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে পেরিনিয়াল বডিতে। ঠিক আছে, এরপর ইম্পর্টেন্স কি পেরিনিয়াল বডি, এটা হচ্ছে সাপোর্ট লিভেটার আনাই হুইচ ইজ প্লেসড অ্যাবভ ইট। তাহলে আমার এই পেরিনিয়াল বডিটাই পেলভিক ফ্লোরকে তার নির্দিষ্ট জায়গায় থাকতে হেল্প করছে। আবার পেলভিক ফ্লোরও পেরিনিয়াল বডিকে নির্দিষ্ট জায়গায় থাকতে হেল্প করছে, মানে আমার পজিশন মেনটেনের জন্য পেলভিক ফ্লোরও দরকার, পেরিনিয়াল বডিও দরকার। ঠিক আছে, বাই সাপোর্টিং পোস্টার ভ্যাজানাল ওয়াল ইট ইনডাইরেক্টলি সাপোর্টস এন্টার ভ্যাজানাল। তাহলে আমার ভ্যাজানাকেও সে নির্দিষ্ট জায়গায় ধরে রাখছে। চাইল্ড বার্থের সময় দেখা যায় যে আমার পেরিনিয়াল বডির কিছু অংশ ইনজুরি হয়, কিন্তু সেটা অল্প কিছু অংশ, বেশি না। এরপরে আমরা যে এপিসিওটমি দেই, আমরা পড়বো অল্প একটু লাগে আমাদের এপিসিওটমি। ওই এপিসিওটমি দেওয়ার সময়ও পেরিনিয়াল বডির কিছু স্ট্রাকচার কাটা যায়। ঠিক আছে, এই হচ্ছে পড়ালেখা আমরা গত ক্লাসে করেছিলাম। আমরা এখন আজকে পড়াশোনায় চলে যাই। আজকে হচ্ছে আমাদের যে অংশটা, আমাদের বোঝানোর অংশ মোটামুটি শেষ। আজকে এখন আমরা শুধু ফিগার দেখবো আর লাইন বাই লাইন রিডিং পড়বো। ঠিক আছে, আজকে ক্লাস হওয়ার পরে আপনাদের গানি চ্যাপ্টার 1 কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে গানি চ্যাপ্টার 2 ক্লাস হবে আপনাদের 29 তারিখে। 29 তারিখে ক্লাস হওয়ার আগে, মানে আজকে হচ্ছে 25 তারিখ, 25, 26, 27, 28, 3 দিন। এই 3 দিনে আপনারা গানি চ্যাপ্টার 1টা 3বার রিডিং দিবেন। কোনো মুখস্থের দরকার নাই, কিছুর দরকার নাই। নিটার অ্যাটলাস ছবি রাখবেন, যাদের কাছে নিটার অ্যাটলাস নাই তারা শুধু পিডিএফ এর ছবি দেখবেন। ছবি দেখে শুধু এ থেকে জেড পর্যন্ত এই চ্যাপ্টারটা লাইন বাই লাইন রিডিং দিবেন 3বার। ঠিক আছে, তারপরে দেখবেন যে অটোমেটিক ম্যাক্সিমাম জিনিস আপনার মাথায় ঢুকে গেছে। ক্লাস করার পর যদি চ্যাপ্টারটা 3বার রিডিং দেন, ম্যাক্সিমাম 80% আপনার মনে থাকবে। 20% দেখবেন যে একটু কঠিন লাগছে, সেটা তখন একটু রিভিশন করবেন, তাহলে হয়ে যাবে। এরপর আমরা যখন গানি চ্যাপ্টার 2 পড়বো, গানি চ্যাপ্টার 2 আপনারা খেয়াল করে দেখবেন যে পর্যন্ত আমি কোনো অর্গানের নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই কিছু বলি নেই, সেগুলো আমরা একসাথে গানি চ্যাপ্টার 2তে পড়বো। তো সেটা একটু কঠিন। গানি চ্যাপ্টার 2 আপনাদের অল্প ছোট চ্যাপ্টার, 2-3-4 পেজের চ্যাপ্টার, কিন্তু এখান থেকে আপনাদের প্রচুর প্রশ্ন থাকবে, সব ঘুরানো পেঁচানো প্রশ্ন থাকবে, এবং সেগুলো সব নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই রিলেটেড প্রশ্ন থাকবে। ওই চ্যাপ্টারটা কঠিন, ওই চ্যাপ্টারটা আমরা একটু আলাদাভাবে পড়বো 29 তারিখে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটু সামনের দিকে চলে যাই। আমরা চ্যাপ্টার শুরু করেছিলাম পিছন থেকে, এখন আমরা 1 নম্বর পেজে চলে আসবো। যাদের কাছে বই আছে 1 নম্বর পেজে চলে আসে। আচ্ছা, আমরা 1 নম্বর পেজ থেকে এখন পড়াশোনা করবো। ফার্স্টে দেখেন বলেছে যে এক্সটার্নাল জেনিটাল অর্গান। এক্সটার্নাল জেনিটাল অর্গানের আরেকটা প্রতিশব্দ, আরেকটা সমার্থক শব্দ হচ্ছে ভালভা অথবা পুডেন্টাম। তাহলে ভালভা, পুডেন্টাম এবং এক্সটার্নাল জেনিটাল অর্গান সবই সেম জিনিস। ঠিক আছে, এখন এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে কোন কোন পার্ট আছে? আমরা চোখে যা দেখি বাইরে থেকে, সেটাই হচ্ছে আমার এক্সটার্নাল জেনিটাল অর্গান। ঠিক আছে, তাহলে কি কি দেখি চোখে? ফার্স্টে হচ্ছে আমার মন্স ভেনেরিস বা মন্স পিউবিস, তারপরে ল্যাবিয়া ম্যাজোরা, তারপরে ল্যাবিয়া মাইনোরা। ঠিক আছে, তারপরে ক্লাইটোরিস, তারপরে ভেস্টিবুল। ভেস্টিবুল কি? ভেস্টিবুল হচ্ছে এই যে ল্যাবিয়া মাইনোরা এখানে শেষ হলো, ল্যাবিয়া মাইনোরা যেখানে শেষ হবে সেখানে ভিতরের যে এরিয়াটা থাকবে ল্যাবিয়া মাইনোরার নিচে, এটা হচ্ছে আমার ভেস্টিবুল। এবং এই যে আমরা দেখতেছি চোখের সামনে যে অংশটা দেখতে পাচ্ছি, এইটা আমার কি ছিল? ডায়মন্ড শেপের এরিয়াটা ছিল পেরিনিয়াম। ঠিক আছে, তাহলে আমার এক্সটার্নাল জেনিটাল অর্গানটা কোথায় আছে? পেরিনিয়ামের মধ্যে আছে।
আচ্ছা, এখন আসলে আমরা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে মন্স ভেনেরিস বা মন্স পিউবিস। মন্স পিউবিসকে বলা হয় হচ্ছে কয়টাল বাফার। মন্স পিউবিসকে বলে কয়টাল বাফার। এটা কিছু না, এটা হচ্ছে আমার একটা অ্যাডিপোস টিস্যুর ফ্যাট। এখানে প্রচুর অ্যাডিপোস টিস্যু থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, পিউবিক বোনের সামনে থাকবে এটা, ঠিক আছে? এবং অ্যাডাল্ট অবস্থায় এটা হেয়ার দিয়ে কভার করা থাকবে। হচ্ছে ল্যাবিয়া মেজোরা। এটা হচ্ছে আমার একটা স্কিনের এলিভেশন, নিচে এলিভেটেড পার্ট, সেখানে আমার সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে। ল্যাবিয়া মেজোরা পিছনের দিকে যেখানে মিলিত হচ্ছে সেই অংশটাকে বলে হচ্ছে পোস্টেরিয়র কমিসুর, ঠিক আছে? ল্যাবিয়া মেজোরা পিছনের দিকে যেখানে মিলিত হচ্ছে সেই অংশটাকে বলে পোস্টেরিয়র কমিসুর। তাহলে পোস্টেরিয়র কমিসুরটা কোথায় থাকে? এখানে হচ্ছে আমার পোস্টেরিয়র কমিসুর মিলিত হচ্ছে, এটা থাকবে হচ্ছে অ্যানাসের সামনে। তাহলে পোস্টেরিয়র কমিসুর লাইজ ইন ফ্রন্ট অফ অ্যানাস। আমাদের যে ল্যাবিয়া মেজোরা থাকে, এইটার শুধু বাইরের এক্সটার্নাল সারফেসটাতে হেয়ার থাকে। ল্যাবিয়া মেজোরাকে যদি আপনারা ভিতর থেকে দেখেন, দেখবেন যে ইনার সারফেসে কোনো হেয়ার নাই। তাহলে ইনার সারফেস অফ ল্যাবিয়া মেজোরা হচ্ছে হেয়ারলেস, ঠিক আছে? ল্যাবিয়া মেজোরা কাভার্ড উইথ স্কোয়ামাস এপিথেলিয়াম। বাইরের যত স্ট্রাকচার থাকবে সবগুলারই লাইনিং থাকবে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। এবং এখানে কি থাকবে? স্কিনের যে যে জিনিস থাকে সেগুলো এখানে থাকবে। এখানে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকবে, সোয়েট গ্ল্যান্ড থাকবে, হেয়ার ফলিকল থাকবে, ঠিক আছে? এখানে কানেকটিভ টিস্যু থাকবে, অ্যাডিপোস টিস্যু থাকবে। এই অ্যাডিপোস টিস্যুতে ল্যাবিয়া মেজোরা বলেন, ল্যাবিয়া মাইনোরা বলেন, ক্লাইটোরিস বলেন, সবখানেই প্রচুর পরিমাণে আপনার নার্ভ প্লেক্সাস এবং ভেনাস প্লেক্সাস থাকবে। তার মধ্যে ল্যাবিয়া মেজোরার মধ্যে ভেনাস প্লেক্সাসটা অনেক বেশি থাকে। ল্যাবিয়া মেজোরাতে ভেনাস প্লেক্সাসটা অনেক বেশি থাকে। এবং চাইল্ড বার্থের সময় যদি ল্যাবিয়া মেজোরার ইনজুরি হয়ে যায়, তাহলে এই ভেনাস প্লেক্সাস থেকে হেমাটোমা ফর্ম হয়ে যায়। এই ল্যাবিয়া মেজোরাটা আমার মেইলের কোন স্ট্রাকচারের সাথে হোমোলোগাস? মেইলের স্ক্রোটামের সাথে হোমোলোগাস। মানে মেইলে যেটা স্ক্রোটাম, ফিমেলে সেটা ল্যাবিয়া মেজোরা। আমাকে বলেন, মাত্র বলে আসলাম রাউন্ড লিগামেন্ট। রাউন্ড লিগামেন্টটা ল্যাবিয়া মেজোরার কোন পর্যন্ত আসে? আপার 1/3 বা অ্যান্টেরিয়র 1/3 পর্যন্ত থাকে রাউন্ড লিগামেন্ট, ঠিক আছে? এখন আসেন ল্যাবিয়া মাইনোরা। ল্যাবিয়া মাইনোরা হচ্ছে থিক ফোল্ড অফ স্কিন। স্কিনের থিক ফোল্ড থাকবে ল্যাবিয়া মেজোরার ভিতরের দিকে, এটা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা। এখানে কোনো ফ্যাট থাকবে না। তাহলে ল্যাবিয়া মাইনোরাতে কি কি থাকবে না? ডেভয়েড অফ ফ্যাট। প্যারাস উইমেন ছাড়া, মনে করেন যাদের কোনো সেক্সুয়াল এক্সপোজার হয় নাই, যাদের বেবি ডেলিভারি হয় নাই, ঠিক আছে, ভ্যাজানাল বেবি ডেলিভারি হয় নাই, তাদের ছাড়া, মানে যারা নন প্যারাস থাকবে, যাদের হচ্ছে কোনো সেক্সুয়াল এক্সপোজার হয় নাই, তাদের ক্ষেত্রে এই ল্যাবিয়া মাইনোরাটা একটু বেশি ভিতরের দিকে থাকবে। মানে ল্যাবিয়া মাইনোরা ল্যাবিয়া মেজোরা দিয়ে ঢেকে থাকবে। মনে করেন যারা এখনো বিয়ে হয় নাই, যারা এখনো সেক্সুয়াল এক্সপোজার হয় নাই, যারা এখনো ভ্যাজানাল ডেলিভারি হয় নাই, তার যদি আপনি ভালভা দেখেন বা এক্সটার্নাল জেনিটালিয়া দেখেন, আপনি সরাসরি ল্যাবিয়া মাইনোরাটা দেখতে পাবেন না। কারণ ল্যাবিয়া মাইনোরাটা হচ্ছে ল্যাবিয়া মেজোরা দিয়ে তাদের ঢেকে থাকবে। তাদের ল্যাবিয়া মাইনোরা দেখার জন্য আপনার হচ্ছে আঙ্গুল দিয়ে ল্যাবিয়া মেজোরাটা দুই দিকে সরাতে হবে। তাহলে যারা হচ্ছে নালী প্যারাস, তাদের ল্যাবিয়া মাইনোরা দেখার জন্য আমার ল্যাবিয়া মেজোরাকে আঙ্গুল দিয়ে দুই সাইডে অ্যাপার্ট করতে হবে, ঠিক আছে? এরপরে আমার ল্যাবিয়া মাইনোরা যেটা, এটা সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। ল্যাবিয়া মাইনোরার সামনে কি থাকে? ল্যাবিয়া মাইনোরার সামনে থাকে হচ্ছে ক্লাইটোরিস। তাহলে ল্যাবিয়া মাইনোরা ক্লাইটোরিসের সামনে যেখানে আছে, সেখানে ল্যাবিয়া মাইনোরা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই যে ল্যাবিয়া মাইনোরা উপরের দিকে যাচ্ছে, গিয়ে এখানে দুই ভাগে ভাগ হবে। এক ভাগ চলে যাবে ক্লাইটোরিসের উপরে, আর এক ভাগ চলে আসবে ক্লাইটোরিসের নিচে, ঠিক আছে? ক্লাইটোরিসের উপরে যে ভাগটা চলে গেল সেটাকে বলা হবে হচ্ছে প্রিপিউস। ক্লাইটোরিসের নিচে যে ভাগটা আসলো সেটাকে বলা হবে হচ্ছে ফ্রেনুলা। ওকে, এরপরে ল্যাবিয়া মাইনোরা পিছনের দিকে যেখানে মিলিত হবে, ল্যাবিয়া মেজোরার পিছনে মিলিত হলো যে, ওর নাম কি ছিল? ওর নাম ছিল হচ্ছে পোস্টেরিয়র কমিসুর। ল্যাবিয়া মাইনোরা পিছনের দিকে যেখানে মিলিত হবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফরচিটি, ঠিক আছে? তাহলে এখানে থাকবে হচ্ছে আমার ফরচিটি। এই ফরচিটিটাও আমার হচ্ছে চাইল্ড বার্থের সময় ইনজুরি হতে পারে। ফরচিটি এবং ভ্যাজানাল অরিফিস, তাহলে এখানে হচ্ছে আমার ফরচিটি আছে, এখানে হচ্ছে আমার ভ্যাজানাল অরিফিস আছে। এই দুইটার মাঝখানে একটা গর্ত থাকবে, ঠিক আছে? এই দুইটার মাঝখানে একটা গর্ত থাকবে যেটাকে বলা হচ্ছে ফোসা ন্যাভিকুলারিস। তাহলে ফোসা ন্যাভিকুলারিস কোথায় আছে? এইটা হচ্ছে আমার ফোসা ন্যাভিকুলারিস, ঠিক আছে? তাহলে ভ্যাজাইনা এবং পিছনে ফরচিটি, এই দুইটার মাঝখানে যে ফোসা থাকবে সেটাকে বলা হচ্ছে ফোসা ন্যাভিকুলারিস। ল্যাবিয়া মাইনোরাতে কোনো হেয়ার ফলিকল থাকবে না। এখানে ছবিতে দেখা যাচ্ছে ল্যাবিয়া মাইনোরাতে কোনো হেয়ার নাই। তাহলে ল্যাবিয়া মাইনোরাতে কোনো ফ্যাট নাই, ল্যাবিয়া মাইনোরাতে কোনো হেয়ার নাই। এখানে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকবে, ইরেকটাইল মাসেল ফাইবার থাকবে, নার্ভ এন্ডিং এবং ভেসেল থাকবে। ল্যাবিয়া মাইনোরাটা কিসের সাথে হোমোলোগাস? ছেলেদের পেনিসের ভেন্ট্রাল অ্যাসপেক্টের সাথে হোমোলোগাস। ছেলেদের পেনিসের ভেন্ট্রাল অ্যাসপেক্টের সাথে হোমোলোগাস, ঠিক আছে? তাহলে আমার ল্যাবিয়া মাইনোরাতে কি কি থাকে না? ল্যাবিয়া মাইনোরাতে ফ্যাট থাকে না, হেয়ার ফলিকল থাকে না, ইভেন সোয়েট গ্ল্যান্ডও থাকে না। এগুলো সব বই লেখা আছে, একসাথে করে যখন পিডিএফ দেবো দেখবেন। আর থাকে হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে? এখন ছবি দেখে দেখে যেটা বলছি এটা মনে রাখেন। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ক্লাইটোরিস। ক্লাইটোরিস হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল একটা ইরেকটাইল বডি। মাত্র দেখে আসলাম, সামনের দিকে থাকে 2.5 সেন্টিমিটার, ঠিক আছে? ভালভার অ্যান্টেরিয়রলি থাকে। এখানে ক্লাইটোরিসকে যদি আপনারা দেখেন, এটা একটা গ্ল্যান্স থাকবে, একটা বডি থাকবে, দুইটা ক্রুরা থাকবে। তাহলে ক্লাইটোরিসের ভাগ কি? গ্ল্যান্স থাকবে, বডি থাকবে, দুইটা ক্রুরা থাকবে। গ্ল্যান্সটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে কভার থাকবে। ক্লাইটোরিসে প্রচুর পরিমাণে নার্ভ থাকে। ভেসেলস অফ ক্লাইটোরিস কানেক্টেড উইথ ভেস্টিবুলার বাল্ব এন্ড লায়াবল টু ইনজুরি ডিউরিং
চাইল্ড বার্থ। তাহলে আমাদের ক্লাইটোরিসে যে ভেসেল থাকে সেই ভেসেলগুলো কিসের সাথে রিলেটেড থাকে? বাল্ব অফ ভেস্টিবুলের সাথে। আমরা গত ক্লাসে বাল্ব অফ ভেস্টিবুল দেখেছি। বাল্ব অফ ভেস্টিবুলের সাথে রিলেটেড থাকে এবং চাইল্ড বার্থের সময় এটা ইনজুরি হতে পারে। ক্লাইটোরিস মেইলের পেনিসের সাথে অ্যানালোগাস। তাহলে মেইলের যেটা পেনিস সেটাই হচ্ছে ফিমেলের ক্লাইটোরিস। ঠিক আছে, ক্লাইটোরিসটা আমার পিউবিক সিম্বাসিসের সাথে একটা লিগামেন্ট দিয়ে অ্যাটাচ থাকে। সেই লিগামেন্টের নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। যা কিছু ঝুলাই রাখবে সেটারই নাম হবে হচ্ছে সাসপেন্সরি। ঠিক আছে, তাহলে ক্লাইটোরিসকে যে লিগামেন্ট ঝুলাই রাখছে পিউবিক সিম্বাসিসের সাথে সেটার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট। এখন আসেন ভেস্টিবুল। ভেস্টিবুল আমরা দেখেছিলাম এটা একটা ট্রায়াঙ্গুলার স্পেস, সামনে থাকবে হচ্ছে ক্লাইটোরিস। এই যে এই অংশটা হচ্ছে আপনার ভেস্টিবুল। ঠিক আছে, তাহলে ভেস্টিবুলের হচ্ছে সামনে থাকবে ক্লাইটোরিস, পিছনে থাকবে হচ্ছে ফরচিটি। ঠিক আছে, এবং দুই সাইডে থাকবে হচ্ছে ল্যাবিয়া মাইনোরা। এখানে আমার 4টা কনস্ট্যান্ট ওপেনিং থাকে। তাহলে এই জায়গাটার মধ্যে কিসের কিসের ওপেনিং আছে আমি দেখতে পাচ্ছি কি কি? একটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং, একটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, আরো দুটো ওপেনিং থাকবে। সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ডের ওপেনিং। এই যেখানে দেখাই যাচ্ছে এই যে একটা ওপেনিং, এই যে একটা ওপেনিং, এটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ডের ডাক্টের ওপেনিং। ঠিক আছে, তাহলে এই 4টা কনস্ট্যান্ট ওপেনিং, মানে 4টা থাকবেই মাস্ট ওপেনিং। আর দুইটা ওপেনিং থাকতেও পারে নাও থাকতে পারে। সেই দুইটা কি? সেটা হচ্ছে প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড অথবা স্কিনিস গ্ল্যান্ডের ওপেনিং। সেটা নয়তো আমার ভেস্টিবুলে থাকবে, নয়তো আমার ইউরেথ্রার পোস্টেরিয়রলি থাকবে। এই যে এখানে দেখাচ্ছে যে আমার স্কিনিস গ্ল্যান্ডের ওপেনিংটা কোথায় আছে? ইউরেথ্রার পোস্টেরিয়রলি আছে। তাহলে এই হচ্ছে আমার ইউরেথ্রা, এটার পোস্টেরিয়রলি স্কিনিস গ্ল্যান্ডের ওপেনিংটা আছে। ঠিক আছে, তাহলে এই স্কিনিস গ্ল্যান্ডের ওপেনিং যদি আমার ভেস্টিবুলে থাকে তাহলে ভেস্টিবুলের ওপেনিং হয়ে যাবে 6টা। স্কিনিস গ্ল্যান্ডের ওপেনিং যদি ইউরেথ্রাতে থাকে তাহলে ভেস্টিবুলের ওপেনিং হয়ে যাবে 4টা। তাহলে অপশনে যদি 4টা থাকে ওপেনিং, 4টা এসবি দিবেন। অপশনে যদি 6টা ওপেনিং থাকে 6টা এসবি দিবেন। যদি কোনো অপশনের মধ্যে 4টা 6টা একসাথেই থাকে তাহলে এসবি এর অ্যান্সার দিবেন 6টা। তাহলে যদি কোনো অপশনে 4টা 6টা দুইটাই থাকে তাহলে এসবি এর অ্যান্সার দিবেন হচ্ছে 6টা। ঠিক আছে, এসবি এর অ্যান্সার দিবেন 6টা। আচ্ছা, এখন আসেন আমাদের বইতে লেখা আছে, আমি একটু দেখি। ইউরেথ্রাল ওপেনিং। ইউরেথ্রাল ওপেনিংটা আমার পিউবিক আর্চের 1 থেকে 1.5 সেন্টিমিটার নিচে থাকে। এখানে প্যারাইউরেথ্রাল ডাক্টের ওপেনিং ইউরেথ্রাল পোস্টেরিয়র ওয়ালে ওপেন হতেও পারে, নাও হতে পারে। ভ্যাজাইনাল অরিফিস এবং হাইমেন। এখানে কয়েকটা জিনিস আপনাকে লাইন লিখতে হবে। একটা হচ্ছে হাইমেন কি? হাইমেন হচ্ছে আমার মিউকাস মেমব্রেন। হাইমেন হচ্ছে মিউকাস মেমব্রেন। ঠিক আছে, মিউকাস মেমব্রেন। হাইমেনের ব্লাড সাপ্লাই খুবই কম থাকে, তার মানে হাইমেন অলমোস্ট অ্যাভাস্কুলার। হাইমেন কেমন? অলমোস্ট অ্যাভাস্কুলার, খুবই কম ব্লাড সাপ্লাই থাকে। আমাদের হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় বা কয়টাসের সময় যে হাইমেন রাপচার হয়, সেই রাপচারটা কোথায় হয়? সেই রাপচারটা হয় হচ্ছে মেইনলি পোস্টেরিয়রলি। তাহলে কয়টাসের সময় যে হাইমেনের রাপচার হয় সেটা কমনলি কোথায় হবে? পোস্টেরিয়রলি, হাইমেনের পোস্টেরিয়রলি রাপচার হবে। রাপচার হওয়ার পরে কি হাইমেন থেকে অনেক বেশি ব্লিডিং হবে? না। রাপচার হওয়ার পরে হাইমেন যেহেতু অলমোস্ট অ্যাভাস্কুলার বা লেস ভাস্কুলার, এই কারণে কয়টাসের পরে যে হাইমেন রাপচার হবে সেখান থেকে ব্লিডিং হবে কম, লেস ব্লিডিং। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আপনাদের এমসিকিউ থাকে। হাইমেন হচ্ছে একটা মিউকাস মেমব্রেন। হাইমেনের হচ্ছে ডেভেলপমেন্ট কোথায়? এন্ডোডার্মাল। হাইমেন হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন। তাহলে হাইমেন এন্ডোডার্মাল অরিজিন, এটা একটা মিউকাস মেমব্রেন, এটা লেস ভাস্কুলার অথবা অলমোস্ট অ্যাভাস্কুলার। কয়টাসের পরে রাপচার হবে পোস্টেরিয়রলি। রাপচারের পরে সেখানে লেস ব্লিডিং হবে। এখানে উল্টা কথা দিয়ে দেয়, আপনাকে দিয়ে দিবে যে হাইমেন আসবে হচ্ছে এক্টোডার্ম থেকে, হাইমেন হচ্ছে হাইলি ভাস্কুলার, হাইমেনের রাপচার হবে অ্যান্টেরিয়রলি, হাইমেন রাপচার হলে প্রোফিউজ ব্লিডিং হবে, হেমাটোমা হবে। সো এগুলো হচ্ছে তখন ফলস হবে। ঠিক আছে, তো এগুলো একটু লিখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে ভ্যাজাইনাল অরিফিসটা থাকে, এটা ভেস্টিবুলের পোস্টেরিয়রলি থাকে। ভ্যাজাইনাল অরিফিস একটু পিছনের দিকে থাকে। আমাদের হচ্ছে ভার্জিন এবং নালিপ্যারাস, মানে যাদের সেক্সুয়াল এক্সপোজার হয় নাই অথবা ভ্যাজাইনাল ডেলিভারি হয় নাই, তাদের হাইমেনের ওপেনিংটা ল্যাবিয়া মাইনোরা দিয়ে ঢেকে থাকে। ঠিক আছে, এরপরে হাইমেন যেটা সেটা হচ্ছে একটা মিউকাস মেমব্রেন। হাইমেনের মধ্যে আমার গ্যাপ থাকতে হয়, তাই না? আমাদের মনে করেন যখন আমাদের বিয়ে হয় নাই বা আমাদের সেক্সুয়াল এক্সপোজার হয় নাই, তখনও আমাদের হাইমেনের মধ্যে একটু গ্যাপ থাকে। তাহলে হাইমেনের মধ্যে একটু গ্যাপ কেন থাকতে হয়? যাতে মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিংটা বের হয় সেটা ইজিলি বের হতে পারে। হাইমেনের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে সেই প্যাথোলজির নাম কি? হাইমেনের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে সেই প্যাথোলজির নাম কি? সেই প্যাথোলজির নাম হচ্ছে ইমপারফোরেট হাইমেন। তাহলে কার যদি ইমপারফেক্ট হাইমেন থাকে তাহলে কি তার মেনস্ট্রুয়াল ব্লিডিং বের হবে নাকি হবে না? হবে না। হবে না। তাহলে মেনস্ট্রুয়াল ব্লিডিং যদি ইমপারফেক্ট হাইমেনের জন্য বের না হয় সেই কন্ডিশনটাকে কি বলে? সেই কন্ডিশনকে বলে ক্রিপ্টোমেনোরিয়া। মানে আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে ঠিকই কিন্তু সেটা লুকায়িত আছে, তাই না? সো এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া। আচ্ছা, এরপরে এই যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কেমন থাকতে পারে? হাইমেনের মধ্যে গ্যাপ আমার সার্কুলার থাকতে পারে, ক্রিসেন্টিক থাকতে পারে। কমনলি কেমন থাকে? কমনলি ক্রিসেন্টিক গ্যাপ থাকে। হাইমেনের মধ্যে কমনলি ক্রিসেন্টিক গ্যাপ থাকে। ঠিক আছে, চাইল্ড বার্থের সময় হাইমেনটা এক্সট্রিমলি ল্যাসারেটেড হয়। চাইল্ড বার্থের পরে হাইমেনের যে অবশিষ্টাংশ থাকে সেটাকে বলা হচ্ছে কারাঙ্কুলি মাল্টিফর্মিস। তাহলে চাইল্ড বার্থের সময় হাইমেনটা একদম কমপ্লিটলি ল্যাসারেটেড হয়ে যায়, সেটার ছোট ছোট অংশ অবশিষ্ট থাকে। যে ছোট ছোট অংশ, নোডিউলার কিছু অংশ অবশিষ্ট থাকে, সেটাকে বলা হচ্ছে কারাঙ্কুলি মাল্টিফর্মিস। এটা কি? চাইল্ড ভ্যাজাইনাল বার্থের পর হাইমেনের অবশিষ্টাংশ। ঠিক আছে, এবং হাইমেনের
লাইনিংটা কি দিয়ে হবে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে হবে। হাইমেনের লাইনিং হবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে, যেহেতু বাইরের দিকে আছে, বাইরের সবকিছু স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হবে। আচ্ছা, এরপর হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড, একদম মাস্ট শিওর থাকেন, প্রশ্ন থাকবে। বার্থোলিন গ্ল্যান্ড থেকে প্রশ্ন না থেকে কোনো সেশন হয় না। তো বার্থোলিন গ্ল্যান্ডটা খুবই ভালো করে আপনার মনে রাখতে হবে। এটা হচ্ছে কোথায় থাকে? 1 নম্বর কোন পাউচে থাকে? সুপারফিশিয়াল পেরিনাল পাউচে থাকে। এবং আমরা একটা ছবি দেখেছিলাম গত ক্লাসে, এরকম ছিল যে এই হচ্ছে আমার ভেস্টিবুল, এখানে ছিল হচ্ছে বাল্ব অফ ভেস্টিবুল, বাল্ব অফ ভেস্টিবুলের নিচে ছিল হচ্ছে আমার বার্থোলিন গ্ল্যান্ড। তাহলে বার্থোলিন গ্ল্যান্ডটা সুপারফিশিয়াল পেরিনাল পাউচে থাকে, ভেস্টিবুলের নিচের দিকে থাকে, এবং সে বাল্ব অফ ভেস্টিবুলের নিচে থাকে। ঠিক আছে, বাল্ব অফ ভেস্টিবুলের ইনফিরিয়রলি বা পোস্টেরিয়রলি থাকে। এই গ্ল্যান্ডটা হচ্ছে পি সাইজ, খুবই ছোট থাকে। এই গ্ল্যান্ড মাত্র 0.5 সেন্টিমিটার, ইয়েলো হোয়াইট কালার। এই গ্ল্যান্ডের একমাত্র কাজ হচ্ছে সে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করবে, এছাড়া আদার সময় সে কোনো সিক্রেশন করবে না। তাহলে এই গ্ল্যান্ডের কাজ কি? সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় অ্যালকালাইন মিউকাস সিক্রেশন করবে। সো এই দুইটা ওয়ার্ড আপনাকে ঘুরাই দিবে এমসিকিউতে, আপনাকে দিবে অ্যাসিডিক, আপনাকে দিবে সেরাস। তাহলে অ্যাসিডিক সেরাস সিক্রেশন করবে, সেটা হচ্ছে ফলস। ঠিক আছে, তাহলে এই সিক্রেশন দিয়ে হেল্প কি হবে? লুব্রিকেশনের কাজ করবে এটা। কিভাবে এই সিক্রেশনটা হবে? বাল্বো ক্যাভার্নাস মাসেল যেটা হচ্ছে এর উপর দিয়ে যায়, তাহলে বাল্বো ক্যাভার্নাস মাসেল যেটা এর উপর দিয়ে যায়, সেই মাসেলের কন্ট্রাকশনের ফলে ওর সিক্রেশনটা হবে। গ্ল্যান্ডস, এটা হচ্ছে কম্পাউন্ড রেসিমস ভ্যারাইটি, গ্ল্যান্ডের লাইনিং কলামনার এপিথেলিয়াম, যে কোনো গ্ল্যান্ডের লাইনিং এ কমনলি থাকে কলামনার এপিথেলিয়াম। দুইটা গ্ল্যান্ড ডাক্ট থাকবে, সেই ডাক্টের মেজারমেন্ট থাকবে 2 সেন্টিমিটার। তাহলে গ্ল্যান্ড মাত্র 0.5 সেন্টিমিটার, সেটা ডাক্ট হচ্ছে 2 সেন্টিমিটার। কোথায় ওপেন হবে? ভেস্টিবুলে ওপেন হবে। এক্সাক্ট কোন জায়গায় ওপেন হবে এটা আপনাকে জানতে হবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, এই হচ্ছে আমার ভালভা, এখানে থাকবে আমার গ্ল্যান্ড। তাহলে আমার ভালভার অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 এর জাংশনে এই গ্ল্যান্ড থাকবে। ডাক্টের ওপেনিং কোথায় হবে? আউটসাইড হাইমেন, হাইমেনের বাইরে। ঠিক আছে, হাইমেনের বাইরে এই ডাক্টের ওপেনিংটা হবে অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 এর জাংশনে, গ্রুভ বিটুইন হাইমেন এবং হ্যাঁ। ল্যাবিয়া মাইনোরা। তাহলে গ্রুভ বিটুইন হাইমেন এবং ল্যাবিয়া মাইনোরা। তাহলে প্রথম কথা হচ্ছে আমার ভালভার অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর জাংশনে। ঠিক আছে, গ্রুভ বিটুইন হাইমেন এবং ল্যাবিয়া মাইনোরা, এই জায়গায় আমার ডাক্টের ওপেনিং হচ্ছে। এই লোকেশনটা জানা খুবই জরুরি। আপনারা দেখবেন বিভিন্ন সময় যখন আপনাদের কাছে পেশেন্ট আসবে, বলবে যে আমার বার্থোলিন সিস্ট হয়েছে, বার্থোলিন অ্যাবসেস হয়েছে। আপনাকে শুধু এটাই দেখতে হবে যে সেটা আদৌ বার্থোলিন কিনা, কারণ আমার তো ল্যাবিয়াতে অন্যান্য সিস্টও হতে পারে। আপনার কাছে বার্থোলিন সিস্ট লিখে পাঠিয়ে দিবে, আপনাকে দেখতে হবে যে সেটা ল্যাবিয়ার অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 এর জাংশনে কিনা, এবং সেই সিস্টটা বা সেই ওপেনিংটা ভিতরের দিকে, মানে ভ্যাজাইনা এবং ল্যাবিয়া মাইনোরার মাঝখানে গ্রুভের মধ্যে কিনা। এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে লোকেট করতে হবে। ঠিক আছে, এরপরে ডাক্টের লাইনিংটা, ডাক্টের যে অংশটা গ্ল্যান্ডের কাছে থাকবে সেটা লাইনিং হবে কলামনার, ডাক্টের যে অংশটা বাইরের দিকে চলে আসবে সেটা লাইনিং হবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। আর বার্থোলিন গ্ল্যান্ডটা মেলের কোন গ্ল্যান্ডের সাথে হোমোলোগাস? বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডের সাথে হোমোলোগাস। মেলের বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডটা কি সুপারফিশিয়াল পাউচে থাকে নাকি ডিপ পাউচে থাকে? মেলেরটা থাকবে হচ্ছে ডিপ পাউচে। ঠিক আছে, এরপর আসলে হচ্ছে বাল্ব অফ ভেস্টিবুল, এটা হচ্ছে ইলংগেটেড মাস অফ ইরেকটাইল টিস্যু। কি বলেছিলাম? বাল্ব অফ ভেস্টিবুল কোনো গ্ল্যান্ড না, এটা হচ্ছে ইরেকটাইল টিস্যুর একটা মাস। ইচ বাল্ব লাইস এইদার সাইড অফ ভ্যাজিনাল অরিফিস, ভ্যাজিনাল অরিফিসের দুই সাইডে আমার বাল্ব অফ ভেস্টিবুল থাকবে। বাল্ব অফ ভেস্টিবুল থাকবে বার্থোলিন গ্ল্যান্ডের সামনে, ইন ফ্রন্ট অফ বার্থোলিন গ্ল্যান্ড। এটার উপরে কোন মাসল থাকবে? বাল্বো ক্যাভার্নাস মাসল থাকবে। বাল্ব অফ ভেস্টিবুলটা আমার পেনিসের বাল্বের সাথে হোমোলোগাস। ঠিক আছে, কর্পাস স্পঞ্জিওসাম এবং বাল্ব অফ পেনিসের সাথে হোমোলোগাস। এবং এটাও আমার হচ্ছে চাইল্ড বার্থের সময় ইনজুরি হলে সেখানে প্রচুর হেমোরেজ হয়ে হেমাটোমা হয়ে যাবে। এরপর আছে হচ্ছে এই পর্যন্ত গেল এক্সটার্নাল জেনিটালিয়া, এখন হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। আচ্ছা, আমাকে বলেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? তাহলে ইন্টারনাল অর্গানে যাই। আমার ইন্টারনাল অর্গানের মধ্যে কি কি আছে? ইন্টারনাল অর্গানের মধ্যে আছে ভ্যাজাইনা। যদিও ভ্যাজাইনা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ভ্যাজাইনা শুধু ওপেনিংটা দেখতে পাচ্ছি, আমরা টোটাল ভ্যাজাইনা দেখি না। সো ভ্যাজাইনা, ইউট্রাস যেগুলো আমরা দেখতে পাই না, সবই ইন্টারনাল অর্গান। ভ্যাজাইনা, ইউট্রাস, ফেলোপিয়ান টিউব, ওভারি। ভ্যাজাইনা থেকে মাস্ট প্রশ্ন থাকবে। ঠিক আছে, ভ্যাজাইনা কি? ভ্যাজাইনা হচ্ছে একটা ফাইব্রো মাস্কুলো মেমব্রেনাস শীট। তাহলে অনেকগুলো কথা, তাই না? ফাইব্রো মাস্কুলো মেমব্রেনাস শীট কমিউনিকেটিং ইউট্রাস, ইউট্রাসের সাথে বাইরের সার্ফেসের কমিউনিকেট করে। ইট কনস্টিটিউটস এক্সক্রিটরি চ্যানেল ফর দ্য ইউট্রাইন সিক্রেশন। ও হচ্ছে একটা চ্যানেল হিসেবে কাজ করে, যেটার মধ্যে দিয়ে ইউট্রাসের সিক্রেশন বের হয়, মেনস্ট্রুয়াল ব্লাড বের হয়, এবং এটা দিয়ে বাচ্চাও বের হয়। সো এটা হচ্ছে আমার বার্থ ক্যানেল ফর্মেশন করে। একটা ফিমেল যদি দাঁড়াই থাকে তাহলে তার ভ্যাজাইনাটা ফ্লোরের সাথে, মানে ইরেক্ট অবস্থায় আমার ভ্যাজাইনাটা হরাইজন্টাল প্লেনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে থাকে। তাহলে এই যে ভ্যাজাইনা, ওর ডিরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। ঠিক আছে, ভ্যাজাইনার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এই ছবিটা, উপরের ছবিটাতে খেয়াল কর, এই ফিমেলটা দাঁড়ায় আছে, তাহলে ফ্লোরের সাথে আমার ভ্যাজাইনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, কারণ আমার ভ্যাজাইনার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। লং অ্যাক্সিস অফ দ্য ভ্যাজাইনা অলমোস্ট লাই প্যারালাল টু দ্য প্লেন অফ পেলভিক ইনলেট। তাহলে আমরা পেলভিসের একটা অ্যাক্সিস দেখেছিলাম, পেলভিসের যে অ্যাক্সিস সেটার সাথে আমার ভ্যাজাইনাল অ্যাক্সিস প্যারালালি থাকবে। ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য ক্যানেল ইজ অ্যাবাউট 2.5 সেন্টিমিটার। তাহলে আমাদের ভ্যাজাইনার যে ডায়ামিটার সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটার উপরের পার্টে
এটা একটু ওয়াইড থাকবে, নিচের দিকে ন্যারো থাকবে। তাহলে এভারেজ ডায়ামিটার থাকবে 2.5 সেন্টিমিটার, কিন্তু উপরের দিকে এটা ওয়াইড থাকবে এবং নিচের ওপেনিং এর দিকে এটা একটু ন্যারো থাকবে। আসেন ভ্যাজানাল ওয়াল। ভ্যাজানাল ওয়াল কয়টা? 4টা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র টু ল্যাটারাল। কিন্তু ভ্যাজানাটা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালটা লেগে থাকে। এই হচ্ছে মনে করেন আপনার ভ্যাজানা, এর হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়ালটা লেগে থাকে, কিন্তু ল্যাটারাল ওয়াল দুইটা দূরে থাকে। এই কারণে আপনি যদি ভ্যাজানাকে ক্রস সেকশন করেন দেখবেন যে এইচ শেপের একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমার ভ্যাজানা, যেটার অ্যান্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়াল একটার সাথে একটা সামনাসামনি লেগে আছে, আর ল্যাটারাল ওয়াল দুইটা দূরে আছে। এই কারণে ভ্যাজানাকে ক্রস সেকশন করে দেখলে এইচ শেপের একটা স্ট্রাকচার পাবো। ঠিক আছে, তাহলে কি বলছে, ল্যাটারাল ওয়াল হচ্ছে স্টিফার, এটা হচ্ছে দূরে দূরে থাকে, এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল সামনাসামনি লেগে থাকে, কারণ ক্রস সেকশন আমরা এইচ শেপ পাই। অ্যান্টেরিয়র ওয়ালের লেন্থ হচ্ছে 7 সেন্টিমিটার, পোস্টেরিয়র ওয়ালের লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার। এই হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, এই হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল ছোট, পোস্টেরিয়র ওয়াল বড়, এটা কেন হলো? এটা হওয়ার পিছনে কারণ আছে। আমাদের ভ্যাজানাটা প্রথমে হচ্ছে এরকম একটা লম্বা পাইপের মতো ছিল, ঠিক আছে? মনে করেন একটা লম্বা পাইপ, তার মধ্যে উপর থেকে ইউট্রাস নেমে আসছে, তাহলে ভ্যাজানার মধ্যে উপর থেকে ইউট্রাস নেমে আসবে, ইউট্রাস ভ্যাজানার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু কোন দিক দিয়ে ঢুকবে? সামনের দিক দিয়ে ঢুকবে। তাহলে এই যদি আমার পাইপ থাকে, এই যদি আমার পাইপ থাকে, এটার ভিতর যে উপর যদি ইউট্রাস নামে অ্যান্টেরিয়রলি, তাহলে সে এইভাবে নামবে, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়রলি নামার ফলে আমার ভ্যাজানার অ্যান্টেরিয়র ওয়ালটা তখন কমে যায়, পোস্টেরিয়র ওয়ালটা যা ছিল তাই থাকে। তাহলে আমার অ্যান্টেরিয়র ওয়ালের লেন্থ হয়ে যায় তখন 7 সেন্টিমিটার, পোস্টেরিয়র ওয়ালের লেন্থ থাকে 9 সেন্টিমিটার, ঠিক আছে? আপার এন্ড অফ ভ্যাজানা অ্যাবাভ পেলভিক ফ্লোর, মানে কি? আমার ভ্যাজানার যে উপরের অংশ সেটা পেলভিক ফ্লোরের উপরে থাকবে, এটাই বলেছে। এখন আসেন ফর্নিক্স। ফর্নিক্সটা আপনাকে একটু বুঝতে হবে। এই হচ্ছে আমার ভ্যাজানা, একটা ক্যানেল ছিল, তার মধ্যে এসে ইউট্রাস ঢুকেছে। ইউট্রাস যখন ঢুকবে, আপনি চিন্তা করেন একটা যদি লম্বা আপনি পাইপ নেন, তার মধ্যে পাইপের উপর দিয়ে আপনি একটা বেলুন ঢুকাচ্ছেন, তাহলে ওই বেলুন ঢুকানোর সময় পাইপের উপরের অংশটা ফোল্ড হয়ে যাবে না? এখান দিয়ে যদি আপনি একটা বেলুন ঢুকান, পাইপের উপর দিয়ে যদি একটা বেলুন ঢুকান, পাইপটা যদি নরম হয় তাহলে পাইপের উপরের অংশটা নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। ভ্যাজানার মধ্যে উপর দিয়ে ইউট্রাস ঢোকার কারণে ভ্যাজানার ওয়ালও ফোল্ড হয়ে যায়। তাহলে এই যে উপরে ইউট্রাস ঢোকার কারণে ভ্যাজানার ওয়াল এখানে ফোল্ড হয়ে যায়, আবার এখানে ফোল্ড হয়ে যায়, ঠিক আছে? এই ফোল্ড হওয়ার কারণে যে স্ট্রাকচার ফর্ম হয় সেটা হচ্ছে ফর্নিক্স। তাহলে ফর্নিক্স কি? একটা ক্লেফট, একটা পকেটের মতো জায়গা, ঠিক আছে? ফর্নিক্স হচ্ছে একটা ক্লেফট, ভ্যাজাইনার উপরে ফর্ম হয় সেটার ভিতরে ইউট্রাস ঢোকার জন্য। কয়টা ফর্নিক্স থাকে? 4টা ফর্নিক্স থাকে, অ্যান্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স টু ল্যাটারাল ফর্নিক্স। অ্যান্টেরিয়র ফর্নিক্স, এটা যেহেতু ইউট্রাস সামনে দিয়ে ঢুকে, এই কারণে অ্যান্টেরিয়র ফর্নিক্সটা থাকে শ্যালো, কারণ ইউট্রাস সামনে দিয়ে ঢোকার কারণে আমার অ্যান্টেরিয়র ওয়ালও কমে যায়, 7 সেন্টিমিটার হয়ে যায়, আবার অ্যান্টেরিয়র ফর্নিক্সটাও কমে যায়, শ্যালো হয়ে যায়। কিন্তু পোস্টেরিয়র ফর্নিক্সটা থাকে অনেক ডিপ, ঠিক আছে? তাহলে কোন ফর্নিক্স শ্যালো? অ্যান্টেরিয়র ফর্নিক্সটা থাকবে শ্যালো, পোস্টেরিয়র ফর্নিক্সটা থাকবে ডিপ। এরপরে রিলেশন, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাজানাল রিলেশন। তাহলে রিলেশনটা আমরা একটু এই ছবি থেকে দেখি। তাহলে ভ্যাজানাল অ্যান্টেরিয়র রিলেশন কি? খুবই সহজ, এগুলো সব আমরা পড়ে আসছি। ভ্যাজানাল অ্যান্টেরিয়র আপার 1/3 এর সাথে রিলেশন থাকবে বেজ অফ ব্লাডারে। তাহলে এই হচ্ছে আমার ভ্যাজানাল অ্যান্টেরিয়র ওয়াল, এটার আপার 1/3 এর রিলেশন আছে বেজ অফ ব্লাডার। লোয়ার 2/3 এর রিলেশন থাকবে হচ্ছে ইউরেথ্রার সাথে। আপার 1/3 এ বেজ অফ ব্লাডার, লোয়ার 2/3 হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে? পোস্টেরিয়র, পোস্টেরিয়র আপার 1/3 এটা কি বলেন তো? এটা কোন পাউচ? পোস্টেরিয়র ভ্যাজানার আপার 1/3 এটা হচ্ছে পাউচ অফ ডগলাস। তাহলে পোস্টেরিয়র ভ্যাজানার আপার 1/3 থাকবে পাউচ অফ ডগলাস, মিডল থার্ডে থাকবে হচ্ছে রেকটাল ওয়াল, এবং লোয়ার থার্ডে থাকবে হচ্ছে পেরিনিয়াল বডি। ওকে, এরপরে ল্যাটারালি। ল্যাটারালি, ল্যাটারালি আপার 1/3 এর রিলেশন থাকবে পেলভিক সেলুলার টিস্যুর সাথে। তাহলে এই হচ্ছে আপার 1/3, এটার রিলেশন আছে হচ্ছে এই যে পেলভিক সেলুলার টিস্যু ছিল এটার সাথে, ঠিক আছে? এরপরে মিডল থার্ড এর রিলেশন থাকবে কিসের সাথে? মিডল থার্ডে এসে লিবেডোরানাই মাসেলের সাথে রিলেশন থাকবে। এই লিবেডোরানাই মাসেলটা মিডল থার্ডে থাকবে, এই ছবিতে একটু উপরের দিকে আছে, কিন্তু এই লিবেডোরানাই মাসেলটা মিডল থার্ডে থাকবে, ভ্যাজানার মাঝখান পর্যন্ত আসবে লিবেডোরানাই। লোয়ার থার্ডের রিলেশন কিসের সাথে থাকবে? লোয়ার থার্ডের রিলেশন থাকবে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাসেলগুলোর সাথে, বালবো ক্যাভার্নোসাস, বালবো ভেস্টিবুল, বার্থোলিন গ্ল্যান্ড। তাহলে লোয়ার থার্ডের রিলেশন থাকবে বালবো ক্যাভার্নোসাস, বালবো ভেস্টিবুল এবং বার্থোলিন গ্ল্যান্ডের সাথে। তাহলে এই রিলেশনটাই হচ্ছে আপনারা একটু ছক করে পড়বেন। এখানে দেখেন যে ছক আকারে দেওয়া আছে যে আমার ভ্যাজানার অ্যান্টেরিয়র রিলেশন কি, ভ্যাজানার পোস্টেরিয়র রিলেশন কি, এবং ল্যাটারাল রিলেশন কি, এই ছক আকারে একটু মনে রাখবেন। আচ্ছা, স্ট্রাকচার কি? স্ট্রাকচারের মধ্যে আমার মিউকাস লেয়ার থাকবে, সাবমিউকাস লেয়ার থাকবে, মাসেল লেয়ার থাকবে, ফাইব্রাস কোট থাকবে। এপিথেলিয়াম, এখান থেকে একটু বুঝতে হবে আপনাকে। এপিথেলিয়ামের মধ্যে কয়েকটা জিনিস একটু লিখে রাখেন। আমাদের যে ভ্যাজানাল এপিথেলিয়াম, এটা সিঙ্গেল লেয়ারে থাকবে নাকি মাল্টিপল লেয়ারে থাকবে, এটা ডিপেন্ড করবে কোন হরমোনের উপর, একজন বলেন। আমার ভ্যাজানাল এপিথেলিয়াম কি সিঙ্গেল লেয়ারে? ইস্ট্রোজেনের উপর, ঠিক আছে? তাহলে যখন আমার শরীরে ইস্ট্রোজেন বেশি, আমার ভ্যাজানাল লেয়ার থাকবে মাল্টিপল। মাল্টিপল লেয়ারকে কি বলে? স্ট্র্যাটিফাইড। তাহলে সেটা থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই মাল্টিপল লেয়ারের মধ্যে কি জমা হবে তখন? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনকে খাওয়ার জন্য কে আসবে? ডডারলিন্স ব্যাসিলি। এই ডডারলিন্স ব্যাসিলি গ্লাইকোজেন থেকে কি তৈরি করবে? ল্যাকটিক অ্যাসিড। তখন আমার ভ্যাজানাল পিএইচ কেমন হয়ে যাবে?
অ্যাসিডিক হয়ে যাবে, অ্যাসিডিক তার মানে পিএইচ বাড়বে না কমবে, পিএইচ কমবে, কমবে। ঠিক আছে, আচ্ছা আপুরা 1 মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা এই হচ্ছে কাহিনী। তাহলে ইস্ট্রোজেনের উপর ডিপেন্ড করছে যে আমার ভ্যাজানাল এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হবে কিনা। এখন যদি আমার ইস্ট্রোজেন না থাকে তাহলে আমার ভ্যাজানাল, মনে করেন ইস্ট্রোজেন কম, তখন কি হবে, আমার ভ্যাজানাল লেয়ারটা থিন হয়ে যাবে, সিঙ্গেল লেয়ারের ভ্যাজানাল এপিথেলিয়াম হয়ে যাবে, সেখানে কোনো গ্লাইকোজেন থাকবে না, সেখানে কোনো নডালিনস ব্যাসিলি আসবে না, সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না, তখন আমার ভ্যাজানাল পিএইচটা হয়ে যাবে কেমন, বেশি, অ্যালকালাইন। অ্যালকালাইন, মানে ভ্যাজানাল পিএইচ বেশি। তাহলে এর জন্য আমাকে জানতে হবে কখন কখন আমার শরীরে ইস্ট্রোজেন বেশি থাকে, কখন কখন কম থাকে। আমার শরীরে ইস্ট্রোজেন একদম জন্মের পরে একটা ফিমেল বেবির ব্লাডের মধ্যে ইস্ট্রোজেন থাকে, সেটা কার ইস্ট্রোজেন থাকে, মায়ের ইস্ট্রোজেন থাকে। তাহলে জন্মের পরে ফিমেল বাবুর ব্লাডের মধ্যে তার মায়ের সার্কুলেটিং ইস্ট্রোজেন থাকে। কতদিন পর্যন্ত থাকে, 10 থেকে 14 দিন, 12 দিন। 14 দিন, অ্যাভারেজ হচ্ছে 2 সপ্তাহ। তাহলে জন্মের পরে 2 সপ্তাহ পর্যন্ত, সহজ ভাষায় আমি বলতে পারি, জন্মের পরে 2 সপ্তাহ পর্যন্ত, আফটার বার্থ 2 উইকস, আমার শরীরে ইস্ট্রোজেন বেশি। এরপরে যখন 2 সপ্তাহ পার হয়ে যাবে তখন ওই ফিমেল বেবির ব্লাড থেকে ইস্ট্রোজেন সব ওয়াশ আউট হয়ে যাবে। ওয়াশ আউট হলে তার শরীরে ইস্ট্রোজেন কমে যাবে। তারপরে পুরো চাইল্ডহুডে তার ইস্ট্রোজেনটা কম থাকবে। তারপরে তাহলে চাইল্ডহুডে আমার ইস্ট্রোজেনটা কেমন আছে, চাইল্ডহুডে ইস্ট্রোজেন আছে হচ্ছে কম। এরপরে যখন আমার পিউবার্টি শুরু হবে তখন আবার ইস্ট্রোজেন বাড়া শুরু করবে, পুরা রিপ্রোডাক্টিভ এইজে আমার ইস্ট্রোজেন বেশি থাকবে। তাহলে পিউবার্টির সময় আমার ইস্ট্রোজেন হচ্ছে বেশি, পুরা রিপ্রোডাক্টিভ এইজে আমার ইস্ট্রোজেন হচ্ছে বেশি, ইস্ট্রোজেন বেশি। এরপরে যখন আমার প্রেগনেন্সি হবে, প্রেগনেন্সির সময় আমার ইস্ট্রোজেন বেশি। এরপরে মেনোপজের সময়ে গিয়ে আমার ইস্ট্রোজেনটা তখন আবার কমে যাবে। ঠিক আছে, মেনোপজে গিয়ে আমার ইস্ট্রোজেনটা কমে যাবে। তাহলে ইস্ট্রোজেন কখন বেশি কখন কম এটার উপর ডিপেন্ড করবে আমার ভ্যাজাইনার এপিথেলিয়াম কি মাল্টিপল লেয়ারে থাকবে নাকি সিঙ্গেল লেয়ারে থাকবে, ভ্যাজাইনার এপিথেলিয়াম কি ঠিক থাকবে নাকি থিন থাকবে, এবং সেটার উপর ডিপেন্ড করবে আমার ভ্যাজাইনাল এনভায়রনমেন্টটা কি অ্যাসিডিক হবে নাকি অ্যালকালাইন হবে। তাহলে সহজ কথায় কি, আমার শরীরে যখন ইস্ট্রোজেন বেশি তখন ভ্যাজাইনাল এপিথেলিয়াম হচ্ছে অ্যাসিডিক, আমার শরীরে যখন ইস্ট্রোজেন কম তখন ভ্যাজাইনাল এপিথেলিয়াম হচ্ছে অ্যালকালাইন। ঠিক আছে, তাহলে এখানে এই কথাটাই বলছে যে ভ্যাজাইনাল এপিথেলিয়াম আন্ডার দ্য অ্যাকশন অফ সেক্স হরমোন। কোন সেক্স হরমোন, ইস্ট্রোজেন। ঠিক আছে, জন্মের পরে 10 থেকে 14 দিন আমার ফিমেল বাবুর শরীরে মায়ের ইস্ট্রোজেন থাকে, এই কারণে তখন প্রথম 14 দিন বা জন্মের পরের 2 সপ্তাহ সেই বাবুর ভ্যাজাইনাতে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। তাহলে জন্মের পরে প্রথম 2 সপ্তাহ আমার বাবুর ভ্যাজাইনাতে মাল্টিপল লেয়ারের এপিথেলিয়াম মানে থিক এপিথেলিয়াম থাকবে, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এরপরে 2 সপ্তাহ পরে যখন মায়ের ইস্ট্রোজেনটা বাবুর ব্লাড থেকে ওয়াশ আউট হয়ে যাবে তখন তার হচ্ছে আমার ইস্ট্রোজেন বাচ্চার শরীরে আবার কমে যাবে। ঠিক আছে, এরপরে আবার পিউবার্টিতে ইস্ট্রোজেন বাড়বে, মেনোপজে আবার ইস্ট্রোজেন কমে যাবে। যখন ইস্ট্রোজেন কম থাকবে তখন ভ্যাজাইনাল এপিথেলিয়াম থাকবে থিন, তখন ভ্যাজাইনাল এপিথেলিয়াম থাকবে থিন। পিউবার্টি টু মেনোপজ কেমন থাকবে, পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত মানে পুরো রিপ্রোডাক্টিভ পিরিয়ডে ভ্যাজাইনাল এপিথেলিয়াম থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত রিপ্রোডাক্টিভ এইজে আপনার এপিথেলিয়াম থাকবে স্ট্র্যাটিফাইড মাল্টিপল লেয়ারে। এখন খুবই ইম্পর্টেন্ট, ভ্যাজাইনাল এপিথেলিয়ামের মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে না। ঠিক আছে, ভ্যাজাইনাল এপিথেলিয়ামের মধ্যে কোনো গ্ল্যান্ড থাকে না। ভ্যাজাইনাল এপিথেলিয়ামের 3টা লেয়ার থাকে, বেজাল লেয়ার, ইন্টারমিডিয়েট লেয়ার, সুপারফিশিয়াল লেয়ার। সবচেয়ে নিচে বেজাল লেয়ার, তার উপরে হচ্ছে ইন্টারমিডিয়েট লেয়ার, তার উপরে হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। ইন্টারমিডিয়েট এবং সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে আমার গ্লাইকোজেন জমা থাকে। ঠিক আছে, দিস সেলস বিকাম কন্টিনিউয়াস উইথ দোজ কাভারিং ভ্যাজিনাল পোর্শন অফ সার্ভিক্স এন্ড এক্সটেন্ড টু দ্য স্কোয়ামো কলামনার জাংশন অফ এক্সটার্নাল অস। এই লাইনটা এখন বুঝবেন না, এটা আমরা হচ্ছে আলাদা একটা ক্লাস নেব কনসেপ্ট ক্লিয়ারিং সেশনের, যেখানে আমরা হচ্ছে নিওপ্লাসের আগে সিআইএন বুঝবো, তখন হচ্ছে আমরা স্কোয়ামো কলামনার জাংশন, ট্রান্সফরমেশন জোন, ওই জিনিসগুলোর একটা ক্লাস হবে। তখন আমরা দেখবো যে এই যে বেজাল লেয়ার, ইন্টারমিডিয়েট এবং সুপারফিশিয়াল লেয়ার, এই জিনিসগুলো সেখানে কিভাবে ভূমিকা রাখে। ঠিক আছে, এখন আমরা এই লাইনটা এখন পড়বো না, আমরা এই পর্যন্তই পড়বো যে বেজাল, ইন্টারমিডিয়েট এবং সুপারফিশিয়াল লেয়ার থাকে, গ্লাইকোজেন থাকে ইন্টারমিডিয়েট এবং সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে। ঠিক আছে, এরপর হচ্ছে superficial cells exfoliate constantly and more in inflammatory এবং নিওপ্লাস্টিক কন্ডিশন। এই যে আমার ভ্যাজানার মধ্যে যে সবচেয়ে উপরের যে লেয়ারটা যেটা হচ্ছে সুপারফিশিয়াল, এই ভ্যাজানার সুপারফিশিয়াল লেয়ারটা কন্টিনিউয়াসলি এক্সফোলিয়েট হয়। এখন মনে করেন কারো হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড বের হবে, মেনস্ট্রুয়াল ব্লাডের সাথে ভ্যাজানার সুপারফিশিয়াল সেলটা চলে আসবে। আবার ভ্যাজানার যে সিক্রেশন হয়, যে সার্ভাইকাল সিক্রেশন, সেটা যখন বের হয় সেটার সাথে আমার সুপারফিশিয়াল সেল চলে আসে। এই যে সেলের এক্সফোলিয়েশন হয়, এটা আবার বেশি হয় কখন, যদি ভ্যাজানার মধ্যে কোনো ইনফ্লামেশন হয় অথবা যদি কোনো নিওপ্লাসিয়া থাকে, তখন এক্সফোলিয়েশনটা বেশি হয়। রিপ্লেসমেন্ট অফ সুপারফিশিয়াল সেল, এই যে সুপারফিশিয়াল সেল সবসময় বের হয়ে যাচ্ছে, এক্সফোলিয়েট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে রিপ্লেস করবে কে, এই সেলটাকে ইন্টারমিডিয়েট সেল রিপ্লেস করবে নাকি বেজাল সেল রিপ্লেস করবে। সুপারফিশিয়াল সেল আবার নতুন করে তৈরি হবে বেজাল সেল থেকে। ঠিক আছে, এপিথেলিয়াম ইজ এক্সপোজ টু ড্রাই এক্সটার্নাল অ্যাটমসফিয়ার, তখন কেরাটিনাইজেশন হয়েছে। আমরা জানি যে প্রোলাপসের পেশেন্টটা যদি দীর্ঘদিন ধরে প্রোলাপস থাকে তখন দেখা যায় যে প্রোলাপসের সামনের অংশটা কালো কালো হয়ে যায়।
সে কালো কালো কেন হয়? কারণ ভ্যাজানার যে সেলগুলো যেগুলো নন ক্যারাটিনাইজড থাকে সেগুলো যদি বাইরে এয়ারের এক্সপোজারে আসে সেটা তখন ক্যারাটিনাইজেশন হয়ে যায়। দ্য নেক্সট লেয়ার ইজ ল্যামিনা প্রোপিয়া। ইট ইজ রিচ উইথ ভাস্কুলার সাপ্লাই অ্যান্ড লিম্ফেটিক্স। আমাদের ভ্যাজানার মধ্যে সবচেয়ে বাইরের যে লেয়ার সেটা হচ্ছে এপিথেলিয়াম, তার নিচে থাকে হচ্ছে ল্যামিনা প্রোপিয়া। সেখানে কি থাকে? সেখানে প্রচুর ভাস্কুলার সাপ্লাই এবং লিম্ফেটিক্স থাকে। আনলাইক স্কিন, ইট ডাজ নট কন্টেন হেয়ার ফলিকল। ভ্যাজানার মধ্যে হেয়ার ফলিকল থাকে না, সোয়েট গ্ল্যান্ড থাকে না, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে না। সিক্রেশন খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। ভ্যাজানার মধ্যে কোনো গ্ল্যান্ড নাই, আমরা মাত্র পড়ে আসলাম। তাহলে আমাদের ভ্যাজানাল সিক্রেশনটা হয় কোথায় থেকে? তাহলে ভ্যাজানাল সিক্রেশন খুবই কম হয়, শুধুমাত্র ভ্যাজানাল সিক্রেশনটা হয় ভ্যাজানাকে ময়েস্ট রাখার জন্য। ঠিক আছে? তাহলে আমাদের যে সবসময় পেশেন্টরা এসে বলে যে সিক্রেশন হয় সেটা আসলে আসে কোথায় থেকে? সেটা মূলত আসে সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে। ঠিক আছে? এখন খুবই ইম্পর্টেন্ট, ভ্যাজানাল সিক্রেশনটা বেশি হয় ফিজিওলজিক্যালি কখন কোনো প্যাথোলজি ছাড়াই ভ্যাজানাল সিক্রেশন বেশি হয়। সেটা হচ্ছে মিড মেনস্ট্রুয়াল সাইকেলে, মেনস্ট্রুয়েশনের শুরুতে, জাস্ট প্রায়র টু মেনস্ট্রুয়েশন, ডিউরিং প্রেগন্যান্সি এবং ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময়। সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় আমরা দেখলাম যে তখন হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশনটা হয়, সেটা বেশি বেশি চলে আসে। মিড মেনস্ট্রুয়াল মানে যখন আমার ওভুলেশন হচ্ছে তখন হচ্ছে ভ্যাজানাল সিক্রেশন বেশি হয়। ঠিক আছে? এরপরে যখন মেনস্ট্রুয়েশন শুরু হবে তার ঠিক আগে ভ্যাজানাল সিক্রেশন বেশি হয়। প্রেগন্যান্সির সময় ভ্যাজানাল সিক্রেশন বেশি হয়। তাহলে এই 4টা সময়ে এমনিতেই উইদাউট এনি প্যাথোলজি ভ্যাজানাল সিক্রেশন বেশি হয়। তাহলে কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসে যে আমার সাদা স্রাব বেশি হচ্ছে, তখন আপনাকে কিন্তু এই 4টা সময় এক্সক্লুড করতে হবে। আপনাকে শুনতে হবে যে এটা তার হচ্ছে মিড মেনস্ট্রুয়াল পিরিয়ড কিনা, তার 28 দিনের সাইকেলের মধ্যে 14 দিন চলছে কিনা, অথবা তার মেনস্ট্রুয়েশনের আগের পিরিয়ড কিনা, জাস্ট প্রায়র মেনস্ট্রুয়েশন কিনা, অথবা সে প্রেগন্যান্ট কিনা, এগুলো আপনাকে তখন শুনতে হবে। সিক্রেশনটা আসছে কোথায় থেকে? আসছে হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে। তাহলে ভ্যাজানার নিজস্ব কোনো গ্ল্যান্ড নেই, ভ্যাজানার সিক্রেশন আসে সার্ভিক্সের গ্ল্যান্ড থেকে। ইউট্রাসের সিক্রেশন আসে এবং ভ্যাজানাল এপিথেলিয়ামে ট্রান্সোডেশন আসে। তাহলে ট্রান্সোডেশন আমরা হচ্ছে যারা লং ব্যাচে ক্লাস করেছে আমরা একটু জানি এক্সোডেশন এবং ট্রান্সোডেশন সম্পর্কে। ট্রান্সোডেশন মানে হচ্ছে, মনে করেন এখানে হচ্ছে আমার ভ্যাজানাল এপিথেলিয়াম, এই হচ্ছে ভ্যাজানা, এখানে হচ্ছে আমার ভ্যাজানাল এপিথেলিয়াম। ঠিক আছে? এপিথেলিয়ামের নিচে আমি মাত্র দেখলাম যে ল্যামিনা প্রোপিয়াতে কি থাকে? আমার হচ্ছে ভেসেল থাকে, ভ্যাজানাল ভেসেল থাকে। তাহলে এখানে আমার ভেসেল আছে। ঠিক আছে? এই ভেসেলটা যদি কোনো ভেসেলের মধ্যে কখনো পানির পরিমাণ বেড়ে যায়, মানে ব্লাডের পানির পরিমাণ যদি বেড়ে যায়, সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে। ভেসেলের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে সেখানে শুধু পানির অংশটা বাইরে বের হয়ে যায়। তাহলে কোনো ভেসেলের মধ্যে পানি বেড়ে গেলে সেখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে শুধু পানির অংশটা বাইরে বের হলে সেটাকে বলা হচ্ছে ট্রান্সোডেশন। তাহলে ভ্যাজানাল এপিথেলিয়ামের নিচে যে ভেসেল থাকে সেখান থেকে যদি শুধু পানির অংশটা বের হয় সেটাকে বলা হচ্ছে ভ্যাজানাল ট্রান্সোডেশন। এটা কোনো গ্ল্যান্ডের সিক্রেশন না, ভ্যাজানাতে কোনো গ্ল্যান্ড নেই। তাহলে সেটাও আমার সিক্রেশনের একটা পার্ট হিসাবে আসবে এবং সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন আসবে। তাহলে ভ্যাজানাল সিক্রেশন যেটা আসে সেখানে আমার কি কি কম্পোনেন্ট থাকে? সেখানে থাকে হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন, ইউটেরাসের সিক্রেশন, ভ্যাজানাল এপিথেলিয়ামের ট্রান্সোডেশন এবং বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন ইফ সেক্সুয়াল এক্সাইটমেন্ট ছাড়া আপনার বার্থোলিন গ্ল্যান্ডের সিক্রেশন আসবে না। ওকে? এসবির অ্যান্সার কি? এসবির অ্যান্সার হচ্ছে সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন। আপনাকে যদি বলে যে ভ্যাজানাল সিক্রেশন ইজ কম্পোজড অফ, তারপরে 4টাই দিয়ে দিল, তখন আপনি এসবির অ্যান্সার কোনটা দেখাবেন? সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন। পিএইচ, ভ্যাজানাল পিএইচ অ্যাসিডিক এবং অ্যালকালাইন কিনা এটা জীবনের বিভিন্ন ফেজে বিভিন্নভাবে ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? ইস্ট্রোজেনের উপর। মানে আমার শরীরে কখন ইস্ট্রোজেন বেশি কখন ইস্ট্রোজেন কম সেটার উপর ডিপেন্ড করবে যে ভ্যাজানাল পিএইচটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন। আমার কনভার্সন অফ গ্লাইকোজেন ইন এক্সফোলিয়েটেড এপিথেলিয়াম সেল টু ল্যাকটিক অ্যাসিড বাই ডর্ডালিন্স ব্যাসিলি। তাহলে ডর্ডালিন্স ব্যাসিলি কি করে? ভ্যাজানাল এপিথেলিয়ামের মধ্যে গ্লাইকোজেন থেকে ল্যাকটিক অ্যাসিড কনভার্ট করে। ল্যাকটিক অ্যাসিড হলে ভ্যাজানাল পিএইচটা অ্যাসিডিক হয়ে যায় এবং এই টোটাল প্রক্রিয়া ডিপেন্ড করতেছে কোন হরমোনের উপর? ইস্ট্রোজেনের উপর। ঠিক আছে? পিএইচ ইজ মোর টুয়ার্ডস অ্যাসিডিক ডিউরিং চাইল্ড বিয়ারিং পিরিয়ড। তাহলে চাইল্ড বিয়ারিং পিরিয়ডে আমার শরীরে ইস্ট্রোজেন বেশি থাকে, তখন আমার ভ্যাজানাল পিএইচও অ্যাসিডিক হয়ে যায়। কত থাকে অ্যাসিডিক হয়ে? 4 থেকে 5.5 এর মধ্যে থাকে। এভারেজ হচ্ছে অ্যাসিডিক পিএইচ কত? আপনি যদি বলে যে ভ্যাজানার অ্যাসিডিক পিএইচ এভারেজ কত? 4.5। ভ্যাজানাল পিএইচ হাইস্ট ইন আপার ভ্যাজানা। ভ্যাজানাল পিএইচ বেশি এই কথাটার মানে কি? ভ্যাজানাল পিএইচ বেশি এই কথাটার মানে ভ্যাজানাল এনভায়রনমেন্ট হচ্ছে অ্যালকালাইন। তাহলে ভ্যাজানাল পিএইচ বেশি এটা কোথায়? আপার ভ্যাজানাতে। কারণ কি? আপার ভ্যাজানাতে সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন দিয়ে কন্টামিনেশন থাকে। মানে কি? মানে হচ্ছে সার্ভাইকাল যে সিক্রেশন সেটা হচ্ছে অ্যালকালাইন, সার্ভাইকাল সিক্রেশনটা হচ্ছে কি? অ্যালকালাইন। আমাদের যে ভ্যাজানার উপরে কি থাকে? সার্ভিক্স থাকে এখানে। তাহলে ভ্যাজানার উপরের যে সিক্রেশনটা এটা সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশন দিয়ে কন্টামিনেটেড থাকে, তখন আমার ভ্যাজানার উপরের পিএইচটা কেমন হয়ে যায়? অ্যালকালাইন হয়ে যায়। ঠিক আছে? তাহলে আপনাকে যদি বলে যে ভ্যাজানাল পিএইচ অ্যালকালাইন কোথায় থাকে? আপার ভ্যাজানাতে। ভ্যাজানাল পিএইচ বেশি কোথায় থাকে? আপার ভ্যাজানাতে। কেন? কারণ আপার ভ্যাজানাতে সার্ভিক্স থাকে, সার্ভিক্সের সিক্রেশন হচ্ছে অ্যালকালাইন। ভ্যাজানাল সিক্রেশন কনসিস্ট অফ, এখন যদি ভ্যাজানা থেকে মনে করেন একজনের সিক্রেশন আসছে, সেই সিক্রেশনটা আপনি যদি মাইক্রোস্কোপিতে নিয়ে পরীক্ষা করে দেখেন সেখানে কি কি দেখতে পাবেন? সেখানে দেখতে পাবেন যে এপিথেলিয়াল সেল, সুপারফিশিয়াল ভ্যাজানাল যে সেলটা এক্সফোলিয়েট হচ্ছে সেটা পাবেন। সেখানে কিছু লিউকোসাইট পাবেন। নেভার কন্টেন মোর দ্যান 1 অকেশনাল পার্সেল। একটার বেশি কখনো পার্সেল থাকবে না। ঠিক আছে? প্যাথোলজি ছাড়া। এরপর হচ্ছে ইলেক্ট্রোলাইট পাবেন, প্রোটিন পাবেন, ল্যাকটিক অ্যাসিড পাবেন। এগুলো ভ্যাজানাল সিক্রেশনের মধ্যে পাবেন। অ্যাপার্ট ফ্রম ডর্ডালিন্স ব্যাসিলি ইট কন্টেন্স মেনি প্যাথোজেনিক অর্গানিজম ইনক্লুডিং ক্লোস্ট্রিডিয়াম বুলচি। তাহলে ডর্ডালিন্স ব্যাসিলি ছাড়া ভ্যাজানাল সিক্রেশনের মধ্যে আর কি প্যাথোজেন পাবেন? ক্লোস্ট্রিডিয়াম ও বুলচি পাবেন। গ্লাইকোজেন কন্টেন্টটা হাইস্ট থাকে ভ্যাজানাল ফর্নিক্সে। তাহলে গ্লাইকোজেন ভ্যাজানার কোথায় সবচেয়ে বেশি থাকে? ভ্যাজানাল ফর্নিক্স। ভ্যাজানাল ফর্নিক্স কোথায় থাকে? এটা কি লোয়ার ভ্যাজানাতে থাকে নাকি আপার ভ্যাজানাতে থাকে? ভ্যাজানাল ফর্নিক্স কি ভ্যাজানার নিচে থাকে নাকি ভ্যাজানার উপরে থাকে? নিচে থাকে।
ভ্যাজানাল ফর্নিক্স থাকে ভ্যাজানাল উপরে, মাত্র যেটা বললাম যে ভ্যাজানার উপরে যখন আমার ইউটেরাসটা ভিতরে ঢুকছে তখন ভ্যাজানার ওয়াল ভিতরের দিকে ফোল্ড হয়ে আসতেছে, তখন সেখানে ফর্নিক্স ফর্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে ভ্যাজানাল ফর্নিক্স থাকবে ভ্যাজানার উপরে। তাহলে এটা যদি আপনাকে বলে যে গ্লাইকোজেন থাকে আপার, গ্লাইকোজেন বেশি থাকে আপার ভ্যাজানাতে, তাহলে ট্রু নাকি ফলস? তাহলে সেটা ট্রু হবে। এটা যদি বলে গ্লাইকোজেন বেশি থাকে আপার ভ্যাজানাতে, সেটা ট্রু হবে। ঠিক আছে, আচ্ছা আপার ভেজানাতে কতটুকু গ্লাইকোজেন থেকে 2.5 থেকে 3, আর লোয়ার ভেজানাতে 0.6 থেকে 0.9। নডালেন্স ব্যাসিলি সম্পর্কে জানতে হবে, এটা মাইক্রোবায়োলজি পার্ট হিসেবে আপনার আসবে। এটা হচ্ছে রড শেপের গ্রাম পজিটিভ ব্যাসিলাই, যেটা অ্যানারোবিক্যালি গ্রো করতে পারে অ্যাসিড মিডিয়াতে। এটা ভেজানাতে জন্মের পরে 3 থেকে 4 দিনের দিনই পাওয়া যায়। তাহলে একটা ফিমেল বেবির ভেজানাতে যদি আপনি পরীক্ষা করেন, তাহলে জন্মের পরের 3 থেকে 4 দিন থেকেই তার ভেজানাতে ডডালেন্স ব্যাসিলি পাবেন। কখন থেকে একটা ফিমেল বেবির ভেজানাতে ডডালেন্স ব্যাসিলি পাবেন না? 2 সপ্তাহ পর থেকে। তাহলে 2 সপ্তাহের মধ্যে যখন তার ইস্ট্রোজেনটা ওয়াশ আউট হয়ে যাচ্ছে, তারপর থেকেই তার ভেজানাতে ডডালেন্স ব্যাসিলি আপনি পাবেন না। তারপর আবার যখন তার শরীরে ইস্ট্রোজেন বেশি হচ্ছে, পিউবার্টি হচ্ছে, তখন আবার ডডালেন্স ব্যাসিলি আসবে। আবার যখন মেনোপজে ইস্ট্রোজেন কমে যাবে, তখন আবার ডডালেন্স ব্যাসিলি চলে যাবে। ঠিক আছে, ইট প্রবাবলি কামস কোথায় থেকে আসে? ইন্টেস্টাইন থেকে আসে ডডালেন্স ব্যাসিলি। ঠিক আছে, এবং আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করবে ইস্ট্রোজেনের উপর। ইস্ট্রোজেন থাকলে আসবে ভেজানাতে, ইস্ট্রোজেন না থাকলে আসবে না। ও কি করে? গ্লাইকোজেন থেকে আমার ল্যাকটিক অ্যাসিড করে ভ্যাজানাল পিএইচকে অ্যাসিডিক করে রাখে। এই ভ্যাজানাল পিএইচকে অ্যাসিডিক করে রাখা উপকার কি? ভ্যাজানাল পিএইচ যদি অ্যাসিডিক থাকে, তাহলে সে আদার প্যাথোজেনিক অর্গানিজমকে ভ্যাজানাতে গ্রো করতে দেয় না। তাহলে ভ্যাজানাল পিএইচ যদি অ্যাসিডিক থাকে, তাহলে সেটা আমার ভ্যাজানার জন্য অনেক ভালো নাকি খারাপ? ভালো। ভালো। তাহলে ভ্যাজানাল পিএইচ অ্যাসিডিক থাকলে সেটা ভ্যাজানার জন্য ভালো। তাহলে এই যে এতক্ষণ ধরে বললাম, এগুলো এখানে বক্স আকারে দেওয়া আছে। আপনার বক্স থেকে প্রশ্ন আসবে মূলত যে জন্মের পরে প্রথম 2 সপ্তাহ আমার ভ্যাজানাল লেয়ারটা মাল্টি লেয়ার থিক থাকে, সেখানে ইস্ট্রোজেন থাকে, গ্লাইকোজেন থাকে, পিএইচ অ্যাসিডিক থাকে, ডডালেন্স ব্যাসিলি অনেক থাকে। 2 সপ্তাহ থেকে পিউবার্টি পর্যন্ত, মানে চাইল্ডহুডে আমার ইস্ট্রোজেন কম থাকে, গ্লাইকোজেন থাকে না, সেখানে অ্যালকালাইন এনভায়রনমেন্ট থাকে, ডডালেন্স ব্যাসিলি থাকে না, ভ্যাজানাল পিএইচটা থিন থাকে, সরি ভ্যাজানাল লেয়ারটা থিন থাকে। এরপর প্রি পিউবার্টি, যখন পিউবার্টি শুরু হবে, তখন আবার ইস্ট্রোজেন আসা শুরু করবে, সেখানে গ্লাইকোজেন জমা হওয়া শুরু করবে, ভ্যাজানাল লেয়ারটা মাল্টিপল লেয়ার হয়ে যাবে, সেখানে ডডালেন্স ব্যাসিলি আসবে, ভ্যাজানাল পেজটা অ্যালকালাইন থেকে অ্যাসিডিক হবে। রিপ্রোডাক্টিভ পেজে আমার ভ্যাজানাল লেয়ারটা মাল্টিপল লেয়ারে থাকবে, থিক থাকবে, সেখানে প্রচুর ইস্ট্রোজেন থাকবে, প্রচুর গ্লাইকোজেন থাকবে, প্রচুর ডডালেন্স ব্যাসিলি থাকবে, ভ্যাজানাল পেজটা অ্যাসিডিক থাকবে। পর পোস্ট মেনোপজাল লেডিতে আবার আমার ইস্ট্রোজেন কম থাকবে, ভ্যাজানাল লেয়ারটা পাতলা হয়ে যাবে, সেখানে গ্লাইকোজেন থাকবে না, সেখানে ডডালেন্স ব্যাসিলি থাকবে না, পিএইচটা নিউট্রাল অথবা অ্যালকালাইন হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? এই পর্যন্ত কোথাও বুঝতে অসুবিধা? ঠিক আছে, এখন আসেন ইউট্রাস। ইউট্রাসে কিছু না, ইউট্রাস শুধু রিডিং দিবেন। ইউট্রাস হচ্ছে একটা হলো পাইরিফর্ম মাস্কুলার অর্গান। পজিশন কি? একটু পজিশনটা জানতে হবে আমার। এই হচ্ছে আমার ইউট্রাসের পজিশন, এইটা হচ্ছে আমার ভ্যাজাইনা। ঠিক আছে, ভ্যাজাইনার অ্যাক্সিসের সাথে ইউটেরাসের অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিভার্সন। ভি ফর ভি, মনে রাখবেন ভ্যাজাইনার সাথে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যান্টিভার্সন, সেটা হচ্ছে 90 ডিগ্রি। সেটা কত? 90 ডিগ্রি। এখন ইউটেরাসের নিজস্ব শরীরে 2টা অংশ আছে, একটা হচ্ছে ইউটেরাসের বডি, একটা হচ্ছে ইউটেরাসের সার্ভিক্স। তাহলে ইউটেরাসের নিজস্ব শরীরের মধ্যে তার বডি এবং সার্ভিক্সের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হচ্ছে অ্যান্টিফ্লেকশন। মনে রাখবেন নিজস্ব বডির মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যান্টিফ্লেকশন। সেটা কত? 120 থেকে 125 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভ্যাজাইনার সাথে ইউটেরাসের যে অ্যাঙ্গেল, ইউটেরাসের অ্যাঙ্গেল সেটা আসলে হচ্ছে 90 ডিগ্রি। ইউটেরাসের নিজস্ব বডির মধ্যে যে বডি এবং সার্ভিক্সের অ্যাঙ্গেল, সেটা আসবে হচ্ছে 120 থেকে 125 ডিগ্রি, সেটা অ্যান্টিফ্লেকশন। ওকে, তাহলে আমাকে একজন বলেন ভ্যাজাইনার সাথে সার্ভিক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি? ভ্যাজাইনার সাথে সার্ভিক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে অ্যান্টিপারশন। ইউটেরাসের বডি এবং সার্ভিক্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 125 ডিগ্রি হচ্ছে অ্যান্টিফ্লেকশন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল পজিশন। তাহলে আমার ইউট্রাসটা সামনের দিকে হেলে থাকে, এই যে আমার ব্লাডার, আমার ইউট্রাসটা ব্লাডারের উপর শুয়ে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইউট্রাসের নর্মাল পজিশন। ইউট্রাস যদি পিছনের দিকে আমার রেকটামের উপর শুয়ে থাকে, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে রেট্রোভার্সন, রেট্রোফ্লেকশন। ওকে, রেট্রোভার্সন, রেট্রোফ্লেকশন। তাহলে নর্মাল পজিশন কি? অ্যান্টিভার্সন, অ্যান্টিফ্লেকশন। রেট্রোভার্সন, রেট্রোফ্লেকশন নর্মালি থাকতে পারে, আমরা প্রোলাপস চ্যাপ্টারে দেখবো, কিন্তু এখন আমরা মনে রাখবো অ্যান্টিভার্সন, অ্যান্টিফ্লেকশন। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে? পজিশনটা আমার অ্যান্টিভার্সন এবং অ্যান্টিফ্লেকশন নরমাল, ইউট্রাস ইনক্লাইন্স টু রাইট সো দ্যাট সার্ভিক্স ইজ ডিরেক্টেড টু লেফট। এইটা আপনারা হচ্ছে যারা অবস 5 পড়েছেন তারা জানেন। আমার ইউট্রাসের বডিটা ডান দিকে ঘুরে থাকে, যেটাকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেশন। ইউট্রাস যদি আমার ডান দিকে ঘুরে থাকে, তাহলে আমার সার্ভিক্সটা বাম দিকে চলে আসে। তাহলে ইউট্রাস থাকে ডান দিকে, ইউট্রাসের বডি ঘুরে থাকে ডান দিকে, ইউট্রাসের সার্ভিক্স ঘুরে থাকে বাম দিকে। সার্ভিক্স যে বাম দিকে ঘুরে থাকে, এটাকে বলা হচ্ছে লেভো রোটেশন। তাহলে ইউট্রাসের বডি ঘুরে থাকে ডান দিকে, ডেক্সট্রো রোটেশন, ইউট্রাসের সার্ভিক্স ঘুরে থাকে বাম দিকে, লেভো রোটেশন। ঠিক আছে, কেন এই ঘুরে থাকাটা হলো? ইউট্রাসের বডি ডান দিকে কেন সরে গেল? কারণ আমাদের বাম দিকে থাকে হচ্ছে রেক্টো সিগময়েড কোলন, অনেক একটা বড় জায়গা দখল করে থাকে। সেখানে রেক্টো সিগময়েড কোলনকে জায়গা দেওয়ার জন্য আমার ইউট্রাসের বডিটা ডান দিকে সরে যায়, এটাকে বলা হচ্ছে ডেক্সট্রো রোটেশন। ঠিক আছে, তাহলে আমাকে একজন একটা কথা বলেন। আমরা একটা রিলেশন দেখেছিলাম, ইউরেটার এবং ইউট্রাইন আর্টারির রিলেশন। সেই রিলেশনটা ছিল হচ্ছে আমার সার্ভিক্স থেকে 1.5 সেন্টিমিটার দূরে, মানে এখানে ছিল হচ্ছে আমার ইউরেটার এবং ইউট্রাইন আর্টারির রিলেশন। তাহলে আমার ইউট্রাসটা যদি ডান দিকে সরে যায় এবং সার্ভিক্সটা যদি বাম দিকে সরে যায়, তাহলে আমার সার্ভিক্সটা কোন ইউরেটারের কাছাকাছি থাকবে?
লেফট ইউরেটারের কাছাকাছি থাকবে, তাই না? তাহলে ডেক্সট্রো রোটেশন অফ ইউটেরাস এবং লেভো রোটেশন অফ সার্ভিক্স হওয়ার কারণে আমার ইউটেরাসের সার্ভিক্সটা লেফট ইউরেটারের কাছাকাছি থাকবে। তাহলে আমাকে বলেন তো, আমি যদি কোনো অপারেশন করতে চাই, সেখানে যদি আমার ইউরেটার কাটা পড়ে, তাহলে কোন ইউরেটার বেশি ইনজুরি হওয়ার চান্স থাকবে? লেফট ইউরেটার। লেফট ইউরেটার। তাহলে অপারেশনের সময় যদি আমার ইউরেটার ইনজুরি হয়, সেটা লেফট ইউরেটার বেশি ইনজুরি হওয়ার চান্স থাকবে। হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড পার্টস, এগুলো আমরা ছোটবেলা থেকেই জানি যে আমার ইউটেরাসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং থিকনেস হচ্ছে 1.5 সেন্টিমিটার, ওজন হচ্ছে 50 থেকে 80 গ্রাম। ইউটেরাসের বডি থাকবে, বডির নাম হচ্ছে কর্পাস, বডিটা আবার ভাগ করা থাকবে, উপরে থাকবে ফান্ডাস। তাহলে এই যে উপরে যে একটা অংশ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ফান্ডাস। ফান্ডাসের মধ্যে কোনো ক্যাভিটি থাকবে না, ফান্ডাস টোটালি একটা একটা মাংসপিণ্ড থাকবে, ঠিক আছে? এটার মধ্যে কোনো ফাঁকা বা কোনো ক্যাভিটি থাকবে না। বডি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের এবং এখানে এই অংশটা, দুই সাইডের এই অংশটাকে বলা হচ্ছে কর্ণ, ঠিক আছে? এখানে থাকবে আমার কিসে কিসে অ্যাটাচমেন্ট থাকবে কর্ণতে? কর্ণতে থাকবে হচ্ছে সামনে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে ফেলোপিয়ান টিউব, পিছনে ওভারিয়ান লিগামেন্ট। তাহলে এই যে ফেলোপিয়ান টিউব থাকবে, দুই পাশে ফেলোপিয়ান টিউব এবং নিচে ইসমাস, এই অংশটাকে বলবে হচ্ছে বডি। তাহলে উপরে ফান্ডাস, তার নিচে ফেলোপিয়ান টিউব থেকে শুরু হচ্ছে আমার বডি, ইউট্রাসের মেইন বডি। বডির মধ্যে থাকবে হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের ক্যাভিটি। তাহলে ক্যাভিটি কি ফান্ডাসের মধ্যে থাকে নাকি ইউট্রাসের বডির মধ্যে থাকে? ইউট্রাসের বডির মধ্যে থাকে। তাহলে এখানে আপনাদের একটু কনফিউশন হতে পারে যে আমরা বডির পার্ট পড়ছি, আবার বলছি ইউট্রাসের বডি। কাহিনী হচ্ছে টোটাল অংশটাই হচ্ছে আমার বডি। এই বডিকে আবার দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উপরের ফান্ডাস আর একটা হচ্ছে প্রপার বডি, ঠিক আছে? উপরের ফান্ডাসটা চলে গেল, মাংসপিণ্ড, কোনো ক্যাভিটি নাই, আর যেটা নিচে প্রপার বডি, সেটার মধ্যে আমার ট্রায়াঙ্গুলার শেপের ক্যাভিটি আছে, ওকে? এবং আমার দুই সাইডে যে কর্ণ, সেখানে কি কি লাগানো থাকবে? সামনে রাউন্ড লিগামেন্ট, মাঝখানে ফেলোপিয়ান টিউব, পিছনে ওভারিয়ান লিগামেন্ট। আচ্ছা, ইসমাস হচ্ছে আমার ইউট্রাসের মধ্যে আমি যদি দেখি, চোখে দেখি, ইউট্রাসটাকে নিয়ে যদি আমি চোখে দেখি, তাহলে দেখবো যে বডি নিচের দিকে নামতে নামতে এক জায়গায় কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এই যে চোখে দেখা যে একটা কনস্ট্রিক্টেড পার্ট, এটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল ইন্টারনালস। তাহলে চোখে দেখে যে আমি একটা কনস্ট্রিকশন পাচ্ছি, এটাকে বলে অ্যানাটমিক্যাল ইন্টারনালস। আর আমি যদি মাইক্রোস্কোপিতে নিয়ে পরীক্ষা করি, তাহলে দেখবো যে ইউট্রাসের যে লাইনিং এপিথেলিয়াম থাকবে, সেটা এক জায়গায় এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে লাইনিং এপিথেলিয়াম যে চেঞ্জ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনালস। চোখে দেখে যে কনস্ট্রিকশন পাচ্ছি, সেটা অ্যানাটমিক্যাল ইন্টারনালস। লাইনিং এপিথেলিয়াম চেঞ্জ হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনালস। আমরা দেখবো যে দুইটা ইন্টারনালস এক লাইনে নাই। অ্যানাটমিক্যাল ইন্টারনাল অসটা একটু উপরের দিকে এবং হিস্টোলজিক্যাল ইন্টারনাল অসটা একটু নিচের দিকে। এই অ্যানাটমিক্যাল উপরে এবং হিস্টোলজিক্যাল নিচে, এই দুইটার মাঝখানের যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে ইসমাস। ইসমাস খুবই ছোট একটা অংশ, 0.5 সেন্টিমিটার, কিন্তু এটার ভূমিকা অনেক বেশি। ইসমাস থেকে পরবর্তীতে আমার কি ফর্ম হবে? এই মাত্র ছোট 0.5 সেন্টিমিটার অংশ থেকে আমার পরবর্তীতে যখন আমি প্রেগনেন্ট হব, গ্র্যাভিড ইউটেরাস হবে, ইসমাস থেকে তৈরি হবে আমার লোয়ার সেগমেন্ট, ইউটেরাসের লোয়ার সেগমেন্ট ফর্ম হবে। এটা আমরা যখন লেবার চ্যাপ্টার পড়বো আমরা দেখবো এই লোয়ার সেগমেন্টের ইম্পর্টেন্স আছে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে ইসমাসটা কি বলেছে? এটা একটা কনস্ট্রিক্টেড পার্ট, 0.5 সেন্টিমিটারে। ইট ইজ লিমিটেড অ্যাবাভ, উপরে থাকবে অ্যানাটমিক্যাল ইন্টারনালস, নিচে থাকবে হিস্টোলজিক্যাল ইন্টারনালস। হিস্টোলজিক্যাল ইন্টারনালস আর একটা সমার্থক শব্দ হচ্ছে অ্যাসকফ। এটা হচ্ছে গ্র্যাভিড ইউটেরাস, ইসমাস থেকে লোয়ার পোর্শন অফ ইউটেরাস ফর্ম হবে। সার্ভিক্স লোয়ার মোস্ট পার্ট অফ দ্য ইউটেরাস, এটা হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত আমার সার্ভিক্স হবে। এখানে একটু খেয়াল করেন, এই হচ্ছে আমার সার্ভিক্স, এই হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস থেকে নিচে এক্সটার্নাল অস পর্যন্ত আমার সার্ভিক্স। এই যে সার্ভিক্সটা, এটা আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে চোখে দেখে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম মানে মাইক্রোস্কোপিতে দেখে ভাগ করতে পারি। আমি যদি চোখে দেখে ভাগ করি, তাহলে দেখবো যে সার্ভিক্সের কিছু অংশ আমার ভ্যাজাইনার উপরে আছে, কিছু অংশ ভ্যাজাইনার ভিতরে আছে। তাহলে সার্ভিক্সের যে অংশটা ভ্যাজাইনার উপরে থাকবে, সেটাকে আমি বলবো সুপ্রা ভ্যাজাইনাল পার্ট। সার্ভিক্সের যে অংশটা ভ্যাজাইনার ভিতরে থাকবে, সেটাকে আমি বলবো ভ্যাজাইনাল পার্ট অথবা পোর্শিও ভ্যাজাইনালিস। তাহলে পোর্শিও ভ্যাজাইনালিস দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে ভ্যাজাইনাল পার্ট অফ সার্ভিক্স, মানে সার্ভিক্সের যে অংশটা ভ্যাজাইনার ভিতরে আছে, ঠিক আছে? এটা হচ্ছে পোর্শিও ভ্যাজাইনালিস। এছাড়া আমি যদি এখন সার্ভিক্সটাকে নিয়ে মাইক্রোস্কোপিতে দেখি, আমি দেখবো যে সার্ভিক্সের ভিতরের অংশের এপিথেলিয়াম হচ্ছে কলামনার এপিথেলিয়াম এবং বাইরের অংশের এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে ভিতরের এপিথেলিয়ামটা কলামনার এবং বাইরের স্কোয়ামাস, এই দুইটাকে আবার আমি দুই ভাগ করব। ভিতরের কলামনার এপিথেলিয়ামের অংশকে আমি বলবো এন্ডোসার্ভিক্স, এটাকে আমি কি বলবো? বলবো হচ্ছে এন্ডোসার্ভিক্স। এবং বাইরের কলামনার এপিথেলিয়ামের অংশটাকে আমি বলবো একটোসার্ভিক্স, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে একটোসার্ভিক্স। তাহলে স্কোয়ামাসের অংশকে বলবো একটোসার্ভিক্স, কলামনারের অংশকে বলবো এন্ডোসার্ভিক্স। সার্ভিক্সের গ্ল্যান্ড কোথায় থাকবে? এন্ডোসার্ভিক্সে নাকি একটোসার্ভিক্সে? সার্ভিক্সের গ্ল্যান্ড বোঝাই যাচ্ছে, কলামনার যেখানে গ্ল্যান্ড সেখানে, তাহলে সার্ভিক্সের গ্ল্যান্ড থাকবে হচ্ছে এন্ডোসার্ভিক্সে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন দেখে এখানে কি বলছে। সার্ভিক্স হচ্ছে হিস্টোলজিক্যাল ইন্টারনাল অস থেকে এক্সটার্নাল অস পর্যন্ত অংশ থাকবে। সার্ভিক্সের টোটাল মেজারমেন্ট থাকবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটাকে যে দুই ভাগ করা হচ্ছে, সুপ্রা ভ্যাজানাল এবং ভ্যাজানাল, এই দুইটারই হচ্ছে 1.25 সেন্টিমিটার করে লেন্থ থাকবে। মানে সুপ্রা ভ্যাজানাল পার্টের লেন্থ 1.25 সেন্টিমিটার, ভ্যাজানাল পার্টের লেন্থ 1.25 সেন্টিমিটার, ঠিক আছে? নালিপ্যারাস মানে যাদের ভ্যাজানাল ডেলিভারি হয় নাই, তাদের সার্ভিক্সের যে চেহারা, সেটা থাকবে হচ্ছে কোনিক্যাল এবং এক্সটার্নাল অস থাকবে হচ্ছে সার্কুলার। খুব ইম্পর্টেন্ট, যাদের হচ্ছে ভ্যাজানাল ডেলিভারি হয় নাই,
তাদের সার্ভিসটা থাকবে কোনিকাল এবং এক্সটার্নাল অস থাকবে হচ্ছে সার্কুলার, ঠিক আছে। আর যাদের ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে তাদের সার্ভিসটা থাকবে সিলিন্ড্রিকাল, এক্সটার্নাল অস থাকবে হচ্ছে ট্রান্সভার্স স্লিট, এক্সটার্নাল অস থাকবে ট্রান্সভার্স স্লিট বা বাইল্যাটারাল স্লিট, আমাদের ঠোঁটের মতো, একদম আমাদের ঠোঁটের মতো, ঠিক আছে, এরকম থাকবে। এই স্লিটটা কেন হয়, কেন আমার মানে নালী প্যারাসাইট মানে যাদের বেবি হয় নাই তাদের এরকম সার্কুলার অস থাকে, বেবি হওয়ার পরে ভ্যাজিনাল ডেলিভারি হওয়ার পরে কেন এরকম ট্রান্সভার্স স্লিট হয়ে যাচ্ছে, বাইলেটারাল স্লিট হয়ে যাচ্ছে? কারণ বেবি হওয়ার সময় এত বড় বেবি যখন আমার সার্ভিক্স দিয়ে বের হয় তখন সার্ভিক্সের যে সার্কুলার মাসেলগুলো থাকে সেগুলো টিয়ার হয়ে যায়, সেই সার্কুলার মাসেলগুলো ছিঁড়ে যায়, সেই সার্কুলার মাসেল যারা ছিঁড়ে গেল সেটা তো বেবি হওয়ার পরে আবার জোড়া লাগবে না, সেটা ওই অবস্থাতেই থাকবে, ঠিক আছে। এই কারণে আপনার আগে যেটা অসের ওপেনিংটা গোল ছিল সেটা ট্রান্সভার্স হয়ে যায় বেবি হওয়ার পরে, ঠিক আছে। যখন ট্রান্সভার্স হয়ে যায় তখন সেটার লিপ ফর্ম হয়, ট্রান্সভার্স হলে সেটার অ্যান্টেরিয়র লিপ এবং পোস্টেরিয়র লিপ ফর্ম হয়। ওকে, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা যে নালী প্যারাসদের সার্ভিক্সের ওপেনিং থাকে সার্কুলার আর প্যারাসদের সার্ভিক্সের ওপেনিং থাকে ট্রান্সভার্স স্লিট। ক্যাভিটি, ইউট্রাসের বডির মধ্যে যে ক্যাভিটি থাকে ট্রায়াঙ্গুলার শেপের, সেটা দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার, ফান্ডাসের মধ্যে কোনো ক্যাভিটি থাকে না। সার্ভাইকাল যে লেন্থটা, সার্ভিক্সের লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। আচ্ছা, নর্মাল ইউট্রাইন ক্যাভিটি মানে ইউট্রাসের বডি এবং সার্ভিক্সের ক্যাভিটি, দুইটা ক্যাভিটি মিলে একসাথে টোটাল ক্যাভিটির লেন্থ হবে 7 সেন্টিমিটার। তাহলে ইউট্রাসের বডির ক্যাভিটি এবং সার্ভিক্সের ক্যাভিটি দুইটা একসাথে মিলে ক্যাভিটির লেন্থ হবে হচ্ছে 6 থেকে 7 সেন্টিমিটার। ওকে, এবার আছে রিলেশন। রিলেশন খুব সহজ। রিলেশন অ্যান্টিরিয়রলি কি থাকবে, ইন্টারনাল অস পর্যন্ত আমার ইউট্রোভেসিক্যাল পাউচ থাকবে। একটু ছবি দেখি। তাহলে এই ছবিটাতে আপনারা খেয়াল করেন আমাদের যে ইউট্রাসের সামনে কিসের রিলেশন থাকে, ইন্টারনাল অস পর্যন্ত আমাদের হচ্ছে পেরিটোনিয়ামের রিলেশন থাকে। তাহলে ইন্টারনাল অস পর্যন্ত কি থাকবে, আমাদের একটা পাউচ থাকবে, এই পাউচের নাম কি, ইউট্রোভেসিক্যাল পাউচ। এরপরে ইন্টারনাল অস থেকে নিচ পর্যন্ত কি থাকবে, বেজ অফ ব্লাডার থাকবে। পোস্টেরিয়রলি পুরাটা জুড়েই আমার এখানে কি থাকে, পোস্টেরিয়রলি থাকে পাউচ অফ ডগলাস। এরপর ল্যাটারালি কি থাকবে, ল্যাটারালি থাকবে হচ্ছে আমার ব্রড লিগামেন্ট, ল্যাটারালি থাকবে হচ্ছে আমার ব্রড লিগামেন্ট। ইউট্রাসের দুই সাইডে কোন লিগামেন্ট থাকে, ল্যাটারাল বর্ডার থেকে থাকবে ব্রড লিগামেন্ট, ব্রড লিগামেন্টের নিচে থাকবে হচ্ছে ম্যাকেনরড লিগামেন্ট, ঠিক আছে। ইন্টারনাল অস থেকে এই হচ্ছে আমার ইন্টারনাল অস, এই ইন্টারনাল অস থেকে 1.5 সেন্টিমিটার ল্যাটারালি আমার ওই রিলেশন থাকবে যেখানে ইউট্রাইন আর্টারি উপরে থাকবে এবং ইউরেটার নিচে থাকবে। তাহলে ইন্টারনাল অস থেকে 1.5 সেন্টিমিটার ল্যাটারালি থাকবে হচ্ছে ইউট্রাইন আর্টারি এবং ইউরেটারের রিলেশন। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা, এই পর্যন্ত বুঝতে অসুবিধা? আচ্ছা, তারপর আমরা হচ্ছে ইউট্রাসের স্ট্রাকচারের মধ্যে যদি খেয়াল করি, আমার ইউট্রাসের 3টা লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম মানে ইউট্রাসের বাইরে যে পেরিটোনিয়াল লেয়ার সেটাই হচ্ছে পেরিমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম মানে হচ্ছে ইউট্রাসের মাসেল লেয়ার, স্মুথ মাসেল ফাইবার। এন্ডোমেট্রিয়াম হচ্ছে ইউট্রাসের ভিতরে। তাহলে এন্ডোমেট্রিয়াম হচ্ছে আমার কি কি থাকবে এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাকবে হচ্ছে ইউট্রাসের লাইনিং, ঠিক আছে। এন্ডোমেট্রিয়ামের মধ্যে থাকবে ইউট্রাসের লাইনিং। ইউট্রাসের লাইনিংটা কি, এখানে সিঙ্গেল লেয়ার অফ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সিঙ্গেল লেয়ার অফ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, খুব ইম্পর্টেন্ট। ইউট্রাসের লাইনিং কি, সিঙ্গেল লেয়ার অফ সিলিয়েটেড কলামনারের সাথে আবার সিলিয়াও থাকবে এপিথেলিয়াম। এরপরে লাইনিং এর নিচে থাকবে হচ্ছে ল্যামিনা প্রোপিয়া, ল্যামিনা প্রোপিয়ার মধ্যে আমার বিভিন্ন ভাস্কুলার সাপ্লাই থাকবে। তাহলে আমার এন্ডোমেট্রিয়ামের মধ্যে কি কি থাকবে, সারফেস এপিথেলিয়াম এবং ল্যামিনা প্রোপিয়া। সারফেস এপিথেলিয়ামটা সিঙ্গেল লেয়ার অফ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। গ্ল্যান্ডস আর সিম্পল টিউবুলার, তাহলে এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ডগুলো কেমন থাকবে, সিম্পল টিউবুলার। গ্ল্যান্ডের লাইনিং কেমন থাকবে, গ্ল্যান্ডের লাইনিং থাকবে হচ্ছে নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামের নিজস্ব লাইনিং থাকবে হচ্ছে সিলিয়েটেড কলামনার, এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ডের লাইনিং থাকবে হচ্ছে নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। এরপর এগুলো হচ্ছে আমার এন্ডোমেট্রিয়ামের যে সবগুলো কম্পোনেন্ট, সেগুলো প্রেগন্যান্সির সময় সেগুলো চেহারা চেঞ্জ হয়ে যাবে। প্রেগন্যান্ট এন্ডোমেট্রিয়ামকে আমি কি বলবো, প্রেগন্যান্ট এন্ডোমেট্রিয়ামের নাম কি, প্রেগন্যান্ট এন্ডোমেট্রিয়ামের নাম কি, ডেসিডুয়া। রেসিডুয়া, ঠিক আছে। এখন সার্ভিক্সটা হচ্ছে ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকবে, সার্ভিক্সে কি থাকবে, ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকবে, এটাও পরীক্ষা আসছিল, ঠিক আছে। সার্ভিক্সে ফাইব্রাস কানেক্টিভ টিস্যু থাকবে, স্মুথ মাসেল থাকবে মাত্র 10 থেকে 15%, স্মুথ মাসেল থাকবে মাত্র 10 থেকে 15%। অনলি দ্য পোস্টেরিয়র সারফেস হ্যাজ গট পেরিটোনিয়াল কোর, সার্ভিক্সে শুধু পিছনের অংশটাতে পেরিটোনিয়াল রিলেশন থাকবে, পোস্টেরিয়র সার্ভিক্সে পেরিটোনিয়াল কোর থাকবে। এরপরে লাইনিং, এন্ডোসার্ভিক্যাল লাইনিং থাকবে হচ্ছে কলামনার। এন্ডোসার্ভিক্যাল যে কলামনার লাইনিং থাকে সেখানে কিছু প্যাটার্ন থাকে, গাছের পাতার মতো প্যাটার্ন থাকে, যেটাকে বলা হচ্ছে আরবোর ভাইটি ইউটরি। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে ভিতরে যে আমার সার্ভিক্সটা আছে এখানে এরকম প্যাটার্ন আছে গাছের পাতার মতো, এই যে এই ছবিটাতে, এটাকে বলে হচ্ছে আরবোর ভাইটি ইউটরি। তাহলে এন্ডোসার্ভিক্সে কি থাকে, কেমন প্যাটার্ন থাকে, মিউকোজার মধ্যে আরবোর ভাইটি ইউটরি, গাছের পাতার মতো। ক্যানেল ইজ লাইন বাই সিঙ্গেল লেয়ার অফ টল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে যে আমার সার্ভিক্সে এন্ডোসার্ভিক্সের লাইনে কি টল কলামনার এপিথেলিয়াম উইথ বেসাল নিউক্লিয়াই প্লেসড ওভার দ্য টপ অফ হোলস আর সিলেটেড। এখানে কিছু সিলেটেড সেলও থাকে, দেয়ার আর প্যাচেস অফ কিউবিক্যাল বেসাল এবং রিভার্সাল। এখানে তাহলে কি কি থাকে, সবচেয়ে উপরে থাকে কলামনার, তার নিচে থাকে কিউবিক্যাল অথবা রিজার্ভ সেল। এই যে কিউবিক্যাল বেসাল অথবা রিজার্ভ সেল, এইটারও হচ্ছে অনেক ভূমিকা আছে, আমরা যখন ট্রান্সফরমেশন জোন পড়বো তখন দেখবো, ঠিক আছে। এখন শুধু মনে রাখেন যে আমার সার্ভিক্সের লাইনিং থাকে হচ্ছে টল কলামনার এপিথেলিয়াম উইথ বেসাল নিউক্লিয়াই।
আচ্ছা, আমার সার্ভিক্সের গ্ল্যান্ডগুলো থাকবে হচ্ছে কমপ্লেক্স রেসিমস টাইপ এবং গ্ল্যান্ডের লাইনিং থাকবে হচ্ছে সিক্রেটরি কলামনার এপিথেলিয়াম দিয়ে। পোর্শিও ভ্যাজানালিস মানে যেটা ভ্যাজানাল এপিথেলিয়াম, সেখানে আমি লাইনিং পাবো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। যে অংশটা ভ্যাজানার দিকে থাকবে সেখানে লাইনিং থাকবে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সার্ভিক্সের যেখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে একটো সার্ভিক্স, যেটা বাইরে ভ্যাজানার দিকে আছে। ঠিক আছে, ট্রান্সফরমেশন জোন এগুলো এখন বলবো না কিছু, এগুলো হচ্ছে আলাদা ক্লাস হবে। ট্রান্সফরমেশন জোনটা হচ্ছে 1 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই জোনটা স্ট্যাটিক না, এটা হরমোনের সাথে চেঞ্জ হয়, এগুলো শুধু রিডিং দিয়ে রাখেন, আমরা পরে দেখবো। এই ট্রান্সফরমেশন জোনের চেঞ্জের কারণে এখানে সেলের ডিসপ্লাসিয়া হয়, সেখান থেকে আমার সার্ভাইকাল কার্সিনোমা হয়। সিক্রেশন, এন্ডোমেট্রিয়াল সিক্রেশন ইজ স্ক্যান্টি অ্যান্ড ওয়াটারি। এন্ডোমেট্রিয়ামের সিক্রেশনটা অল্প থাকে, মেইনলি সিক্রেশনটা হয় সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে। সার্ভাইকাল গ্ল্যান্ডের সিক্রেশনটা হচ্ছে অ্যালকালাইন, যেটার পিএইচ হচ্ছে 7.8। সার্ভাইকাল সিক্রেশনের মধ্যে থাকে ফ্রুক্টোজ, গ্লাইকোপ্রোটিন এবং মিউকোপলিস্যাকারাইড, এবং এখানে সোডিয়াম ক্লোরাইডও থাকে। ঠিক আছে, এই সোডিয়াম ক্লোরাইডের জন্য আমরা একটা প্যাটার্ন পড়েছি না, আগে যারা ক্লাস করেছে প্যাটার্ন পড়েছি কি, ফার্নটি প্যাটার্ন। সেটা কেন ছিল? সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টালাইজেশনের জন্য। ঠিক আছে, এই সেই সার্ভাইকাল গ্ল্যান্ডের সোডিয়াম ক্লোরাইড। ফ্রুক্টোজ হ্যাজ গট নিউট্রিটিভ ফাংশন। এখানে এই যে সব ফ্রুক্টোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো থেকে লাভ কি? লাভ হচ্ছে আমার হচ্ছে যে স্পার্মটা যাবে ভেজানা দিয়ে সার্ভিক্স হয়ে যে ইউট্রাসে যাবে, সেই স্পার্মের নিউট্রিশন দিবে হচ্ছে সার্ভিক্সের এই ফ্রুক্টোজ। ঠিক আছে, আন্ডার ইস্ট্রোজেনিক স্টিমুলেশন গ্লাইকোপ্রোটিন নেটওয়ার্ক ইজ অ্যারেঞ্জড প্যারালালি। আমাদের সার্ভাইকাল সিক্রেশনের মধ্যে গ্লাইকোপ্রোটিন নেটওয়ার্ক থাকে, সেগুলো ইস্ট্রোজেনের প্রভাবে এরকম প্যারালালি লম্বা লম্বা থাকে। এই প্যারালাল থাকার কারণে এইটা কিসের জন্য হেল্প করে? স্পার্ম যাতে ইজিলি ভ্যাজানা থেকে সার্ভিক্সে উঠতে পারে, এই কারণে এই গ্লাইকোপ্রোটিন গুলো হেল্প করে। প্যারালালি থেকে এরা স্পার্মকে উপরে ওঠার জন্য রাস্তা তৈরি করে দেয়। কিসের প্রভাবে? ইস্ট্রোজেনের প্রভাবে। তাহলে আমার শরীরে যখন ইস্ট্রোজেন থাকবে তখন আমার সার্ভিক্সের যে সিক্রেশন সেখানে গ্লাইকোপ্রোটিনের প্যারালাল নেটওয়ার্ক থাকবে, সেটা স্পার্মকে উপরে উঠতে হেল্প করবে। আমার যখন ওভুলেশন হবে, ওভুলেশনের পরে যখন আমার প্রোজেস্টেরন আসবে, সে প্রোজেস্টেরন এসে এই রাস্তাগুলোকে কি করে দিবে? একজন বলেন। সে প্রোজেস্টেরন আসলে এই গ্লাইকোপ্রোটিনের প্যারালাল রাস্তাগুলোর মধ্যে ইন্টারলেসিং করবে, মানে এই রাস্তাগুলো বন্ধ করে দিবে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? আমার শরীরে যখন শুধুমাত্র ইস্ট্রোজেন থাকবে, কখন থাকে? ওভুলেশনের আগে। ওভুলেশনের আগে যখন আমার শরীরে শুধুমাত্র ইস্ট্রোজেন থাকে, তখন হচ্ছে গ্লাইকোপ্রোটিনের রাস্তাগুলো প্যারালালি থাকে যাতে স্পার্ম ইজিলি আমার ভিতরে ঢুকতে পারে। আর যখন ওভুলেশনের পরে প্রজেস্টেরন চলে আসে, তখন এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যাতে স্পার্ম আর উপরে উঠতে না পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমার এই সার্ভাইকাল যে সিক্রেশন হয়, সেগুলো প্রজেস্টেরন আসলে পারে এই সিক্রেশনটা ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন সার্ভিক্সের মুখে এই সিক্রেশনটা প্লাগ হিসাবে জমা থাকে। তাহলে সিক্রেশন, সার্ভাইকাল সিক্রেশন প্লাগ হিসাবে সার্ভিক্সের মুখে জমা থাকে কোন হরমোনের প্রভাবে? প্রজেস্টেরনের প্রভাবে। তাহলে প্রজেস্টেরন আমার শরীরে বেশি থাকলে আমার সার্ভাইকাল সিক্রেশনের প্লাগ তৈরি হয়। ঠিক আছে, এবং এই সিক্রেশনটা ব্যাকটেরিওলাইটিক প্রপার্টি আছে, ব্যাকটেরিয়াকেও ভিতরে ঢুকতে দেয় না সার্ভাইকাল সিক্রেশন। এখন পজিশন অফ ইউট্রাস অলরেডি বলে ফেলছি, অ্যান্টিভার্সন কোনটা, অ্যান্টিফ্লেকশন কোনটা। অ্যান্টিভার্সন মানে হচ্ছে যেটা ভ্যাজানার সাথে ইউট্রাসের লং অ্যাক্সিসের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা অ্যান্টিভার্সন। অ্যান্টিফ্লেকশন হচ্ছে ইউট্রাসের নিজস্ব বডির সাথে সার্ভিক্সের 120 থেকে 125 ডিগ্রি, সেটা হচ্ছে অ্যান্টিফ্লেকশন। রেট্রোভার্টেড যে রেট্রোভার্টেড এবং রেট্রোফ্লেকশন পজিশন, এটা 15 থেকে 20% নর্মাল মহিলাদেরও থাকতে পারে। In erect posture, internal os lies on upper border of pubic symphysis, external os lies along ischial spine. এটা খুব ইম্পর্টেন্ট কথা। নর্মাল ইউট্রাস যখন নর্মাল পজিশনে থাকবে, মানে তার কোনো প্যাথোলজি নাই, ইউট্রাস যখন নর্মাল পজিশনে থাকবে, একটা মেয়ে যখন দাঁড়ায় থাকবে, তখন তার ইন্টারনাল অসটা থাকবে পিউবিক সিম্ফাইসিসের আপার বর্ডার বরাবর এবং এক্সটার্নাল অসটা থাকবে ইসচিয়াল স্পাইন বরাবর। ঠিক আছে, তাহলে আপনি যদি ইন্টারনাল অসটা পিউবিক সিম্ফাইসিস বরাবর পান এবং এক্সটার্নাল অসটা ইসচিয়াল স্পাইন বরাবর পান, তাহলে বুঝবেন যে তার ইউট্রাসের পজিশনে কোনো সমস্যা নেই, তার ইউট্রাসটা নর্মাল পজিশনে আছে। এখন আসলে হচ্ছে ফেলোপিয়ান টিউব। হ্যাঁ, ফিলোপিয়ান টিউব আমাদের হচ্ছে এক জোড়া থাকবে। ফিলোপিয়ান টিউবের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ফিলোপিয়ান টিউবের দুইটা ওপেনিং থাকবে, একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওপেনিং, এই হচ্ছে আমার ইউট্রাস, এই হচ্ছে আমার ফিলোপিয়ান টিউব। এই একটা ওপেনিং থাকবে অ্যাবডোমিনের দিকে, যেটাকে বলে অ্যাবডোমিনাল অস্টিয়াম। একটা ওপেনিং থাকবে ইউট্রাসের দিকে, যেটাকে বলে হচ্ছে ইউটেরাইন অস্টিয়াম। ইউটেরাইন অস্টিয়ামের ডায়ামিটার হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার। আর যেটা অ্যাবডোমিনাল দিকে ওপেন, সেটার ডায়ামিটার হচ্ছে 2 মিলিমিটার, এটা হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, এখন প্রত্যেকটা হচ্ছে ফিলোপিয়ান টিউবকে আলাদা আলাদা 4টা ভাগে ভাগ করা যায়, সেটা এখন আমরা একটু দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট, ফেলোপিয়ান টিউবের এক একটা ভাগের নাম কি এবং প্রত্যেকটা দৈর্ঘ্য কত। ফার্স্টে হচ্ছে 4টা ভাগ কি কি? একটা হচ্ছে ইন্ট্রামুরাল অথবা ইন্ট্রাস্টিশিয়াল। ফেলোপিয়ান টিউবের যে অংশটা আমার ইউট্রাসের ভিতরে থাকবে, সেটাকে আমি বলবো ইন্ট্রামুরাল অথবা ইন্ট্রাস্টিশিয়াল। এইটার দৈর্ঘ্য হচ্ছে 1.25 সেন্টিমিটার এবং ডায়ামিটার 1 মিলিমিটার। এরপরে তার পাশে একটা চিকন অংশ থাকবে, এটাকে বলবো হচ্ছে ইসমাস। ইসমাসের দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, ডায়ামিটার হচ্ছে 2.5 মিলিমিটার। তাহলে ইসমাসের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, ডায়ামিটার কত? 2.5 মিলিমিটার। ঠিক আছে, এরপরে হচ্ছে একটা বড় অংশ আসবে, যেটার নাম হচ্ছে অ্যাম্পুলা, যেখানে আমাদের ফার্টিলাইজেশন হয়। সেটা হচ্ছে টর্সুয়াস পার্ট এবং দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার।
এরপরে চলে আসবে ইনফান্ডিবুলাম, সবচেয়ে শেষের পার্ট হচ্ছে ইনফান্ডিবুলাম, যেটার সাথে ফিমব্রিয়া থাকবে। তাহলে ইনফান্ডিবুলাম 1.25 সেন্টিমিটার লং দৈর্ঘ্য এবং এটার ডায়ামিটার থাকবে 6 মিলিমিটার, এটা সবচেয়ে প্রশস্ত পার্ট। তাহলে ইনফান্ডিবুলামের ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার, ঠিক আছে। এবং এটার সাথে ফিমব্রিয়া থাকবে। এখান থেকে দুইটা খুবই কমন প্রশ্ন আসে যে ফার্টিলাইজেশন হয় কোথায়। ফার্টিলাইজেশন হয় হচ্ছে অ্যাম্পুলাতে। আমার হচ্ছে একটোপিক প্রেগন্যান্সির সবচেয়ে কমন সাইট কোনটা? কমন সাইট কোনটা? অ্যাম্পুলা। একটোপিক প্রেগন্যান্সির সবচেয়ে ডেঞ্জারাস সাইট কোনটা? সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে ইসমাস। তাহলে একটোপিক প্রেগন্যান্সির সবচেয়ে ডেঞ্জারাস সাইট কি? ইসমাস। ইসমাস। কেন? কারণ ইসমাস হচ্ছে নন ইলাস্টিক, এটা বড় হয় না, যতটুকু আছে ততটুকুই থাকে, ঠিক আছে। সো এটা খুবই তাড়াতাড়ি রাপচার হয়ে যায়, 6 সপ্তাহের পরেই ইসমাস রাপচার হয়ে যায়। সো এটা তখন খুবই ডেঞ্জারাস হয়ে যায়। সো কমন সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে অ্যাম্পুলা, মানে যেখানে ফার্টিলাইজেশন হয়েছে সেখানেই রয়ে গেছে অ্যাম্পুলা। আর সবচেয়ে ডেঞ্জারাস সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে ইসমাস। তাহলে প্রত্যেকটা নাম এবং দৈর্ঘ্য ডায়ামিটার আমাদের জানতে হবে। আচ্ছা, এখন ইনফান্ডিবুলামের সাথে আমার হচ্ছে ফিমব্রিয়া থাকে, ঠিক আছে। এখন এটা স্ট্রাকচারের মধ্যে কি বাইরে, সবচেয়ে বাইরে হচ্ছে সেরাসকোট থাকবে, মানে পেরিটোনিয়ামের লেয়ার থাকবে, তার নিচে মাসল থাকবে, তার নিচে মিউকাস মেমব্রেন থাকবে। মিউকাস মেমব্রেনের মধ্যে একটা স্পেশাল সেল পাওয়া যায়, সেটা নাম হচ্ছে পেক্সেল। প্রশ্ন আছে পেক্সেল কোথায় থাকে? ফেলোপিয়ান টিউবে থাকে। ফাংশন কি? রিডিং দিবেন। এর মধ্যে হচ্ছে ফার্টিলাইজেশন হয়, গ্যামেট ট্রান্সফার হয়, জাইগোট ফর্ম হয়, রিডিং। এরপর হচ্ছে ওভারি, খুব ইম্পর্টেন্ট। ওভারি আমরা একটা ছবি দেখবো। আচ্ছা, ওভারিতে কি বলেছে? ওভারি হচ্ছে আমার একজোড়া থাকবে, ওভাল শেপের, পিঙ্কিশ গ্রে কালারের। এটা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, থিকনেস 1 সেন্টিমিটার, মানে 1 2 3 3 2 1, ঠিক আছে। প্রত্যেকটা ওভারির দুইটা ইন্ট থাকবে, একটা হচ্ছে টিউবাল ইন্ট, একটা হচ্ছে ইউটেরাইন ইন্ট। এখানে খেয়াল করেন, এই হচ্ছে যে ইন্টটা ইউটেরাসের দিকে থাকবে সেটা হচ্ছে ইউটেরাইন ইন্ট, যে ইন্টটা ফেলোপিয়ান টিউবের দিকে থাকবে সেটা হচ্ছে টিউবাল ইন্ট। দুইটা বর্ডার থাকবে, একটা হচ্ছে মেজো ওভারিয়ান, একটা হচ্ছে ফ্রি বর্ডার। যে বর্ডারটা আমার ব্রড লিগামেন্টের সাথে লাগানো সেটা হচ্ছে মেজো ওভারিয়ান, আর যে বর্ডারের সাথে কিছু লাগানো নাই সেটা হচ্ছে ফ্রি বর্ডার। দুইটা সারফেস থাকবে, একটা হচ্ছে মিডিয়াল সারফেস, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেস হচ্ছে আমার ওভারি ল্যাটারাল পেলভিক ওয়ালের উপর যে শুয়ে থাকবে এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। আর আমি এখানে এই ছবিতে যে সারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াল সারফেস। তাহলে এখানে এই ছবিতে আমি মিডিয়াল সারফেস দেখতে পাচ্ছি। ল্যাটারাল সারফেস মানে ল্যাটারাল পেলভিক ওয়ালের উপর ওভারি শুয়ে থাকবে, যেটাকে বলে ওভারিয়ান ফোসা। সেই ওভারিয়ান ফোসাটা হচ্ছে ওই দিকের সারফেসটা হচ্ছে তার ল্যাটারাল সারফেস, ঠিক আছে। এরপরে ওভারি ইন্ট্রাপেরিটোনাল নাকি এক্সট্রাপেরিটোনাল, এটা নিয়ে এখনো তর্ক বিতর্ক শেষ হয় নাই। আপাতত ইন্ট্রাপেরিটোনাল আপনারা বই থেকে রিডিং দিয়ে রাখেন। আমাদের হচ্ছে সামনে ওজিএসবি সেমিনার আছে, আমি সেখান থেকে শিওর হয়ে ম্যাডামদের কাছ থেকে আমি আবার আপনাদেরকে জানাবো যে এখন আমরা লেটেস্ট কোনটা দিব, ইন্ট্রা দিব নাকি এক্সট্রা দিব, ঠিক আছে। এরপর হচ্ছে নালিপ্যারিটিতে ওভারি লাইস ইন ওভারিয়ান ফোসা আর ল্যাটারাল পেলভিক ওয়াল। এটা মনে রাখবেন, নালিপ্যারিটির যে প্যারিটি হোক, আমার ওভারি থাকে হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়ালের ওভারিয়ান ফোসার উপরে। ওভারি ইজ অ্যাটাচড টু দ্য পোস্টেরিয়র লেয়ার অফ ব্রড লিগামেন্ট। এটা আমরা জানি, ওভারি কোথায় থাকে? ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ারে থাকে। কি দিয়ে ওভারি ঝুলানো থাকে? পোস্টেরিয়র লেয়ারের কোন অংশ দিয়ে ওভারি ঝুলানো থাকে? মেজো ওভারিয়ান দিয়ে ঝুলানো থাকে। ওভারি ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে কোন লিগামেন্ট দিয়ে ঝুলানো থাকে? ল্যাটারাল পেলভিক ওয়ালের সাথে কোন লিগামেন্ট দিয়ে ঝুলানো থাকে? ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট দিয়ে ঝুলানো থাকে। এই ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্টের আরেকটা নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি। আর ওভারির ইউটেরাসের সাথে কোন লিগামেন্ট দিয়ে লাগানো থাকে? ওভারিয়ান লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। এখন আসেন হচ্ছে রিলেশন। আচ্ছা, রিলেশনে হচ্ছে মেজোভারিয়ান অথবা অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র বর্ডার, ব্রড লিগামেন্টের সাথে যেটা মেজোভারিয়ানের মাধ্যমে ঝুলে আছে। অ্যান্টেরিয়র বর্ডার। Peritoneum from the posterior leaf of broad ligament is attached to the anterior border through which the ovarian vessel and nerve enter into hilum of ovary. তাহলে ওভারিটা ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ারে থাকে, পোস্টেরিয়র লেয়ারের সাথে মেজো ওভারিয়ান দিয়ে ঝুলে থাকে, মেজো ওভারিয়ামের ভিতর দিয়ে ওভারির ভেসেল এবং লিম্ফেটিক্স গুলো যাতায়াত করে, ঠিক আছে। এরপরে পোস্টেরিয়র বর্ডার যেটা হচ্ছে ফ্রি। তাহলে এই ফ্রি বর্ডারের সাথে কিসের রিলেশন আছে? এই ফ্রি বর্ডারের সাথে রিলেশন থাকবে হচ্ছে টিউবাল অ্যাম্পুলা। এখানে এই ছবিতে যেটা বোঝা যাচ্ছে না, এই ফ্রি বর্ডারের কাছে এই টিউবের অ্যাম্পুলারি রিজনের একটা রিলেশন থাকবে, ঠিক আছে। এরপরে ইট ইজ সেপারেটেড বাই দ্য পেরিটোনিয়াম ফ্রম দ্য ইউরেটার অ্যান্ড ইন্টারনাল আইলিয়াক আর্টারি। এটা আপনাকে একটু বুঝতে হবে। আমার ওভারিটা ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ারের মধ্যে আছে, তাই না? তাহলে এই হচ্ছে আমার মেজোভারিয়ান দিয়ে আমার ওভারি এভাবে করে আছে। তাহলে ওভারি কিন্তু আলটিমেটলি পেরিটোনিয়ামের ভিতরে আছে। এই কারণে কিন্তু দত্ততে ওভারিকে ইন্ট্রাপেরিটোনিয়াল বলেছে। কারণ কি, এই যদি আমার ব্রড লিগামেন্ট হয়, এইটা অ্যান্টেরিয়র লেয়ার, এটা অ্যান্টেরিয়র লেয়ার, এই হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, ঠিক আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার ওভারি, এখানে থাকবে হচ্ছে আমার ফেলোপিয়ান টিউব, তাই তো? গত ক্লাসে আমরা দেখেছিলাম। এই যে ওভারিটা পোস্টেরিয়র লেয়ারের মধ্যে আছে, তাহলে ওভারি তো আসলে আমার পেরিটোনিয়াম দিয়ে ঢেকে আছে, ব্রড লিগামেন্টের পোস্টেরিয়র লেয়ার দিয়ে ঢেকে আছে, ঠিক আছে। এখন ওভারির চারপাশে যে স্ট্রাকচার গুলো থাকবে, মনে করেন ওভারির পিছনে থাকে হচ্ছে ইউরেটার। তাহলে ওভারির পিছনে যে ইউরেটার থাকে, তাহলে ইউরেটার এবং ওভারির মধ্যে সেপারেট করার জন্য মাঝখানে কি থাকবে আমাকে বলেন? ওভারি যদি পেরিটোনিয়াম দিয়ে ঢেকে থাকে, তাহলে ইউরেটার এবং ওভারির মাঝখানে সেপারেশনের জন্য কি থাকবে? পেরিটোনিয়াম থাকবে। এটাই এখানে বলেছে যে ইট ইজ সেপারেটেড বাই দ্য পেরিটোনিয়াম ফ্রম ইউরেটার অ্যান্ড ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তাহলে ওভারি ইউরেটার এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে কি দিয়ে সেপারেট করা আছে ওভারিকে?
কি দিয়ে সেপারেট করা আছে? পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম দিয়ে সেপারেট করা আছে, ঠিক আছে, এইটাই এখানে বলেছে। এরপর মিডিয়াল সার্ফেস। মিডিয়াল সার্ফেস ইজ রিলেটেড টু ফিমরিয়াল পার্ট অফ টিউব। তাহলে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা মিডিয়াল সার্ফেস দেখতে পাচ্ছি। তাহলে এই মিডিয়াল সার্ফেসের কাছে কি আছে? ফিমরি আছে। ল্যাটারাল সার্ফেস কন্ট্যাক্ট উইথ ল্যাটারাল পেলভিক ওয়ালের ওভারিয়ান ফোসা। ল্যাটারাল সার্ফেসটা আমি এখন দেখতে পাচ্ছি না, এটা ওভারি যে পিছনের দিকে শুয়ে আছে ওইটাই হচ্ছে তার ল্যাটারাল সার্ফেস, ঠিক আছে। কিসের উপর শুয়ে থাকে? ওভারিয়ান ফোসার উপর শুয়ে থাকে। এখন আমাকে জানতে হবে ওভারিয়ান ফোসার বাউন্ডারি। এই যে বারবার ওভারিয়ান ফোসা বলছি, এইটা হচ্ছে তার বাউন্ডারি। তাহলে ওভারিয়ান ফোসার উপরে কি থাকবে? সুপেরিয়ালে থাকবে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক ভেন। ওভারিয়ান ফোসার উপরে থাকবে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক ভেন, এই নীল কালারের এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে পিছনে থাকবে ইউরেটার এবং ইন্টারনাল আইলিয়াক ভেসেল। এই যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক ভেন এবং এই সবুজ কালারের এটা হচ্ছে ইউরেটার। তাহলে পিছনে আছে হচ্ছে ইউরেটার এবং ইন্টারনাল আইলিয়াক ভেসেল, ঠিক আছে। এরপরে ল্যাটারালি কি থাকবে? ল্যাটারালি থাকবে হচ্ছে অবটিউরেটর নার্ভ এবং অবটিউরেটর আর্টারি। এই যে অবটিউরেটর নার্ভ, এই যে অবটিউরেটর আর্টারি। তাহলে ল্যাটারাল সার্ফেসে থাকবে অবটিউরেটর নার্ভ এবং অবটিউরেটর আর্টারি। কিন্তু এগুলোর সাথে আমার ওভারি মাঝখানে সেপারেশন থাকবে কি দিয়ে? এগুলোর সাথে আমার ওভারি সেপারেশন থাকবে হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে। তাহলে পেরিটোনিয়াম সেপারেটিং অবটিউরেটর ভেসেল এবং নার্ভ। ওকে, এই হচ্ছে আপনার ওভারিয়ান ফোসা। এই জায়গাটাতে আমার ওভারি থাকে, এই কারণে ল্যাটারাল পেলভিক ওয়ালের এই জায়গার নাম হয়েছে ওভারিয়ান ফোসা। ওভারি ইজ কাভার্ড বাই সিঙ্গেল লেয়ার অফ কিউবিকাল সেল নোন অ্যাজ জার্মিনাল এপিথেলিয়াম। ওভারি যে সারফেস এপিথেলিয়াম ওর নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। সারফেস এপিথেলিয়ামটা কি? কিউবিকাল সেল, ঠিক আছে। ওভারি সারফেস এপিথেলিয়াম হচ্ছে কিউবিকাল সেলের লেয়ার। সারফেস এপিথেলিয়াম আর একটা নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। কিন্তু এই জার্মিনাল এপিথেলিয়াম কিন্তু জার্ম সেল না। এই জার্মিনাল এপিথেলিয়াম জার্ম সেল না, এটা জার্ম সেলের সাথে মিলানো যাবে না। তাহলে দিজ আর নট জার্ম সেল। আচ্ছা, গ্ল্যান্ড কনসিস্ট অফ আউটার কর্টেক্স ইনার মেডুলা। আমার ওভারির মধ্যে বাইরের দিকে কর্টেক্স থাকে, ভিতরে মেডুলা থাকে। কর্টেক্সে কি থাকবে? কর্টেক্সের মধ্যে আমি ফলিকুল পাবো। তাহলে কর্টেক্স কনসিস্ট অফ স্টোমাল সেল হুইচ আর থিকেন্ড বিনিথ দ্য জার্মিনাল এপিথেলিয়াম টু ফর্ম টিউনিকা অ্যালবুজিনা। এই যে সবচেয়ে বাইরে থাকবে হচ্ছে আমার জার্মিনাল এপিথেলিয়াম, মানে যেটা সারফেস এপিথেলিয়াম, তার নিচে আরেকটা লেয়ার থাকবে যেটার নাম থাকবে হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা, যেটা কর্টেক্সের মধ্যে থাকবে। এই লেয়ারটা কিভাবে ফর্ম হবে? কর্টেক্সের মধ্যে যে কানেকটিভ টিস্যু থাকে সেগুলো ঠিক হয়ে এই লেয়ারটা ফর্ম হবে। তাহলে টিউনিকা অ্যালবুজিনা কোথায় থাকে? কর্টেক্সের মধ্যে থাকে। এরপর কর্টেক্সের মেইন কি থাকে? কর্টেক্সের মধ্যে মেইনলি থাকে হচ্ছে বিভিন্ন ফলিকুল। তাহলে স্ট্রাকচার ইনক্লুড প্রিমর্ডিয়াল ফলিকুল, ম্যাচিউর ফলিকুল, গ্রাফেন ফলিকুল, এগুলো সব আমার কর্টেক্সে থাকে। মেডুলা একদম ভিতরে মাঝখানের অংশটা থাকবে মেডুলা, এখানে থাকবে লুজ কানেক্টিভ টিস্যু, স্মুথ মাসেল, এখানে কিছু সেল থাকবে সেটা নাম হচ্ছে হাইলাস সেল। তাহলে পেক সেল ছিল ফেলোপিয়ান টিউবে, হাইলাস সেল থাকবে হচ্ছে ওভারির মেডুলাতে, ঠিক আছে, যেটা হচ্ছে টেস্টিসের ইন্টারস্টিশিয়াল সেলের হোমোলোগাস। আচ্ছা, এখন আসেন লিগামেন্ট। আমরা লিগামেন্ট আরো পড়বো, প্রোলাপসের মধ্যে পড়বো। এখন এই এতটুকু আমরা একটু দেখবো যে ইউটেরাইন সাপোর্টের জন্য লিগামেন্ট, কিছু ট্রু লিগামেন্ট, ফলস লিগামেন্ট। মানে ট্রু লিগামেন্ট যেগুলো আসলেই হচ্ছে লিগামেন্টাস ভাবে তৈরি, যেগুলো আসলেই হচ্ছে টেন্ডিনাস স্ট্রাকচারের মাধ্যমে তৈরি, এটা হচ্ছে ট্রু লিগামেন্ট। যেমন পিউবো সার্ভাইকাল, ইউট্রোসাইকাল, এগুলো কিভাবে তৈরি হয়েছিল? এগুলো হচ্ছে এন্ডোপেলভিক ফাসা কন্ডেনসেশন হয়ে তৈরি হয়েছিল, এগুলো ট্রু লিগামেন্ট। ইউটেরাইন সাপোর্টের জন্য ট্রু লিগামেন্ট। আর হচ্ছে ফলস লিগামেন্ট যেগুলো হচ্ছে আমার পেরিটোনিয়ামের ফোল্ডের মাধ্যমে তৈরি হচ্ছে, সেখানে কি কি? সেটা হচ্ছে ব্রড লিগামেন্ট, ইউট্রোভেসিকাল ফোল্ড, রেক্টোভ্যাজিনাল ফোল্ড। ইউট্রোভেসিকাল যে পাউচ থাকে তার দুই দিকে পেরিটোনিয়াম ফোল্ড হয়ে এই লিগামেন্টার মতো ফর্ম করে। তাহলে এই হচ্ছে ইউটেরাস, তার সামনে যে পাউচ থাকে ওই পাউচের দুই দিকে পেরিটোনিয়াম ফোল্ড হয়ে ইউট্রোভেসিকাল ফোল্ড তৈরি করে। আবার পিছনে যে পাউচ অফ ডগলাস থাকে সেখানেও পেরিটোনিয়াম ফোল্ড হয়ে রেক্টোভ্যাজিনাল ফোল্ড তৈরি করে, ঠিক আছে। ওগুলো হচ্ছে সব ফলস লিগামেন্ট। এই যে আমার পিছনে যে পাউচ অফ ডগলাস, পাউচ অফ ডগলাসের দুই পাশে যে পেরিটোনিয়াম, এগুলো ফোল্ড হয়ে আমার হচ্ছে বিভিন্ন ফলস লিগামেন্ট তৈরি করে। আবার সামনে যে হচ্ছে ইউট্রোভেসিকাল পাউচের দুই পাশে লিগামেন্ট ফোল্ড হয়ে আমার ফলস লিগামেন্ট তৈরি করবে, ঠিক আছে। তাহলে সামনের দিকে যে ফলস লিগামেন্টটা তৈরি হবে সেটা হবে হচ্ছে ইউট্রোভেসিকাল ফোল্ড, পিছনের দিকে পাউচ অফ ডগলাসের দিকে যে ফলস লিগামেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে রেক্টোভ্যাজিনাল ফোল্ড। এবার হচ্ছে সাবমিউকাস কোট নেই কোথায় কোথায়, ঠিক আছে, এটা মনে রাখবেন। পাত্র, পানির কল, এটা দিয়ে মনে রাখতে পারেন। ইউট্রাসের সাথে আমার ফেলোপিয়ান টিউব লাগানো থাকে। তাহলে ইউট্রাস আমার পাত্র, ইউট্রাস হচ্ছে আমার পাত্র, তার দুই দিকে ফেলোপিয়ান টিউব হচ্ছে কল, ঠিক আছে। ব্লাডার হচ্ছে পাত্র, তার দুই দিকে ইউরেটার হচ্ছে কল। গল ব্লাডার হচ্ছে পাত্র, তার সাথে বাইল ডাক্ট হচ্ছে কল, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমাদের কিছু স্পেস, আমাদের নতুন এডিশনের বই কিছু স্পেস অ্যাড হয়েছে। এটা প্রি স্যাক্রাল স্পেস, একটা হচ্ছে রেট্রোপিউবিক স্পেস। ফার্স্টে হচ্ছে প্রি স্যাক্রাল স্পেস। প্রি স্যাক্রাল মানে হচ্ছে পিছনে স্যাক্রাম আর সামনে হচ্ছে রেকটাম উইথ পেরিটোনিয়াম, ঠিক আছে। তাহলে সামনে রেকটাম উইথ পেরিটোনিয়াম, পিছনে স্যাক্রামের মাঝখানে যে স্পেস এটা হচ্ছে প্রি স্যাক্রাল স্পেস। তাহলে এই স্পেসের মধ্যে এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল একটা স্পেস। বিটুইন পেরিটোনিয়াম রেক্টোসিগময়েড কোলন থাকবে সামনে, রেকটাম উইথ পেরিটোনিয়াম থাকবে সামনে, পিছনে থাকে স্যাক্রাম, এর মাঝখানে স্পেস হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্পেস। দিস স্পেস লাইজ বিলো অ্যাওরটিক বাইফার্কেশন। আমাদের যখন অ্যাবডোমিনাল অ্যাওরটা বাইফার্কেট হবে, আপনাদের যাদের হচ্ছে অ্যাবডোমেন 2 ক্লাস শেষ হয়েছে তারা অলরেডি জানেন যে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওরটা বাইফার্কেট হয়। অ্যাওরটা যেখানে পেটের মধ্যে ভাগ হবে তার নিচ থেকে এই স্পেসটা শুরু হবে। তাহলে অ্যাওরটা ভাগ হলো,
এই অ্যারোটা ভাগ হয়ে কি হলো, রাইট এবং লেফট কমন আইলিয়াক আর্টারি, সেই কমন আইলিয়াক আর্টারি আবার ভাগ হলো, ভাগ হলে কি হলো, এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তাহলে এই ভাগের জায়গাটাতে আমার কি থাকবে, প্রিস্যাক্রাল স্পেস থাকবে। তাহলে প্রিস্যাক্রাল স্পেসের দুই সাইডে কি থাকবে, কমন আইলিয়াক আর্টারি এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ঠিক আছে। এবং স্পেসের মধ্যে কি কি প্লেক্সাস থাকে, সুপিরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস। এই নামগুলা গাইনি চ্যাপ্টার 2 ক্লাস করার পরে এই নামগুলো সব ইজি হয়ে যাবে। এই স্পেসের মধ্যে কি থাকবে, সুপিরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস, ইনফেরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস, স্যাক্রাল ভেনাস প্লেক্সাস এখানে থাকবে। স্যাক্রাল ভেনাস প্লেক্সাস যেটা মিডল এবং ল্যাটারাল স্যাক্রাল ভেইন দিয়ে যেটা ফর্ম হবে সেটা এখানে থাকবে। সুতরাং স্যাক্রাল ভেনাস প্লেক্সাসটাই আপনি মনে রাখেন, তার সাথে সুপিরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস, ইনফিরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস, এই দুইটা নাম মনে রাখেন। এরপর হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, এটা আপনাদের পরিচিত হওয়ার কথা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা আনপেয়ার্ড ব্রাঞ্চ থাকে, সেটা মিডিয়ান স্যাক্রাল আর্টারি এখানে থাকবে, ঠিক আছে। ল্যাটারাল স্যাক্রাল ভেইন ওপেন ইনটু দেয়ার রেসপেক্টিভ ইন্টারনাল আইলিয়াক ভেইন। ল্যাটারাল স্যাক্রাল ভেইনটা এখানে এসে ইন্টারনাল আইলিয়াক ভেইনের সাথে মিশে যাবে। সুপাইন পোস্টার, মনে করেন আমি শুয়ে আছি, আমি শুয়ে থাকা অবস্থায় এই স্পেসের একটা জায়গা অ্যাভাস্কুলার হয়ে থাকবে, নন ভাস্কুলার হয়ে থাকবে। তাহলে সুপাইন পোস্টারে প্রি স্যাক্রাল স্পেসের মধ্যে লাম্বার 5 থেকে স্যাক্রাল 1 ডিস্ক পর্যন্ত যে জায়গাটা থাকবে সেটা নন ভাস্কুলার এরিয়া হিসাবে থাকবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টারি থেকে 1.5 সেন্টিমিটার সামনে থাকবে। সেফালাইট মানে হচ্ছে সামনের দিকে। তাহলে আমি শুয়ে থাকলে কোন জায়গাটা নন ভাস্কুলার থাকবে, প্রি স্যাক্রাল স্পেসের নাম্বার 5 থেকে স্যাক্রাল 1 পর্যন্ত এরিয়া, যেটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরের 1.5 সেন্টিমিটার সামনে থাকবে। এরপর হচ্ছে রেট্রোপিউবিক স্পেস অথবা স্পেস অফ রেজিয়াস। এটা কি, এটা হচ্ছে সামনে থাকবে আমার পিউবিক বোন, পিছনে থাকবে হচ্ছে ব্লাডার, ঠিক আছে। সামনে পিউবিক বোন, পিছনে ব্লাডার, এই মাঝখানে এরিয়াটা হচ্ছে রেট্রোপিউবিক স্পেস। এটা এন্টারলি থাকবে পোস্টেরিয়র সারফেস অফ পিউবিক বোন, আর মাসেল অফ পেলভিক ওয়াল অ্যান্ট্রোল্যাটারালি, দুই সাইডে পেলভিক ওয়ালের মাসেল থাকবে, পিছনে ইউরিনারি ব্লাডার থাকবে। ডরসাল ভেইন অফ ক্লাইটোরিস পাসেস আন্ডার দ্য ইনফিরিয়র সারফেস অফ সিমফাইসিস পিউবিস। সুতরাং এই রাস্তা দিয়ে ডরসাল ভেইন অফ ক্লাইটোরিস যাবে, এটাও আমরা গাইনি চ্যাপ্টার 2 তে এই নামটা দেখব। এরপরে হচ্ছে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। তাহলে উপরে আমরা দেখেছিলাম ওখানে কি কি পেয়েছিলাম, সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস পেয়েছিলাম। এখানেও দেখছি যে ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসের কিছু ফাইবার এখানে আসবে। কেন আসবে, ব্লাডারকে সাপ্লাই দেওয়ার জন্য। এখানে যেহেতু ব্লাডার আছে, ইনফিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাসের কিছু ফাইবার এখানে আসবে ব্লাডারকে সাপ্লাই দেওয়ার জন্য। অবটিউরেটর ভেসেল এবং নার্ভ এখান দিয়ে অবটিউরেটর ক্যানেলে চলে যাবে থাইকে সাপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে। এই হচ্ছে শেষ আজকের ক্লাস। এরপর অ্যান্টেরো পোস্টার কালডেসেক কিছু না, অ্যান্টেরো কালডেসেক মানে হচ্ছে ভেসিক ইউট্রাইন পাউচ, যেটা ইউট্রাসের সামনে থাকবে। পোস্টার কালডেসেক মানে হচ্ছে পাউচ অফ ডগলাস, যেটা ইউট্রাসের পিছনে থাকবে, ঠিক আছে। অ্যান্টেরো কালডেসেক এই ফাঁকা জায়গাটার সিগনিফিকেন্স কি, আমরা আমরা যখন পার্ট এ ক্লাসটা তো পাইনি। পার্ট এ পার্টে হয়ে পার্ট গেছে এটা আপু। কি আমরা রেকর্ডেড ক্লাস পাবো? হ্যাঁ, হ্যাঁ ওটা কি হ্যাঁ রেকর্ডেড ক্লাস হ্যাঁ পাবো? হ্যাঁ অলরেডি ওয়েবসাইটে আছে। ওটা আমাদের হচ্ছে ক্লাস শুরু হয়েছিল ও, তো। আর এগুলোর পিডিএফ কি আপনি দিবেন? এই যেগুলো নিয়েছেন হ্যাঁ হ্যাঁ ক্লাসগুলো পিডিএফ কি দিবেন? এটা হচ্ছে অলরেডি দেখবেন যে আপনার ওয়েবসাইটে পিডিএফটা দেওয়া আছে। ক্লাসটা হ্যাঁ, হচ্ছে কালকে 2টার মধ্যে আপনারা ওয়েবসাইটে রেকর্ড পেয়ে যাবেন, ঠিক আছে। পিডিএফ। পিডিএফ দেওয়া আছে অলরেডি আপনাদের ওয়েবসাইটে নোট সেকশনে আর দেখবেন। পিডিএফটা পাবো না? হ্যাঁ এখনই দেওয়া আছে, আমি দিয়ে দিয়েছি বিকালেই। ওয়েবসাইটের নোট সেকশনে গিয়ে দেখবেন যে পিডিএফটা দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে আপনাদের ক্লাস। আপনাদের যেটা বললাম যে আপনারা 3 দিনে 3বার এই চ্যাপ্টারটা শুধু রিডিং দিবেন, কোনো মুখস্থের দরকার নেই, মনে রাখার দরকার নেই। ছবি দেখবেন, রিডিং দিবেন। ক্লাস করে 3বার রিডিং দিলে দেখবেন যে 80% পড়া আপনি মনে থাকছে, ঠিক আছে। তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আজকে কারো কি কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত যেগুলো বললাম? আচ্ছা আমাদের এই চ্যাপ্টার থেকে কি বাকি থাকলো, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ বাকি থাকলো, যেটা আমরা গাইনি চ্যাপ্টার 2 এর সাথে পড়বো। তারপর আমরা একসাথে ইম্পর্টেন্ট লাইনগুলো আবার দেখবো, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।